এবং বক্তব্য এখানে রেখেছেন ডক্টর দীপক শর্মা, রেজিস্ট্রার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, শ্রী বিকাশ চন্দ্র দাস, ফিনান্সিয়াল প্ল্যানার অ্যান্ড অ্যাডভাইজার অ্যান্ড ফর্মার এবিপি কার্যকর্তা নিচে উনি আছেন, এবং শ্রীমতী মিলন রানী জমাতিয়া, প্রেসিডেন্ট এবিপি পি, এবং শ্রীমতী দেবলীনা সরকার, সেক্রেটারি আগরতলা মহানগর ABVP, and শ্রী সঞ্জিত সাহা, স্টেট সেক্রেটারি, এবং এখানে উপস্থিত আছেন উত্তম কুমার বেরা, ডিন NID, শ্রী সুজিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং ফর্মার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, শ্রী বাপি দাস, মেমোরিয়াল কাউন্সিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, শ্রী ঋষি কুমার, ব্যাংক ম্যানেজার SBI বলা হয়েছে। এবং অত্যন্ত ভালো লাগছে এখানে আসাতে। আমি যেভাবে আমাদের এই ছাত্রদের মধ্যে, ছাত্রছাত্রীদের মধ্যে যে অভূতপূর্ব সারা আমি এখানে দেখতে পাচ্ছি, দেশের জন্য এবং রাজ্যের জন্য কিছু করার যে একটা মনের ভিতর থেকে যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের যে আওয়াজ, সেই আওয়াজ থেকেই আমি বুঝতে পারছি। আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে আমাদের রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ। প্রায় 65% যে লোক সংখ্যা, তার মধ্যে 65%, 65%ই আমাদের যুব শক্তি, এবং এটা আমাদের জন্য গর্ববোধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে যান সেখানে বলেন যে আমাদের কাছে হিউম্যান রিসোর্স, যেটা সবচেয়ে বড় রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছেন তারা। এবং বলতে দ্বিধা নেই, 70 দশকে আমরা দেখেছি, এখানে কিছুটা বলার চেষ্টা হয়েছে। আমরা দেখতাম স্কুলের কি অবস্থা ছিল, স্কুল কলেজ সব জায়গায়, সেই সব জায়গায় আমরা দেখেছি কমিউনিস্টদের যে ভাবনা চিন্তা, সেই মার্ক্সবাদ, লেনিনবাদ এবং চাইনার যে সব চিন্তা ভাবনা সেখানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। রেড বুক করা হতো, আমরা দেখতাম, শুনতাম, এমনভাবে ব্রেইন ওয়াশ করা হতো যে মানে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে যারাই এই দেশের স্বাধীনতার জন্য যারা পরিশ্রম করেছে, দেশকে যেন আবার নতুনভাবে স্বাধীন করতে হবে, এমন একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে ছিল। এবং সেটা বিদেশি যে তারাই ইঞ্জিনিয়ার এই বিষয়ে, যাদের ছেলে, আমাদের যারা স্টুডেন্ট যারা তৎকালীন সময় ছিল, তাদের মাধ্যমে তাদের ব্রেইনকে ওয়াশ করার চেষ্টা করা হয়েছিল। সত্যি আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ওই সময় যদি প্রতিবাদ হয়েছে অন্যান্য প্রদেশে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে আমরা দেখেছি সেইভাবে কিন্তু, যেহেতু সংগঠনটা সেরকমভাবে ছিল না, কিন্তু আমরা দেখতাম, বুঝতাম, কিন্তু মানুষ কিন্তু সেগুলোকে কোনো অবস্থায় মানত না। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে সমস্ত স্কুলে, কলেজে এখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমস্ত সংগঠন এত মজবুত হচ্ছে। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে অন্ততপক্ষে দেশ সেবায় এবং দেশকে শক্তিশালী করার যে চিন্তা ভাবনা, আর আগে কমিউনিস্টের যে মানসিকতায় যারা স্টুডেন্টরা ছিল, যুব সমাজ ছিল, তাদের ডিস্ট্রাকশনের চিন্তাধারার থেকে আজকে বেরিয়ে এসছি আমরা। সত্যি এর জন্য আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারাই এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। প্রিয় ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা, যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রী, তাদেরকে একটা কথাই আমি বলবো যে আপনারা কিন্তু আমাদের এই দেশ গড়ার, রাজ্য গড়ার লক্ষ্যে আপনারা কিন্তু আমাদের একটা সাংঘাতিক একটা রিসোর্সফুল পারসন। যখন আমরা শুনি যে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের বিচার পদ্ধতি, যারা আমাদের স্কুল কলেজে যারা আছেন তারা যখন ওখানে দেখি, তখন মনে হয় না আগে আমাদের ভবিষ্যৎ, ফিউচার ইজ ভেরি ব্রাইট, সেটা কিন্তু ফিল করি আমরা। এবং আমি বলতে দ্বিধা নেই যে অনেক জায়গায় আমি এই কথাটা বলেছি বারবার, যে আমরা ভবিষ্যৎ কিন্তু আমরা কিছু জানি না, বর্তমান আমরা জানি, অতীতকেও আমরা জানি, কিন্তু এমন কাজ আমাদের করা উচিত যেটা মানে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ সারা জীবন মনে রাখে জানা এই কাজে আমরা করে গেছি এবং মানুষ বারবার তাদের মনে রাখবে, সেই কাজটা সবার করা উচিত। এবং বিদ্যার্থী যারাই আছেন একটা বিষয় এবং সবসময় মনে রাখবেন যে আমি অনেস্ট হতে হবে,
একজন বিদ্যার্থীকে দেখে বিদ্যার্থী পরিষদের যারাই আছেন সমাজের মধ্যে, পাড়াতেই হোক, যে কোনো গলিতেই হোক, যে কোনো জায়গায় যাবে, দেখলে যেন মনে হয় যে না এই বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রী, এইরকম নিজেকে করতে হবে। মাঝে মাঝে ডেভিয়েশন আছে, মাঝে মাঝে অনেক সময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে, কিন্তু এই বয়সটা বড় চঞ্চল, এই বয়স বড় চঞ্চল। কাজে এটাকে ধরে রাখতে গেলে বিদ্যার্থী পরিষদের যে চিন্তা ভাবনা, একটা সেলফ রিলায়েন্স এবং আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত গড়ার যে সংকল্প, দেশ গড়ার যে সংকল্প, সেই দিকে যতক্ষণ ধরে আমরা নিজেকে ধরে না রাখবো ডেভিয়েট হওয়ার চান্স থাকবে। তো আমি যারাই এখানে আছেন তাদেরকে বলবো যে আমাদের উচিত যে আমাদের এখানে বিবেকানন্দজির ফটো আমরা এখানে রেখেছি, ওনাকে আমরা সম্মান দিয়ে তারপর সরস্বতী আমাদের মাতা, ওনাকে স্মরণ করে তারপরে পড়াশোনা এবং ওনার যে ফিলোসফি আমাদের বিবেকানন্দজি আমাদের সামনে রেখেছেন, তাকে বারবার পড়া এবং সত্যিকারের অর্থে আমরা যাতে একটা সত্যিকারের এই দেশ গড়ার কাজে আসতে পারি সেই বিষয়টা আমাদের জানা উচিত এবং ওনাকে জানা এবং বারবার ওনাকে পড়া। আমি আরেকটা বিষয় এখানে না বললে নাই হয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে নেশা বিরোধী অভিযান আমাদের সরকারের তরফ থেকে আমরা বারবার বলছি। বিভিন্ন আজকাল দেখছি যে বিভিন্ন জায়গাতে সমাজের কয়েকটা জেনারেশন, এর আগে যে কমিউনিস্ট শাসনকালে আমরা দেখেছি কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি এই নেশা থেকে আমরা নেশা মুক্ত ত্রিপুরা আমরা ঘোষণা করেছি এবং আমাদের রুথলেসলি আমরা বলছি যে এটা ব্যবহার আমরা করবো। আমাদের সরকারের থেকে অ্যাসাইনমেন্ট আমরা করেছি, কিন্তু সেটা কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব হবে না। আপনারা যারা এখানে আছেন বিদ্যার্থী পরিষদের, আপনারা জানেন, আপনারা করেন বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক, আপনারা করেন রক্তদান শিবির থেকে আরম্ভ করে যখন যখন সমস্যা হয় আমাদের দেশের এবং আমাদের রাজ্যের, তখন আপনারা আসেন। কিন্তু আমরা সবাই যদি একত্রিত থাকি তবেই কিন্তু আমরা এই রাজ্যকে আমরা স্ট্রং বানাতে পারবো। আমরা একটা কথা আছে যে আমরা কিন্তু ইউনাইটেড তখনই হই যখন উই আর অ্যাটাক। আমরা দেখেছি আমাদের দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, যখন দেখা যায় পাকিস্তান আমাদের হামলা করেছে বা চাইনা আমাদের হামলা করেছে, তখন উই আর ইউনাইটেড। কাজে আমরা যে ইউনাইটেডের যে বিষয়টা, সেটা কিন্তু আমরা দেখা যায় যে যখন উই আর ইন পিস, আমাদের মধ্যে সেই ইউনাইটেড যে বিষয়টা সেটা আসে না। যখন অ্যাট্রাক্ট হয় তখন আমরা ইউনাইটেড। কাজে এটা কিন্তু ঠিক না। মানে আমরা সবসময় সব বিষয়ে আমাদের ইউনাইটেড থাকা উচিত এবং তবেই আমরা এই সমাজকে আমরা একটা যেটা পরিবর্তনের কথা হচ্ছে, সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা থেকে আমাদের, কিন্তু সেটা আমাদের সরকারের পক্ষে একা সম্ভব নয়। আপনারা যারা এখানে বিদ্যার্থী পরিষদের সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারা আরো জাগরুক হন এবং সেই বিষয়ে আমাদের সরকারকে আপনারা সাহায্য করবেন। এখানে প্রায় 34 বছর পরে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, ওনার যে চিন্তা ভাবনা যে জাতীয় শিক্ষানীতি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সেটা কিন্তু এখন ওনার কারণে সেটা সম্ভব হয়েছে এবং স্টুডেন্টদের যাতে ঠিকভাবে তাদের পড়াশোনার যে সঠিক দিশা, আমাদের পরম্পরা সংস্কৃতি, সেটা যাতে বজায় রাখে। এতদিন ধরে আমরা দেখেছি ডেভিয়েটেড শিক্ষানীতি আমরা দেখেছি, সেই জায়গায় এখন যে শিক্ষানীতি এসেছে তাতে করে আমাদের সরকারও বিভিন্ন জায়গায় শিক্ষানীতি আমরা অলরেডি স্টার্ট করেছি এবং তাতে করে আমাদের সত্যি আমাদের যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ, তাদের নিশ্চয়ই অনেক কাজ হবে। এখানে যারা যুব সমাজরা আছেন, এখানে যারা বিদ্যার্থী পরিষদের সদস্যরা আছেন, তাদেরকে বলবো যারা এনসিসি এবং এনএসএস এর সাথে অবশ্যই আপনারা ওর সাথে আপনারা যুক্ত হবেন এবং তাতে করেও কিন্তু যে ক্যারেক্টার গঠন, সেটা কিন্তু ডিসিপ্লিনের যে বিষয় সেগুলো আছে। আমি এখানে যারা বিদ্যার্থী পরিষদের যারা আছেন, আমাদের অলরেডি আপনারা জানেন যে বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় 125টি বিদ্যালয়কে আমরা উন্নত পঠন পাঠনের ব্যবস্থা আমরা করেছি। বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের যে ব্যবস্থা সেটাও আমরা করেছি। সুপার, কালকেও আমার এখানে মুখ্যমন্ত্রী সমিতিতে একটা ছেলে এসেছিল, সে বোম্বে আইআইটিতে সে চান্স পেয়েছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্সে।
সে এসেছিল তার আর্থিক কিছু ব্যবস্থা, ইউনিভার্সিটি, একটা বুদ্ধা ইউনিভার্সিটি এবং একটা নর্থে আর একটা ইউনিভার্সিটি আসছে। তো চারিদিক দিয়ে আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে যেন একটা এডুকেশন হাব তৈরি করা যায়, সেই বিষয়ে আমরা কাজ করছি। আজাদি কা অমৃত মহোৎসবের সময় আপনারা দেখেছেন যে হর ঘর তিরঙ্গা, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন বলেছেন, আপনারাও এর মধ্যে সামিল ছিলেন। এতে করে আমাদের যে দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু প্রকট হয়েছে এবং ত্রিপুরা এত ভালো করেছে যে এখানে প্রায় 8.5 আমাদের যে হাউস হোল্ডের সংখ্যা, আমরা বিভিন্ন সাইজের আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তৈরি করি এবং সেটা করতে গিয়ে দেখা গেল আমাদের শর্টেজ হয়েছে। অর্থাৎ এই যে ভাবনা চিন্তা এবং পয়সা দিয়ে কিনতে হবে এবং নিজের বাড়িতে এই যে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো, সেই যে ভাবনা চিন্তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হয়েছে। সেই কাজে আপনারাও ছিলেন। এখন মেরি মাটি মেরা দেশ, সেই কর্মসূচিও আমাদের শুরু হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে সেই দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং এই যে আজাদি কা অমৃত মহোৎসব মেমোরিয়াল এবং অমৃত বাটিকা সেখানে তৈরি হবে। এই অভিযানের যে মূল বিষয় হচ্ছে যে আমার দেশের যে মাটি একটা জায়গায় এক সূত্রে বাঁধা সমস্ত দেশকে, সেটা কিন্তু এই মানে আমাদের যে অভিযান সেটা শুরু হচ্ছে এবং 9 থেকে 15 আগস্টে সেই প্রোগ্রামটা শেষ হবে। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সেটা একমাত্র যারা এখানে যুব সম্প্রদায় আছে, যারা বিদ্যার্থীরা আছে, তাদের উপর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেন যে আগামী দিন এই দেশ তাদের হাতে, যাদের কাছে নলেজ থাকবে এবং আপনাদের কাছে সেই নলেজের এখন এই বয়সে কিন্তু নলেজ আপনাদের আসতে হবে। আমি জানি না আপনাদের এই প্রোগ্রামে আছে কিনা, আপনাদের কাছে একটা অনুরোধ আমার থাকবে, যখন দেখি যে বিভিন্ন জায়গায় আগে দেখতাম এই কমিউনিস্টরা কি বলতো যে লিভ দ্য স্কুলস এন্ড কলেজেস অ্যান্ড ডু রেভলিউশন, এগুলো আমরা শুনতাম 70 দশকে। উইদাউট পিপুলস অ্যান্ড পিপুলস হ্যাভ নাথিং, এইসব স্লোগান দেখতাম। গণপ্রযোজনা না থাকে জনগণের আর কিছুই থাকে না। এই বিষয়ে এদের যে টুইস্ট আউট যে চিন্তা ভাবনা, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা দেখেছি স্কুলে যখন যেতাম আতঙ্কে থাকতাম যে স্কুলে যখন পৌঁছবো কে কি জানি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, বিবেকানন্দকে জিকে বলতো ভেঙে দিত আর বলতো যে ভণ্ড সাধু। এসব আমরা সবাই জানেন যে এইভাবে টুইস্টেড আউট যে বিকৃতি সম্পন্ন যে ওদের চিন্তা ভাবনা, তার থেকে আমরা কিন্তু অনেকটা বেরিয়ে আসি। তবে আপনাদের কাছে একটা বলবো, ওরা যে স্টাইলে ওয়ালিং ফোয়ালিং ইত্যাদি করতো, সেই স্টাইলে বিদ্যার্থী পরিষদকে আমি অনুরোধ করবো সেটা যেন না করেন, কারণ তাতে করে সৌন্দর্যতাও নষ্ট হয় এবং আমরা ওদের কিন্তু এগুলো করতেই হবে। আমি যা দেখেছি আমার তো এখন যেমন হয়েছে, ওদের কায়দায় যেন আমরা না করি। আমরা এই দেশকে সুন্দর রাখবো, এই শহরকে সুন্দর রাখবো, প্রতিটা পঞ্চায়েতকে আমরা সুন্দর রাখবো। ওদের মতো আমরা কেন করবো আমি জানি না, ওয়েদার ইউ হ্যাভ দিস কাইন্ড অফ মানে হ্যান্ড ওভার অর নট, কিন্তু এটা আমার ফিলিংস যে এইটাই। এতে করে মানে বিদ্যার্থী পরিষদের সাধারণ মানুষ কিন্তু সব তাকিয়ে আছে, তারা কিন্তু দে আর অল গেজিং এট ইউ যে আমার প্রতিটা মুহূর্ত আমরা কিভাবে চলন বলন এভরিথিং। তো আমরা এমন কাজ করবো না যে কারণে আমাদের মনে হয় আন্দোলন আমরা করব এবং সেটা খুব শক্তিশালী আন্দোলন করব, কিন্তু তার মতো ডিসিপ্লিন ওয়েতে আমরা আন্দোলন করবো। নট লাইক দিস কমিউনিস্ট পার্টির যে সংগঠন ছিল বা এখনো আছে তাদের মতো। বিদ্যার্থী পরিষদ আমি জানি না, আমি খুব কমই জানি এবিভিপি সম্পর্কে, কিন্তু আমি আমার নজরে যেগুলো এসছে আমি আপনাদের সামনে আমি রাখলাম এবং তাতে করে মানুষ কিন্তু অনেকটা আপনাদেরকে আরো বেশি করে অ্যাকসেপ্ট করবে। আমাদের যে বিভিন্ন বিষয় যখন আসে সেই বিষয়গুলো আমাদের দেখতে আমাদের ধাঁচের জন্য আমরা চলি। আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের পরম্পরা, আমাদের যে শিক্ষা দীক্ষা, আমরা যদি আমাদের বিষয়টা আমরা ঠিকভাবে না রাখি তাহলে কিন্তু আমরাও কিন্তু ডেভিয়েট হয়ে যাবো। আমি জানি না আপনারা এটা হয়তো ভালোভাবে নিয়েছেন কিনা, কিন্তু আমার যেটা ফিলিং সেটা আমি বললাম। এখানে যারা বিদ্যার্থী পরিষদের যারা এখানে আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই বিশেষ দিনে আপনারা প্রায় 75-74 বছর হতে চললো আপনাদের এই যে এবিপির যে সংস্থা, এবং আমি আশা করি যে এটা আরও ভালো হবে আগামী দিন এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা চাইব যে আপনাদের থেকে ভালো জিনিস আমরা আশা করব এবং সবাইকে অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি सुल्तानपुर महाराष्ट्र से थे, उनकी शिक्षा बीकॉम
सिपाहीजला जिला विशालगढ़ में है। आपकी शैक्षणिक योग्यता एमकॉम थर्ड सेमेस्टर छात्र हैं। पूर्व में आप परिषद के साथ संपर्क आपका 2016 से है और पूर्णकालीन 2000 ऐसे माननीय मदन दास देवी जी 1994 से राष्ट्रीय स्वयंसेवक संघ के सहकार्यवाह रहे। संयोजक प्रमुख कार्यकर्ता सदस्य सो कार्य। अब मैं आग्रह करता हूं कि उनके वरण हेतु हमारे बीच एक दुखद समाचार है। संघ प्रचारक एवं विद्यार्थी परिषद के पश्चिम बंगाल क्षेत्र के क्षेत्र संगठन मंत्री रहे। मदन जी 1970 से लेकर 1992 बैकग्राउंड दो এবং যারা এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে যারা ফরমার মেম্বার্স তারাও এখানে উপস্থিত আছেন এবং আমার সামনে মিডিয়া বন্ধুরা উপস্থিত আছেন। সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে উদ্যোগে যে 75তম বর্ষ অমৃত মহোৎসবের যে সমারোহ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হচ্ছে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন প্রফেসর সুদীপ্ত মুখোপাধ্যায়, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে, এবং যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন, ডক্টর দীপক শর্মা, রেজিস্ট্রার অফ ত্রিপুরা ইউনিভার্সিটি, শ্রী বিকাশ চন্দ্র দাস, ফিনান্সিয়াল প্ল্যানার অ্যান্ড অ্যাডভাইজার অ্যান্ড ফর্মার এবিপি কার্যকর্তা নিচে উনি আছেন, এবং শ্রীমতী মিলন রানী জমাতিয়া, প্রেসিডেন্ট এবিপি পি, এবং শ্রীমতী দেবলীনা সরকার, সেক্রেটারি আগরতলা মহানগর এবিপি পি, অ্যান্ড শ্রী সঞ্জিত সাহা, স্টেট সেক্রেটারি, এবং এখানে উপস্থিত আছেন উত্তম কুমার বেরা, ডিন এনআইডি, শ্রী সুজিত ঘোষ, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ভলেন্টারি হেলথ অ্যাসোসিয়েশন অফ ত্রিপুরা এবং ফর্মার
এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কার্যকর্তা, শ্রী বাপি দাস, মেমোরিয়াল কাউন্সিল আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে, শ্রী ঋষি কুমার, ব্যাংক ম্যানেজার SBI বলা হয়েছে এবং অত্যন্ত ভালো লাগছে এখানে আসাতে। আমি যেভাবে আমাদের এই ছাত্রদের মধ্যে, যে ছাত্রছাত্রীদের মধ্যে যে অভূতপূর্ব সারা আমি এখানে দেখতে পাচ্ছি, দেশের জন্য এবং রাজ্যের জন্য কিছু করার যে একটা মনের ভিতর থেকে যে ইচ্ছা, সেটা কিন্তু আমাদের যে আওয়াজ, সে আওয়াজ থেকেই আমি বুঝতে পারছি। আমরা জানি যে ভারতবর্ষের সবচেয়ে বড় যে আমাদের রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সমাজ। প্রায় 65% যে লোক সংখ্যা, তার মধ্যে 65%, 65%ই আমাদের যুব শক্তি, এবং এটা আমাদের জন্য গর্ববোধ হয়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে যান সেখানে বলেন যে আমাদের কাছে হিউম্যান রিসোর্স, যেটা সবচেয়ে বড় রিসোর্স, সেটা হচ্ছে আমাদের যুব সম্প্রদায়ের যারা আছেন তারা। এবং বলতে দ্বিধা নেই, 70 দশকে আমরা দেখেছি, এখানে কিছুটা বলার চেষ্টা হয়েছে। আমরা দেখতাম স্কুলের কি অবস্থা ছিল, স্কুল কলেজ সব জায়গায়, সেই সব জায়গায় আমরা দেখেছি কমিউনিস্টদের যে ভাবনা চিন্তা, সেই মার্ক্সবাদ, লেনিনবাদ এবং চাইনার যে সব চিন্তা ভাবনা সেখানে ঢোকানোর চেষ্টা করা হয়েছে। রেড বুক করা হতো, আমরা দেখতাম, শুনতাম, এমনভাবে ব্রেইন ওয়াশ করা হতো যে মানে দেশ স্বাধীন হয়েছে, কিন্তু মনে হচ্ছে যে যারাই এই দেশের স্বাধীনতার জন্য যারা পরিশ্রম করেছে, দেশকে যেন আবার নতুনভাবে স্বাধীন করতে হবে, এমন একটা ভাবনা চিন্তা ওদের মধ্যে ছিল। এবং সেটা বিদেশি যে তারাই ইঞ্জিনিয়ার এই বিষয়ে, যাদের ছেলে, আমাদের যারা স্টুডেন্ট যারা তৎকালীন সময় ছিল, তাদের মাধ্যমে তাদের ব্রেইনকে ওয়াশ করার চেষ্টা করা হয়েছিল। সত্যি আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদে ওই সময় যদি প্রতিবাদ হয়েছে অন্যান্য প্রদেশে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং ত্রিপুরাতে আমরা দেখেছি সেইভাবে কিন্তু যেহেতু সংগঠনটা সেরকমভাবে ছিল না, কিন্তু আমরা দেখতাম, বুঝতাম, কিন্তু মানুষ কিন্তু সেগুলোকে কোনো অবস্থায় মানত না। এবং আজকে আমার খুব ভালো লাগছে যে সমস্ত স্কুলে, কলেজে এখন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সমস্ত সংগঠন এত মজবুত হচ্ছে। এবং আমার অত্যন্ত ভালো লাগছে যে অন্ততপক্ষে দেশ সেবায় এবং দেশকে শক্তিশালী করার যে চিন্তা ভাবনা। আর আগে কমিউনিস্টের যে মানসিকতায় যারা স্টুডেন্টরা ছিল, যুব সমাজ ছিল, তাদের ডিস্ট্রাকশনের চিন্তাধারার থেকে আজকে বেরিয়ে এসেছি আমরা। সত্যি এর জন্য আমি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের যারাই এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি ধন্যবাদ দেব। প্রিয় ভাই ও বোনেরা, ছেলে ও মেয়েরা, যারা স্টুডেন্টরা আছেন, ছাত্রছাত্রী, তাদেরকে একটা কথাই আমি বলবো যে আপনারা কিন্তু আমাদের এই দেশ গড়ার, রাজ্য গড়ার লক্ষ্যে আপনারা কিন্তু আমাদের একটা সাংঘাতিক একটা রিসোর্সফুল পার্সন। যখন আমরা শুনি যে আমাদের যে চিন্তাভাবনা, আমাদের বিচার পদ্ধতি, যারা আমাদের স্কুল কলেজে যারা আছেন তারা যখন ওখানে দেখি, তখন মনে হয় না আগে আমাদের ভবিষ্যৎ, ফিউচার ইজ ভেরি ব্রাইট, সেটা কিন্তু ফিল করি আমরা। এবং আমি বলতে দ্বিধা নেই যে অনেক জায়গায় আমি এই কথাটা বলেছি বারবার, যে আমরা ভবিষ্যৎ কিন্তু আমরা কিছু জানি না, বর্তমান আমরা জানি, অতীতকেও আমরা জানি, কিন্তু এমন কাজ আমাদের করা উচিত যেটা মানে ভবিষ্যৎ বর্তমান হয়ে অতীত হয় এবং মানুষ সারা জীবন মনে রাখে, জানা এই কাজে আমরা করে গেছি এবং মানুষ বারবার তাদের মনে রাখবে, সেই কাজটা সবার করা উচিত। এবং বিদ্যার্থী যারাই আছেন একটা বিষয় এবং সবসময় মনে রাখবেন যে আমি অনেস্ট হতে হবে। একজন বিদ্যার্থীকে দেখে, বিদ্যার্থী পরিষদের যারাই আছেন সমাজের মধ্যে, পাড়াতেই হোক, যে কোনো গলিতেই হোক, যে কোনো জায়গায় যাবে, দেখলে যেন মনে হয় যে না, এই বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রী, এরকম নিজেকে করতে হবে। মাঝে মাঝে ডেভিয়েশন আছে, মাঝে মাঝে অনেক সময় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে, কিন্তু এই বয়সটা বড় চঞ্চল, এই বয়স বড় চঞ্চল, কাজে এটাকে ধরে রাখতে গেলে বিদ্যার্থী পরিষদের যে চিন্তা ভাবনা, একটা সেলফ রিলায়েন্স এবং আত্মনির্ভর ত্রিপুরা, আত্মনির্ভর ভারত গড়ার যে সংকল্প, দেশ গড়ার যে সংকল্প, সেই দিকে যতক্ষণ ধরে আমরা নিজেকে ধরে না রাখবো, ডেভিয়েট হওয়ার চান্স থাকবে। তো আমি যারাই এখানে আছেন তাদেরকে বলবো যে আমাদের উচিত যে আমাদের এখানে বিবেকানন্দজির ফটো আমরা এখানে রেখেছি, ওনাকে আমরা সম্মান দিয়ে তারপর সরস্বতী আমাদের
মাতা ওনাকে স্মরণ করে তারপরে পড়াশোনা এবং ওনার যে ফিলোসফি আমাদের বিবেকানন্দ আমাদের সামনে রেখেছেন তাকে বারবার পড়া এবং সত্যিকারের অর্থে আমরা যাতে একটা সত্যিকারের এই দেশ গড়ার কাজে আসতে পারি সেই বিষয়টা আমাদের জানা উচিত এবং ওনাকে জানা এবং বারবার ওনাকে পড়া। আমি আরেকটা বিষয় এখানে না বললে নাই হয়, সেটা হচ্ছে আপনারা জানেন যে নেশা বিরোধী অভিযান আমাদের সরকারের তরফ থেকে আমরা বারবার বলছি। বিভিন্ন আজকাল দেখছি যে বিভিন্ন জায়গাতে সমাজের কয়েকটা জেনারেশন এর আগে যে কমিউনিস্ট শাসনকালে আমরা দেখেছি কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। আমাদের সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করছি এই নেশা থেকে আমরা নেশা মুক্ত ত্রিপুরা আমরা ঘোষণা করেছি এবং আমাদের রুথলেসলি আমরা বলছি যে এটা ব্যবহার আমরা করবো। আমাদের সরকারের থেকে এসআইটি আমরা করেছি, কিন্তু সেটা কিন্তু আমাদের একা পক্ষে সম্ভব হবে না। আপনারা যারা এখানে আছেন বিদ্যার্থী পরিষদের আপনারা জানেন, আপনারা করেন বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক, আপনারা করেন রক্তদান শিবির থেকে আরম্ভ করে যখন যখন সমস্যা হয় আমাদের দেশের এবং আমাদের রাজ্যের তখন আপনারা আসেন। কিন্তু আমরা সবাই যদি একত্রিত থাকি তবেই কিন্তু আমরা এই রাজ্যকে আমরা স্ট্রং বানাতে পারবো। আমরা একটা কথা আছে যে আমরা কিন্তু ইউনাইটেড তখনই হই যখন উই আর অ্যাটাক। আমরা দেখেছি আমাদের দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা, যখন দেখা যায় পাকিস্তান আমাদের হামলা করেছে বা চাইনা আমাদের হামলা করেছে তখন উই আর ইউনাইটেড। কাজেই আমরা যে ইউনাইটেডের যে বিষয়টা সেটা কিন্তু আমরা দেখা যায় যে যখন উই আর ইন পিস আমাদের মধ্যে সেই ইউনাইটেড যে বিষয়টা সেটা আসে না। যখন অ্যাট্রাক্ট হয় তখন আমরা ইউনাইটেড। কাজেই এটা কিন্তু ঠিক না, মানে আমরা সবসময় সব বিষয়ে আমাদের ইউনাইটেড থাকা উচিত এবং তবেই আমরা এই সমাজকে আমরা একটা যেটা পরিবর্তনের কথা হচ্ছে সমাজকে আমরা পরিবর্তন করতে পারবো। প্লাস্টিক মুক্ত ত্রিপুরা থেকে আমাদের, কিন্তু সেটা আমাদের সরকারের পক্ষে একা সম্ভব নয়। আপনারা যারা এখানে বিদ্যার্থী পরিষদের সমস্ত সদস্যরা আছেন তাদেরকে আমি বলবো এই বিষয়ে আপনারা আরো মানে জাগরুক হন এবং সেই বিষয়ে আমাদের সরকারকে আপনারা সাহায্য করবেন। এখানে প্রায় 34 বছর পরে যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে চিন্তা ভাবনা যে জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি সেটা কিন্তু এখন ওনার কারণে সেটা সম্ভব হয়েছে এবং স্টুডেন্টদের যাতে ঠিকভাবে তাদের পড়াশোনার যে সঠিক দিশা আমাদের পরম্পরা সংস্কৃতি সেটা যাতে বজায় রাখে। এতদিন ধরে আমরা দেখেছি ডেভিয়েটেড শিক্ষানীতি আমরা দেখেছি, সেই জায়গায় এখন যে শিক্ষানীতি এসেছে তাতে করে আমাদের সরকারও বিভিন্ন জায়গায় শিক্ষানীতি আমরা অলরেডি স্টার্ট করেছি এবং তাতে করে আমাদের সত্যি আমাদের যারা আগামী দিনের যারা ভবিষ্যৎ তাদের নিশ্চয়ই অনেক কাজ হবে। এখানে যারা যুব সমাজরা আছেন, এখানে যারা বিদ্যার্থী পরিষদের সদস্যরা আছেন তাদেরকে বলবো যারা এনসিসি এবং এনএসএস এর সাথে অবশ্যই আপনারা ওর সাথে আপনারা যুক্ত হবেন এবং তাতে করেও কিন্তু যে ক্যারেক্টার গঠন সেটা কিন্তু ডিসিপ্লিনের যে বিষয় সেগুলো আছে। আমি এখানে যারা বিদ্যার্থী পরিষদের যারা আছেন আমাদের অলরেডি আপনারা জানেন যে বিদ্যালয়গুলিতে স্মার্ট ক্লাসের ব্যবস্থা করা হয়েছে। আমরা বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রায় 125টি বিদ্যালয়কে আমরা উন্নত পঠন পাঠনের ব্যবস্থা আমরা করেছি। বিভিন্ন স্তরে ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের যে ব্যবস্থা সেটাও আমরা করেছি। সুপার কালকেও আমার এখানে মুখ্যমন্ত্রী সমীপে একটা ছেলে এসেছিল, সে বোম্বে আইআইটিতে সে চান্স পেয়েছে ইলেকট্রনিক্সে। সে এসেছিল, তার আর্থিক কিছু ব্যবস্থা আমরা করতে পারি না এবং তাকে যখন জিজ্ঞেস করলাম সে সুপার 30-তে কিন্তু সেই সুবিধাটাও পেয়েছে। তো আমরা কলেজের ছাত্রছাত্রীদের স্মার্টফোন আমরা অনেক দিন ধরে সেই প্রকল্প আমরা চালু আছে, স্মার্টফোন দেওয়া হচ্ছে। স্কুলের ছাত্রীদের হর ঘর তিরঙ্গা মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন আপনারাও এর মধ্যে সামিল ছিলেন, এতে করে আমাদের যে দেশাত্মবোধের যে ভাবনা চিন্তা সেটা কিন্তু প্রকট হয়েছে এবং ত্রিপুরা এত ভালো করেছে যে এখানে প্রায় 8.5 আমাদের যে হাউস হোল্ডের সংখ্যা, আমরা বিভিন্ন সাইজের আমরা ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তৈরি করি এবং সেটা করতে গিয়ে দেখা গেল আমাদের শর্টেজ হয়েছে। অর্থাৎ এই যে ভাবনা চিন্তা এবং পয়সা দিয়ে কিনতে হবে এবং নিজের বাড়িতে
এই যে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো, সেই যে ভাবনা চিন্তা একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কারণে সেটা সম্ভব হয়েছে। সেই কাজে আপনারাও ছিলেন। এখন মেরি মাটি মেরা দেশ সেই কর্মসূচিও আমাদের শুরু হয়েছে। বিভিন্ন পঞ্চায়েত থেকে মাটি সংগ্রহ করে সেই দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং এই যে আজাদী কা অমৃত মহোৎসব মেমোরিয়াল এবং অমৃত বাটিকা সে তৈরি হবে। এই অভিযান যে মূল বিষয় হচ্ছে যে আমার দেশের যে মাটি এক জায়গায় এক সূত্রে বাধা দেশকে, সেটা কিন্তু এই মানে আমাদের যে অভিযান সেটা শুরু হচ্ছে এবং 9 আগস্টে সেই প্রোগ্রামটা শেষ হবে। তো আমার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের দেশবাসীদের যে ভাবনা সেটা একেবারে যারা এখানে যুব সমুদায় আছে, যারা বিদ্যার্থীরা আছে, তাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলে যে আগামী দিন এই দেশ তাদের হাতে, যাদের যে নলেজ, এই কমিউনিস্টরা কি বলতো যে লিড দ্য স্কুলস এন্ড কলেজেস এন্ড ডু রেভলিউশন, এগুলো আমরা শুনতাম 70 দশকে। উইদাউট পিপলস এন্ড পিপলস হ্যাভ নাথিং, এইসব স্লোগান দেখতাম। গণভোজনা না থাকে জনগণের আর কিছুই থাকে না। এই বিষয়ে এদের যে টুইস্ট আউট যে চিন্তা ভাবনা, এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা দেখেছি স্কুলে যখন যেতাম আতঙ্কে থাকতাম যে স্কুলে যখন পৌঁছবো কে কি জানি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি ভেঙে দিয়েছে, বিবেকানন্দকে জিগে বলতো ভেঙে দিত আর বলতো যে ভণ্ড সাধু। এসব আমরা সবাই জানেন যে এইভাবে টুইস্টেড আউট যে বিকৃতি সম্পন্ন যে ওদের চিন্তা ভাবনা, তার থেকে আমরা কিন্তু অনেকটা বেরিয়ে আসি। তবে আপনাদের কাছে একটা বলবো, ওরা যে স্টাইলে ওয়ালিং ফোয়ালিং ইত্যাদি করতো, সেই স্টাইলে বিদ্যার্থী পরিষদকে আমি অনুরোধ করবো সেটা যেন না করেন, কারণ তাতে করে সৌন্দর্যতাও নষ্ট হয় এবং আমরা ওদের কিন্তু এগুলো করতেই হবে। আমি যা দেখেছি আমার যে এখন যা মনে হয়েছে, ওদের কায়দায় যেন আমরা না করি। আমরা এই দেশকে সুন্দর রাখবো, এই শহরকে সুন্দর রাখবো, প্রতিটা পঞ্চায়েতকে আমরা সুন্দর রাখবো। ওদের মতো আমরা কেন করবো আমি জানি না ওয়েদার ইউ হ্যাভ দিস কাইন্ড অফ মানে হ্যান্ড ওভার অর নট, কিন্তু এটা আমার ফিলিংস যে এইটাই। এতে করে মানে বিদ্যার্থী পরিষদের সাধারণ মানুষ কিন্তু সব তাকিয়ে আছে, তারা কিন্তু দে আর অল গেজিং এট ইউ যে আমার প্রতিটা মুহূর্ত আমরা কিভাবে চলন বলন এভরিথিং। তা আমরা এমন কাজ করবো না যে কারণে আমাদের মনে হয় আন্দোলন আমরা করব এবং সেটা খুব শক্তিশালী আন্দোলন করব, কিন্তু তার মধ্যে ডিসিপ্লিন ওয়েতে আমরা আন্দোলন করব, নট লাইক দিস কমিউনিস্ট পার্টির যেসব সংগঠন ছিল বা এখনো আছে তাদের মতো। বিদ্যার্থী পরিষদ আমি জানি না, আমি খুব কমই জানি এই বিবিপি সম্পর্কে, কিন্তু আমি আমার নজরে যেগুলো এসছে আমি আপনাদের সামনে আমি রাখলাম এবং তাতে করে মানুষ কিন্তু অনেকটা আপনাদেরকে আরো বেশি করে অ্যাকসেপ্ট করবে। আমাদের যে বিভিন্ন বিষয় যখন আসে সেই বিষয়গুলো আমাদের দেখতে আমাদের ধাঁচে যেন আমরা চলি, আমরা আমাদের সংস্কৃতি এবং আমাদের পরম্পরা, আমাদের যে শিক্ষা দীক্ষা, আমরা যদি আমাদের বিষয়টা আমরা ঠিকভাবে না রাখি তাহলে কিন্তু আমরাও কিন্তু ডেভিয়েট হয়ে যাবো। আমি জানি না আপনারা এটা হয়তো ভালোভাবে নিয়েছেন কিনা, কিন্তু আমার যেটা ফিলিং সেটা আমি বললাম। এখানে যারা বিদ্যার্থী পরিষদের যারা এখানে আছেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আজকের এই বিশেষ দিনে আপনারা প্রায় 74 বছর হতে চললো আপনাদের এই যে এবিপির যে সংস্থা, এবং আমি আশা করি যে এটা আরও ভালো হবে আগামী দিন এবং আমাদের সরকারের তরফ থেকে আমরা চাইব যে আপনাদের থেকে ভালো জিনিস আমরা আশা করব এবং সবাইকে অসংখ্য নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে আমি আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উদ্যোগে যে 75তম বর্ষ অমৃত মহোৎসবের যে সমারোহ রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হচ্ছে, সেই উপলক্ষে এখানে মঞ্চে আসীন আছেন প্রফেসর সুদীপ্ত মুখোপাধ্যায়, ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের, এবং যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন। আমরা সব জায়গায় আমরা দেখেছি যে যখনই
এবারে উদ্বোধনের সঙ্গে অর্থনৈতিক এবং আন্তর্জাতিক কার্যক্রম বহন করে আমাদের সমাজসেবী শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়কে পুর নিগমের নিয়ম পুরোহিতা তথা আজকের অনুষ্ঠানের সূচনা হতে যাচ্ছে। সকলকে নমস্কার। শিবিরের যে আয়োজক আগরতলা পৌর কর্মচারী সঙ্গে সেই উপলক্ষে আজকে আগরতলা পৌর নিগম অফিস সিটি সেন্টারে যে আয়োজন, সেই আয়োজনের মঞ্চে আসীন আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির মাননীয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আপনাদের সবার প্রিয় আমাদের অনারেবল মেয়র আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের শ্রী দীপক মজুমদার মহোদয়, উপস্থিত আপনাদের কাছে আপিল রেখেছিলেন যে আমাদের রক্তদান উৎসবটাকে আমাদের জারি রাখতে হবে। তাই বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, এনজিও, কর্মচারী সংগঠন তারা সবাই এগিয়ে এসে এই রক্তদানের মতো মহাদানে তারা ব্রতী হয়েছে এবং আমাদের কাছে যেটা সংকট ছিল সেটা দূর হয়েছে। আজকের দিনেও এই পৌরসভার কর্মচারী ভাইয়েরা বোনেরা যারা রয়েছেন তারা এমনই একটা মহতী অনুষ্ঠানের মাধ্যমে আজকে এই রক্তদানের জন্য এগিয়ে এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই যে আগামী দিন আরো অনেক সামাজিক কাজে তারা এগিয়ে আসবে। এবং আমরা যেটা বলছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও যেটা বারবার বলছেন যে আমাদের ক্ষমতার লড়াই তো থাকবে, কিন্তু পাশাপাশি আমাদের এই সমাজকে পরিবর্তন করতে হবে। এই সামাজিক ব্যাধি কিন্তু সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। আমরা যারা এই সমাজে বসবাস করি, আমি আপনাদের কাছে এইটুকু আবেদন অন্তত করতে, আমরা যারা এই সমাজে বসবাস করি আমাদের এগিয়ে আসতে হবে। আমরা যদি এগিয়ে না আসি, জনগণ যদি এগিয়ে না আসে, তাহলে কোনোদিনই আমাদের এই রাজ্যের নেশা বিরোধী অভিযানে আমরা কোনো সময় সার্থকতা পাবো। আমি আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রাখবো যে আমরা এই যে মরণ ব্যাধি আর এই যে আমাদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা নেশা বিরোধী অভিযান, সেটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আমরা আগামী দিন সরকারের পাশে থেকে সরকারকে সহযোগিতা করব, এই অঙ্গীকার
তবেই এই রাজ্যে আমরা যে নেশা বিরোধী অভিযানের আহ্বান করেছি, আমাদের মুখ্যমন্ত্রী যেটা আহ্বান করেছেন, সেটা সার্থকতা আসবে। আমরা সব জায়গায় আমরা দেখেছি যে যখনই একটা সমস্যা হয় সেই সমস্যার সমাধানে এবং কোথাও দেখা গেল প্রয়োজন, খুবই প্রয়োজন মানুষের হাত বাড়ানো, ত্রিপুরার মানুষ কিন্তু সাথে সাথে সে হাত প্রসারিত করে সেখানে আসার সবসময় একটা তাগিদ অনুভব করে। সেটা আমরা 71 ওয়ারেই হোক এবং যখনই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধই হোক, চাইনার সাথে যুদ্ধই হোক বা প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো জায়গায় ত্রিপুরার মানুষের মধ্যে একটা মানে সারা জাগানো যে বিষয়, যে মানুষ মানুষের জন্য, সেটা প্রমাণ আমরা অনেক সময় আমরা পেয়েছি। সেটা আজকে এখানে পরিলক্ষিত হচ্ছে। রক্তদানের যে আপনারা আয়োজন, তার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন। যখন এখানে আমাদের ইলেকশন চলছিল তখন ব্লাড ব্যাংকে, আমাদের যে ব্লাড ব্যাংক সরকারি 12টা আছে, 2টো বেসরকারি আছে, সেখানে ব্লাডের কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল। এতে মুখ্যমন্ত্রী আমি যখন আহ্বান করি, সব যারা স্কুল থেকে হোক, কলেজ থেকে হোক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনই হোক, অ্যাসোসিয়েশনই হোক, তারা কিন্তু সবাই এগিয়ে এসছে, রক্তদান দিয়েছে। আমরা জানি যে রক্তদান মহৎদান, তার কোনো বিকল্প কোনোদিনই হবে না এবং ঈশ্বরের এমন এক দান যেটা ইনবিল্ট আমাদের শরীরের মধ্যে আছে। আমরা অনেক দান করি কিন্তু এর থেকে বড় দান কিছু হতে পারে। মানে এত গিফট, এত সুন্দর একটা গিফট আপনি দিচ্ছেন মুমূর্ষ ব্যক্তিদের জন্য, এবং আপনার এই রক্ত শুধু একজন না, 4 জন মুমূর্ষ ব্যক্তি তাতে করে এই রক্তদানের মাধ্যমে তার বেঁচে যাওয়ার যে সুবিধা, সেটা অনেকাংশে বেড়ে যায়। আমরা জানি যে থ্যালাসেমিয়াই হোক, বিভিন্ন রোগে অ্যানিমিয়া পেশেন্টই হোক, আমরা যখন অস্ত্রোপচারের সময় যাই তখন যদি জানি যে অপারেশন করতে গেলে কীরকম রক্তক্ষরণ হতে পারে, সেভাবে প্রথমেই আমরা 2 ইউনিট, অনেক সময় 4 ইউনিট রক্ত দিলে হাতে না থাকে, সাধারণত ডাক্তারবাবুরা অপারেশনে যাবে না। তো সেই কাজটা যখন ব্লাড ব্যাংকে সেই রক্তের, একটু আগে আমি এখানে যখন বলছিলাম, একজনে বললো যে আমার এ নেগেটিভ ব্লাড, নেগেটিভ যা RSS ফ্যাক্টর, সেটা কিন্তু খুব কম দেখা যায়, মাত্র 13% মানুষের মধ্যে RS নেগেটিভের রক্ত দেখা যায়। সেগুলো যদি ব্লাড ব্যাংকে সেটা মজুদ থাকে তাহলে অনেক সুবিধা হয়। তো সেইভাবে মানুষ, আমরা মুখ্যমন্ত্রীর আহ্বানে সবাই যে রক্তদান করেছে বিভিন্ন জায়গায়, সত্যিই সেটা অপূর্ব। আমরা জানি যে 40 লক্ষ লোকের মধ্যে 1% রক্ত মজুদ থাকতে হয়। তো সেই অনুযায়ী আমাদের গত 2022-23 আমরা দেখেছি প্রায় 42 ইউনিট, আমাদের 42,000 ইউনিট আমাদের মজুদ ছিল। তো এই বছরও সেই বিষয়ে চলছে এবং রক্তের জন্য আমাদের ওকে ত্রিপুরাতে যেভাবে আমি বলবো, এখানে লেখাও আছে রক্তদান উৎসবের মেজাজে যেভাবে মানুষ এগিয়ে আসছে এবং এখানে যারা পৌরসভার যারা আজকে রক্তদান এখানে স্বেচ্ছায় রক্তদানে ব্রতী হয়েছেন, তাদেরকে আমি ধন্যবাদ দেবো। যারা ডাক্তারবাবুরা এবং এলাইট যে যারা এসছেন স্বাস্থ্যকর্মীরা, তাদেরকে আমি ধন্যবাদ দেবো এবং আপনাদের মাধ্যমে এই যে অন্যরাও উদ্বুদ্ধ হবে। আমাদের বিভিন্ন স্তরের লোকেরা যারা অনেকে রক্ত দিতে গিয়ে অনেকে ভয় পায় যে আমি রক্ত দিলে আমার শরীর খারাপ হবে, সেটা কিন্তু সেরকম না। বহু লোককে আমি দেখেছি প্রায় 40 বার 45 বার মতো রক্ত দিয়েছে। আমরা জানি নিয়মিত যদি রক্ত দেওয়া যায়, 3 মাস পর পর রক্ত দেওয়া যায়, 60 বছর পর্যন্ত রক্ত দেওয়া যায় 18 থেকে। তো অনেকে আছে নিয়মিত যদি রক্ত দেয় 65 বছর পর্যন্ত রক্ত দিতে পারে। তো এটা একটা সামাজিক দায়িত্ব আমি বলবো। এতে করে
এই রক্ত দিতে গেলে যে ভয়টা থাকে তাতে কিন্তু উনারই ভালো হয় যে আমারও পরীক্ষা নিরীক্ষা হয়ে যায় যে আমি আমার কোনো সমস্যা আছে যে রক্ত দিতে গেলে আগে নিজের যিনি রক্তদাতা তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা হয়। আমরা সাধারণত আমার শরীর ঠিক আছে কিনা আমরা চাই না, কিন্তু যখনই রক্তদানে ব্রতী হব তখন কিন্তু নিজেরও কিন্তু শারীরিক অবস্থাটা জানবে। আর রক্ত যদি আমরা দিই সাথে সাথে আমরা 3 মাস থেকে 3 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে আমাদের রক্ত নিজের মধ্যেই শরীর আবার তার পুনর্বার তার ঘটানো হয়। তো কাজেই এখানে অনেক সুবিধা রক্তদান, যারা ব্লাড প্রেশারের রোগী, ক্লিনিং অফ ব্লাড, অনেক সময় কার্ডিওভাস্কুলার সমস্যা আছে, সেখানে যদি রক্ত দেই তাহলে ব্লাডটা কিন্তু ঠিক হয়। আর তাতে করে যে তার কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট হওয়া বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু অনেকাংশে কমে যায়। যে এর থেকে যে ভয়ভীতি রক্ত দিতে গিয়ে সেটা কিন্তু আজকে কিন্তু অনেকে জেনে গেছে। তো এই উৎসবের মাধ্যমে মানুষ জানছে রক্তদানে কি সুবিধা। আমি আবার এখানে যারা রক্তদান দিতে এগিয়ে এসছে এবং আমি বিশেষ করে আমি আমাদের পৌরসভার যিনি মাননীয় মেয়র ওনাকে আমি ধন্যবাদ দেব এই ধরনের একটা আয়োজন এখানে রাখার জন্য, এবং সংগঠনকেও আমি ধন্যবাদ দেব। এবং আগামী দিন আপনারা এই ধরনের ফিলান্থ্রপিক কাজ এগিয়ে আসবেন সে আশা রাখছি। এবং আমাদের সরকার চাইছে যে মানুষের সাথে একসাথে মিলে তার যে সমস্যাগুলো আমাদের কাছে বলুক এবং তার সমাধানের লক্ষ্যে আমরা কাজ করব। এবং একটা ফ্রেন্ডলি যে সরকার মধ্যে কর্মচারী থাকবে, সরকারের মধ্যে অন্যান্য বিভিন্ন স্তরের কর্মচারী আধিকারিকরা থাকবে, এবং আমরা যারা জনপ্রতিনিধি তার মধ্যে যে একটা বন্ধন সেটা আরো বেশি সুদৃঢ় হবে। এটা যেন হয় যে আমরা এই সরকার আমাদের, এই সরকার আমার, এই যে বিষয়টা আমরা এই ধরনের যে কাজকর্মের মাধ্যমে যদি আমরা কোনো জায়গায় একসাথে হই আরো সুদৃঢ় হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। एम्प्लॉयमेंट एंड श्री टेंकू कुमार महाशय सঙ্গে ছিলেন আমাদের प्रोग्राम को कवरेज करने के लिए हमारे साथ उपस्थित है, उनको भी मैं वेलकम करता हूँ। त्रिपुरा बिल्डिंग एंड कंस्ट्रक्शन माननीय प्रोग्राम के लिए और सबको मैं स्वागत करूँ। और हमारा साथ उपस्थित है পথ থেকে শপথ নিয়ে চলো, অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো, মৃত্যু থেকে অমৃত নিয়ে চলো, তোমার কাছে প্রার্থনা। কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের এটা লেবার অ্যান্ড আদার কনস্ট্রাকশন বোর্ড যেটা রয়েছে, এই বোর্ডের উদ্যোগে আজকে রেজিস্টার্ড যারা আমাদের শ্রমিকরা রয়েছেন কনস্ট্রাকশন লেবার, এদেরকে ট্রেনিং করিয়ে এদেরকে টুল কিটস দেওয়া। তা 1000-এর মতো সংখ্যায় যারা ট্রেনিং করেছে এই বছরে, তাদেরকে এর মধ্যে থেকে 500-র মতো লোককে কিটস দেওয়া হবে আজকে, অর্থাৎ তারা কাজটা যেন ভালোভাবে করতে পারে এবং আর্থিক একটা সাহায্য, তারা নিজেরা সেগুলো কিনতে হবে না। এক তো সরকার ট্রেনিংও করিয়েছে এদেরকে, পরবর্তীতে এখন কিট দেওয়া হচ্ছে, অর্থাৎ ভালো কাজ করতে পারে। আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস আমাদের রাজ্যে একটা ব্যাপক সংখ্যায় প্রায় 3 লাখ শহরি এবং গ্রামীণ মিলিয়ে 8.5 লাখ পরিবারে 3 লাখ লোক ঘর পেয়েছে, এবং এই সংখ্যাটা যে ঘর বানাতে গিয়ে যে মিস্ত্রির দরকার, এটার একটা বড় যোগান এখান থেকে। তো এটা বলতে পারে শ্রমিকদেরকে স্বনির্ভর করে তোলা, স্বনির্ভর তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই দিশাতে এই বোর্ডের লক্ষ্য এবং এই বোর্ড কাজ করে। সরকারি বেসরকারি সর্বস্তরে বাংলা ভাষার প্রয়োগ করতে হবে, অবিলম্বে বিভিন্ন ডিপার্টমেন্টের শূন্য পদগুলি পূরণ করতে হবে। বাঙালি যুব সমাজের রাজ্য সচিব, আপনারা জানেন যে 2020 সালে যে আমাদের নতুন যে শিক্ষানীতি চালু করেছিল, সেই শিক্ষানীতিতে আমরা দেখলাম যে ধ্রুপদী ভাষা হিসেবে ভারত সরকার সেই বাংলা ভাষাকে স্থান দেয়নি। কিন্তু আমরা দেখলাম যে দক্ষিণ ভারতের বিভিন্ন ভাষাকে
এই কেন্দ্রীয় সরকার ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি দিয়েছে, যেমন কন্নড়ি ভাষাকে দিয়েছে, উড়িয়া ভাষাকে দিয়েছে, কানাড়া ভাষাকে দিয়েছে, এরকম 6টা ভাষাকে তারা ধ্রুপদী ভাষা স্বীকৃতি দিয়েছে। অথচ বাংলা ভাষা একটা সমৃদ্ধশালী ভাষা, ধ্রুপদী ভাষার স্বীকৃতি পাওয়ার জন্য যেই গুণাবলী থাকা দরকার বাংলা ভাষার, সেই 8টা গুণাবলী সেই বাংলা ভাষার মধ্যে বিদ্যমান। তা সত্ত্বেও এই কেন্দ্রীয় সরকার বাংলার সঙ্গে, বাঙালির সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে। বাংলা ভাষাকে চিরতরে নির্মূল করে দেওয়ার জন্য যে কেন্দ্রীয় সরকারের যে একটা চেষ্টা, সেই অপচেষ্টার বিরুদ্ধে আমাদের আজকে সবাইকে সোচ্চার হতে হবে। আমাদের দাবি যে ধ্রুপদী ভাষার মধ্যে বাংলা ভাষাকে অবশ্যই যাতে স্থান দেওয়া হয়, নয়তোবা আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। শুধু তাই নয়, আজকের এই যে সরকার, আপনারা দেখছেন বিভিন্ন জায়গার মধ্যে এই রাজ্যের রাজভাষা বাংলা হওয়া সত্ত্বেও এই সরকারি বেসরকারি সমস্ত জায়গাতে আজকে বাংলা ভাষার সেই রকম প্রয়োগ করছে না তারা। আজকে যান আপনি ব্যাংকের মধ্যে, যান আজকে ডাক বিভাগের মধ্যে, রেলওয়ে স্টেশনের মধ্যে, সর্বত্র আজকে হিন্দি এবং ইংরাজি ছড়াছড়ি। অথচ এই ত্রিপুরা রাজ্যের একটা সমৃদ্ধশালী ভাষা এবং প্রায় 100% মানুষ সেই বাংলা ভাষা জানে, বুঝে এবং পড়তে পারে, সেই বাংলা ভাষাকে ব্রাত্য করা হয়েছে। আমরা চাই সরকারি বেসরকারি সমস্ত স্তরে বাংলা ভাষার ব্যাপক প্রয়োগ করা। পাশাপাশি আপনারা জানেন যে টেট উত্তীর্ণ বেকার, আজকে কয়েক হাজার টেট উত্তীর্ণ বেকার রয়েছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে। অথচ এই রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষক স্বল্পতার অভাবে দুঃখছে। এই রাজ্যের সরকার, আমরা রাজ্য সরকারের কাছে আমরা দ্ব্যর্থভাবে বলতে চাই যে অবিলম্বে টেট উত্তীর্ণ বেকারদেরকে শিক্ষক পদে নিয়োগ যাতে করা হয়। পাশাপাশি আপনারা জানেন যে জিআরবিটি পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে, তারপরে যে প্রসেসিং, সে একটা লেংদি প্রসেসিং চলছে। আজকে 3 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও জিআরবিটি পরীক্ষায় যারা উত্তীর্ণ তাদেরকে আজকে চাকরির কোনো ব্যবস্থা করা হচ্ছে না। তাই আমরা সরকারের কাছে দাবি রাখতে চাই অতি অবিলম্বেই যেন জিআরবিটি এবং টেট উত্তীর্ণ যারা রয়েছে প্রত্যেককেই যেন চাকরির ব্যবস্থা করে সরকার খুব দ্রুততার সঙ্গে, নয়তোবা আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলন করতে যাব। আমরা এবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের মধ্য দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের স্মারকলিপি পাঠিয়ে দিচ্ছি এবং আমরা আরও 7টা ডিস্ট্রিক্টের মধ্যে আমরা দেব। যদি তারপরেও আমাদের দাবিগুলো যদি সরকার পূরণ না করে, তাহলে আমরা আগামী দিন আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। ভারত মাতা কি জয়। ভাই যে খেলা খেলতেছ যত একটু ব্যাক কাউন্ট আমরা যারা ভারতের মধ্যে কৃষক সমাজ, আমরা গর্বিত আমাদের বিশ্ববরেণ্য নেতা তথা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের কৃষকদের বহুমুখী হিত প্রকল্পে নতুন এক কর্মসূচি ঘোষণা করতে চলেছেন। সেটা হবে রাজস্থান থেকে উনি আজকে ঘোষণা দেবেন। টাইমটা শিডিউল ছিল 10টায়, আমরা একটু আগে এটা করেছি যে শিডিউলটা এখন 11:15-তে হচ্ছে। তবে আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। আমরা ত্রিপুরা প্রদেশ কিষাণ মোর্চা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর আজকে যে কর্মসূচি ঘোষণা দেবেন সেটা হলো কিষাণ সম্মান সমৃদ্ধি যোজনা, অর্থাৎ কৃষকদেরকে বহুমুখী সুযোগ দেওয়ার স্বার্থে এই প্রকল্প আজকে ঘোষণা হবে। আমরা এর জন্য আমাদের ত্রিপুরার প্রদেশ কিষাণ মোর্চা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীকে আমরা তার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি
এবং তাকে গৌরব অভিনন্দন জানাচ্ছি যে ভারতবর্ষের একমাত্র প্রধানমন্ত্রী যিনি যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি কৃষকদের কল্যাণে বহুমুখী প্রকল্প উনি কাজ করছেন। শুধু খালি বক্তৃতার মধ্যে দিয়ে নয়, প্রচারের মধ্যে দিয়ে নয়, বাস্তবমুখী প্রত্যেকটা কৃষক যাতে আত্মনির্ভর হয় এবং আমাদের ভারতবর্ষ কৃষি নির্ভর দেশ, আমরা যাতে স্বনির্ভর হতে পারি এবং আমরা দেশটাকে সমৃদ্ধি করতে পারি, সেই লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রী কাজ করছেন। এই জন্যেই আজকে যেমন আজকের কর্মসূচির মধ্যে যেটা আমাদের জানানো হয়েছে ভার্চুয়াল মিটিংয়ে, সেটা হলো আমরা আমাদের কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কৃষকদের আয় বাড়ানোর পাশাপাশি আমাদের রোগমুক্ত কৃষি সামগ্রী উৎপাদন যাতে কৃষকেরা করেন সেই লক্ষ্য নিয়ে কাজ করছেন। যেমন অর্গানিক পদ্ধতিতে আমরা এতদিন পর্যন্ত সার ঔষধ সেগুলো আমরা ব্যবহার করতাম, কীটনাশক ঔষধ এবং বিভিন্ন কেমিক্যাল ফার্টিলাইজার যেটা বলা হয়। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং আমাদের যিনি কেন্দ্রীয় ফার্টিলাইজার মন্ত্রী, যিনি আমাদের মনসুখ, উনি মনসুখজি বলেছেন যে রোগমুক্ত এবং কৃষকের উৎপাদিত ফসল যাতে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সেই লক্ষ্য নিয়ে আমাদের কেন্দ্রীয় সরকার কৃষি কল্যাণ এবং আমাদের ফার্টিলাইজার ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে আমরা ভারতবর্ষকে এগিয়ে নিয়ে লক্ষ্যে কাজ করে চলছেন। আজকে আমরা আমাদের প্রদেশ কিষাণ মোর্চা সরকারিভাবে সারা দেশব্যাপী অনুষ্ঠানটা হলেও আমাদের রাজ্যের মাননীয় সভাপতি রাজীব ভট্টাচার্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহাজি এবং আমাদের রাজ্যের মাননীয় কৃষিমন্ত্রী রতনলাল নাথ, ওনাদের সহযোগিতা নিয়ে ওনাদের নির্দেশে আমরা কিষাণ মোর্চা সারা রাজ্যব্যাপী আজকে এই প্রধানমন্ত্রীর ঘোষিত কর্মসূচি তার সুফল যাতে প্রত্যেকটা কৃষকের ঘরে পৌঁছে সেই লক্ষ্য নিয়ে আজকে অঙ্গীকার করছি এবং আগামী দিনে ভারতবর্ষের তৃতীয়বারের মতো যশস্বী প্রধানমন্ত্রীকে আবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে যাতে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্য নিয়ে আমরা ত্রিপুরার কৃষকেরা আমরা কাজ করব। সেটাই হলো আমাদের আজকে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে
একজন দায়িত্বপূর্ণ বিরোধী দলের বক্তব্য এটাই হতে পারে নাকি? আমাদের একটি প্রশ্ন আছে, মিডিয়াকে কেন সেখানকার এডিসির অধিবেশনে কেন মিডিয়াদের ইনভাইট করা হয় না, সেই প্রশ্নটা আপনারা তুলেছেন। সেই প্রশ্ন বহুবার তারা নির্দিষ্ট, বললাম না রাজতন্ত্র উনি এখানে কায়েম করেছেন, কুমুলুঙে উনি রাজতন্ত্র কায়েম করেছেন, উনি নির্দিষ্ট এরাই ওরা থাকতে পারবে, বাকিরা থাকতে পারবে না। যার কারণে ওইখানে আমাদের উপরে যদি কোনো আক্রমণও হয় সেটা কেউ জানবে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যে বিষয়গুলো উঠে আসে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে, তার সমাধান বা স্পষ্টীকরণ তুলে ধরার জন্য রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎকারে থাকি, তাদের সেই বিষয়গুলোতে প্রতিক্রিয়া কি রয়েছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এডিসি এলাকায় যিনি বিরোধী দলনেতা রয়েছেন বিমল কান্তি চাকমা স্যারকে। স্যার, প্রথমেই স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। নমস্কার স্যার, এমডিসি হওয়ার পর এবং বিরোধী দলনেতা হওয়ার পর ত্রিপুরা নিউজ 8-এ আপনার প্রথম সাক্ষাৎকার, আপনাকে আমাদের ত্রিপুরা নিউজ 8-এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদেরকে অনেক অনেক স্বাগত। স্যার, প্রথমেই যে বিষয়টি জানতে চাইব, আমরা দেখতে পাই একটি অভিযোগ উঠে আসছে, যে অভিযোগ অনুযায়ী একটি আরটিআই রিপোর্ট করা হয়েছে যে এডিসি এলাকায় নাকি একজন উপদেষ্টা নিয়োগ করা রয়েছে। কোথায় রয়েছে এডিসিতে 2021 ওরা ক্ষমতায় আছে। এডিসিতে ক্ষমতায় আসার পর এখন তো আপনি বলছেন যে অ্যাডভাইজার, ক্ষমতায় আসার সাথে সাথে কি করেছে ওরা, কাউন্সিল গঠন করার পরেই ওরা করেছে এআরসি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি, যার চেয়ারম্যান হচ্ছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। আজকে 2-2.5 বছর হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি সেটা কেন করা হয়? তা একটা অ্যাডভাইস করবে কি কি করা দরকার, কি কি করলে পরে ভালো হবে। আজ পর্যন্ত তার কোনো রিপোর্ট নেই। আমরা অধিবেশনও তার জন্য আলোচনা করেছি, কোনো উত্তর নেই। এরপরে বলছেন যে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, এটা তো ঠিকই আছে। 6 শিডিউলে 20BB প্যারা 20BB অনুযায়ী রাজ্যের মন্ত্রিসভার সাথে পরামর্শক্রমেই গভর্নর সেটা অনুমোদন দেয়, সেটাও করে নাই, কারণ তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নেই। তাই কাজে কি বলবেন, তাদের জন্য কি বলবেন? আর উনি কীভাবে অ্যাডভাইস করবেন? উনি কোথাকার লোক, ত্রিপুরার সিচুয়েশন কি জানবে, সেটা তো আমার ওরাই বলতে পারবে। স্যার, আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভায় সেখানে অধিবেশনে আমরা দেখতে পাই যে বাজেট পেশ হয়। সেই বাজেটে ত্রিপুরা মথা দলের যিনি সুপ্রিমো রয়েছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে আমরা বলতে দেখি যে বাজেটের 2.7% এডিসি এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এডিসি এলাকায় ইএম এবং সিএম এর জন্য আগে থেকে গাড়ি দেওয়া থাকে, তারপরেও 5টি অতিরিক্ত গাড়ি ক্রয় করা হয়েছে এবং যে গাড়িগুলির মূল্য 18 থেকে 19-20 লাখ হবে, সেগুলিকে 34 থেকে আরও বেশি মূল্যে ক্রয় করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনেকটা কম অর্থ দেওয়া হচ্ছে এডিসিতে, অন্যদিকে অধিক মূল্যে গাড়ি ক্রয় করা। এই বিষয়গুলোতে আপনাদের কাছে কতটুকু তথ্য রয়েছে, বা এই বিষয়গুলোতে আপনি বিরোধী দলনেতার একজন আপনি নেতা রয়েছেন, আপনি এই বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং কি পদক্ষেপ গ্রহণ করছেন? ওনারা বলেছিলেন যে আমরা টাকা পাচ্ছি না, রাজ্য সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, যার কারণে আমি ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ারকে জিজ্ঞেস করলাম এডিসির কত টাকা পাবে, কত টাকা দেওয়া হয়েছে। তখন ডাইরেক্টর সাহেব আমাকে বললেন, স্যার 2022 যে ফিনান্সিয়াল ইয়ারে তাদের পাওনা 619 কোটির মতো, তার থেকে 668 কোটি টাকা অলরেডি পেমেন্ট হয়ে গেছে। কিন্তু ওনারা বলছেন 2 কত বলছিলেন জানি 2.7। ওরা মনে করে ওটাই একটা 6 শিডিউল এরিয়া নিয়ে যে TTIDC, ওটাই মনে করে একটা স্টেট। একটা তো নিয়ম আছে না, পিডাব্লিউডি দপ্তর যেটা আছে, পিডাব্লিউডি দপ্তর তো পিডাব্লিউডি দপ্তর শুধু স্টেটের কাজ করবে না, সে এডিসি এলাকাতেও কাজ করবে। কারণ পিডাব্লিউডির একটা অংশ ছোটো ছোটো কাজগুলো সেটা করার জন্য এডিসিকে হ্যান্ড ওভার করা হয়, এগ্রিকালচারের ছোটো ছোটো প্রজেক্টগুলো করার জন্য এডিসিকে হ্যান্ড ওভার করা হয়।
তারপরে আপনার যে সেরিকালচার বলুন, বিভিন্ন ডিপার্টমেন্ট, এরকম 14টা ডিপার্টমেন্ট আছে, তারা এগুলা করে। বাকি যে মেজর ওয়ার্কগুলা সেটা স্টেট গভর্নমেন্ট করবে। কাজে স্টেট বাজেটে থাকলে সেটা শুধু নন এডিসি এলাকাতে হবে, এডিসি এলাকাতে হবে না, তেমন তো একটা নেই। মূল কথাটা হচ্ছে 6 শিডিউলের কনসেপ্টটাই ওরা ক্লিয়ার না। আমি অধিবেশনে আমি দেখেছি যে 6 শিডিউলের যে কনসেপ্ট সেটার ব্যাপারে তারা ক্লিয়ার না। 6 শিডিউলের মোতাবেক তাদের ক্ষমতা কি আছে সেটা তারা জানে না। কাজেই এ হলো কি তাদের অবস্থা। একটা সেন্টিমেন্ট নিয়ে জনজাতিদের ভাবকে একটা সুরসুরি দিয়ে ওরা রাজনীতিটা করবে, তা দিয়ে জনজাতিদের উন্নয়ন হবে না, সেটা সম্ভব নয়। আর তারা বলছে যে বিজেপি জনজাতিদের জন্য কাজ করে না। ক্ষিপ্রমতাও সিপিএমের একই সুরে বলছে। আপনি দেখেন গত 2023 বিধানসভা নির্বাচনে কি হয়েছে, জিতেন চৌধুরীর সাথে ওনারা হাত মিলিয়েছেন কিনা আপনারা সেই রিপোর্টে উঠে আসবে। জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি প্রার্থী দেন না কেন? জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি কথা বলেন নাই কেন? আজকে জিষ্ণু দেববর্মা, যিনি প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার, জিষ্ণু দেববর্মাকে হারানোর জন্যে ওনার বোন চোখের জল মুছে মুছে চরিলামে উনি জনসভা করেছেন। না, তীব্রামতাকে জিতাতে হবে, জিষ্ণু দেববর্মাকে হারাতে হবে। জিষ্ণু দেববর্মাকে কেন হারাতে হবে? জিষ্ণু দেববর্মার অপরাধটা কি? জিষ্ণু দেববর্মার অপরাধ আপনারা এটা জিজ্ঞেস করুন তাদের। দীর্ঘ 25 বছরের বাম শাসনের সময় ফিনান্স কমিশন কেন এডিসিকে টাকা দেয় নাই? জিষ্ণু দেববর্মা পঞ্চায়েত মিনিস্টার, আরডি এবং পঞ্চায়েত এবং ফিনান্স, এই দপ্তরগুলো ওনার হাতে ছিল। ওনার প্রচেষ্টাতে কি হয়েছে, আমরা 15 ফিনান্স কমিশনে ত্রিপুরার যে এডিসি, অন্যান্য এডিসি নেই, ত্রিপুরার এডিসি সেখানে ইনক্লুড করা হয়েছে। যার কারণে প্রত্যেকটা 587টা ভিলেজ কমিটি আছে, সেখানে টাকা যাচ্ছে মিনিমাম 15 লাখ। এরপরে কি হচ্ছে, 40টা বিএসসি আছে, 40টা বিএসসিতে সেখানে টাকা যাচ্ছে, সেটা করা হয়েছে। আর কি করেছেন জিষ্ণু দেববর্মা? 2019 যে 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, সেটাকে তার ভিউজটা জানানোর জন্য যে রাজ্যে পাঠানো হয়, সেখানে রাজ্যের মন্ত্রিসভাতে অনুমোদনের ব্যবস্থা উনি করেছেন। 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, ওই বিলের মধ্যে কি আছে? ওই বিলের মধ্যে আছে 50টা আসন দিতে হবে, রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছেন। সেখানে বড়োল্যান্ডের নিয়ে 42-43টা দপ্তর, সেই দপ্তরগুলো হ্যান্ডওভার করতে হবে এডিসিকে, সেই প্রস্তাব উনি অনুমোদন করেছেন। এরপরে উনি কি করেছেন? উনি করেছেন, আপনি দেখবেন যে প্যারা নাম্বার 3-তে সেকশন 1-এ কী আছে, ল্যান্ডের ব্যাপারে লেখা আছে 6 শিডিউলে। উনি সেটা অনুমোদন করিয়েছেন। কি অনুমোদন করিয়েছেন আপনারা জানবেন? 2007 এডিসিতে তৎকালীন চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন আপনার অঘোর দেববর্মা। আমি সেদিনও দেখা করেছি সেই সময় অঘোরবাবুর সাথে। উনি কি করেছেন, ল্যান্ড অ্যালটমেন্ট বিল 2007 উনি এনেছিলেন, আনার পর রাজ্য সরকারকে পাঠিয়েছেন। রাজ্য সরকার সেটাকে ফাইল বন্দি করে রেখে দেয়। 2013-তে সেই সময় উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোরবাবু, মিটিংয়ে যখন বসেন মানিকবাবু সেটাকে ফেরত দেন। কেন ফেরত দিয়েছিলেন? ফেরত দিয়েছিলেন যে ট্রান্সফার শব্দটা সেটা উল্লেখ নেই, কাজেই এখানে হস্তান্তর যে শব্দটা উল্লেখ নেই সেটা এখানে হবে না, সেটা ফেরত পাঠাও। অঘোরবাবু নিজে চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসাবে বিলটা এনে রাজ্য সরকারের রাজ্য মন্ত্রিসভাতে প্রেরণ করেন এবং উনি আবার 2008 বিধানসভা নির্বাচনে জিতনের পর, ওই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হওয়ার পর 2013-তে যখন ক্যাবিনেটে উত্থাপন করেন সেটা ফেরত যায়। তখন এই সমস্যাটা সমাধানের জন্য জিষ্ণুকর্তা কী করেছেন? জিষ্ণু দেববর্মা উনি ট্রান্সফার অফ ল্যান্ডটা মন্ত্রিসভাতে অনুমোদন করে নিয়েছেন। হ্যাঁ, আজকে কেন ও যে কী নাম কয়, এই যে তীব্রামতা, সেই ব্যাপারে তো কোনো কথা বলে নাই। আর জিতেন চৌধুরী কী করেছেন? জিতেন চৌধুরীকে এই কারণে উনি সমর্থন করেছেন, জিতার জন্য সমস্ত পাকাপোক্ত ব্যবস্থা করেছেন। জিতেন বাবুর হিস্ট্রিটা দেখুন। 2001 24শে ডিসেম্বর, আমি সন তারিখ বলে দিচ্ছি, 24শে ডিসেম্বর 2003 রাজ্য বিধানসভাতে তৎকালীন বিধায়ক, এখন প্রয়াত হয়েছেন নগেন্দ্র জমাতিয়া,
একটা প্রশ্ন এনেছিলেন যে কেন্দ্রীয় সরকার এডিসি ক্ষমতা বৃদ্ধির জন্য কোনো প্রস্তাব পাঠিয়েছেন কিনা। সেই সময়ে জনজাতি কল্যাণমন্ত্রী হিসাবে এই জিতেন বাবু পবিত্র বিধানসভায় কি উত্তর দিয়েছেন জানেন? কত তারিখে দিয়েছেন? 24 তারিখে, 24 ডিসেম্বর 2003 বিধানসভাতে কি উত্তর দিয়েছেন? যে 14 এপ্রিল 2001 কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এডিসির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য একটা প্রস্তাব পাঠানো হয়েছে। নগেনবাবু সাপ্লিমেন্টারি কোয়েকশন করেন, বলেন কি অবস্থায় আছে, বলছে যে সেটা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। কত দিন হয়েছে? 2 বছর 9 মাস 10 দিন। 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভায় উত্তর দিচ্ছেন কি জিতেন বাবু, সেটা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছেন। আপনারা সাংবাদিক, আপনারা ভালো বুঝবেন, আন্তরিকতা যদি থাকে 2-3 বছরের মাথায় সেটা বলছেন পরীক্ষা নিরীক্ষার মধ্যে। এটা হচ্ছে 2003-এর কথা। এরপরে 2012-তে আর একটা সিক্সিডিয়াল অ্যামেন্ডমেন্ট বিল এসেছে, সেটা কিন্তু কোনো ভিউজ তারা জানান নাই কেন্দ্রীয় সরকারের। 2001-এর যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী তারা কোনো মতামত রাজ্য সরকার দেন নাই। 2012-তে কেন্দ্রীয় সরকার আরও একটা প্রস্তাব পাঠিয়েছেন, সেই প্রস্তাবের মধ্যে সেখানেও ছিল এডিসির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য। কি করেছেন? পরকনে এটা বামপন্থীর আমলে। এরপরে কিন্তু এখানে একটা বিষয়, এডিসির তৎকালীন চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রদ্ধেয় রঞ্জিত দেববর্মা এডিসির যে ভিউজ, এডিসি থেকেও চাওয়া হয়েছে, এডিসির ভিউজের মধ্যে লিখেছেন এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে না, কারণ এখানে 8টা প্রশাসনিক জেলা, সমস্ত জেলার অংশ নিয়েই এই টিটি এডিসি, কাজে এখানে টেরিটোরিয়াল কাউন্সিল করা হোক। এডিসির এক মতামত, রাজ্য সরকার এটাকে নস্যাৎ করে দিয়ে ওরা কি করেছে, এটা ত্রিপুরার সাথে সম্পর্কিত না বলে ওরা ভিউজটা জানিয়ে দিয়েছে, কারণ এডিসি তো রাজ্য সরকারের মাধ্যমে দিতে হয়। এরপরে দেখুন, জানি না সেটা সত্য কিনা, আমি শুনেছি যে অনেক কিছু কৈফিয়ত দিতে হয়েছে রঞ্জিত দেববর্মা, যার কারণে নাকি 2015-তে ক্ষমতায় আসার পরেও ওনাকে চিফ এক্সিকিউটিভ মেম্বার করা হয় না। কেন? রাজ্য সম্পাদক মণ্ডলীকে জিজ্ঞেস না করে উনি সেই মতামতটা দিলেন, টেরিটোরিয়াল কাউন্সিলের পক্ষে মতামত দিলেন। এই হচ্ছে অবস্থা। এরপরে দেখুন, বিজেপি ক্ষমতা আসার পর, মোদিজির ক্ষমতা আসার পরে 2014, 2015-তে 21শে মার্চ 2015 ইংরেজি সনের 21শে মার্চ আবার একটা বিল পাঠানো হয়েছে অ্যামেন্ডমেন্ট করার জন্য, যে এডিসিকে ক্ষমতা বৃদ্ধি করার জন্য কি কি দপ্তর দেওয়া হবে। বোরোল্যান্ডের ন্যায়, বোরোল্যান্ডে 42-43টা দপ্তর আছে, সেই দপ্তরগুলো ত্রিপুরাতে দেওয়া যায় কিনা, কার্বি আংলং এবং ডিমা হাসাওর মতো করে। এবং এখানে কার্বি আংলংয়ে 50টা আসন করা হবে, ডিমা হাসাওতে 40টা আসন করা হবে, ত্রিপুরাতেও এইভাবে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা। এখানে ওরা কি লিখছেন, মতামতটা কি দিলেন, ভিউজটা কি জানালেন, নট রিলেটেড ইন ত্রিপুরা। এই হচ্ছে তাদের অবস্থা। কতদিন পরে দিয়েছেন? প্রায় 2 বছরের মাথায় ওরা সেখানে সাবমিট করছেন 2017। এরপরে দেখুন হিস্ট্রিটা, আমি এই কারণে বলছি, এডিসি প্রসঙ্গ, মানুষ এখন জনজাতিরা বিভ্রান্তির মধ্যে আছে, খেয়ে সত্য খেয়ে মিথ্যা। কিন্তু এর জন্য আমি এই যে ইতিহাসটা একটু তুলে ধরছি। এডিসি ক্ষমতায়নের জন্যে কেন্দ্র থেকে 2001, 2012, 2015, 2019 3টা প্রস্তাব এসেছে কিভাবে করলে পরে এডিসি ক্ষমতা বৃদ্ধি করা যায় এবং তারা স্বাবলম্বী হবে, তার জন্য এইগুলো এসেছে। তারপরে 2017-তে যারা ওরা এইভাবে তারা করলো, আমরা তখন ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার তরফ থেকে দিল্লির সাথে আমরা সংযোগ স্থাপন করি। আমরা বললাম এই যে 2017 বামফ্রন্ট সরকার এইভাবে মতামত দিয়েছে, ত্রিপুরার তো কোনো কথাই উল্লেখ নেই। তখন রাজনাথ সিং হোম মিনিস্টার ছিলেন, রাজ্যসভাতে উনি প্রস্তাবটা আনার পরে সেখানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, হোম অ্যাফেয়ার্সের একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থাকে, তো ওই কমিটিতে এটা পাঠানো হয় এবং ওই কমিটির চেয়ারম্যান হচ্ছেন আনন্দ শর্মা,
খুব ভরসিয়ান নেতা কংগ্রেস করেন। এটা স্বাভাবিক, ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটা এমনই। সবসময় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যে হোম অ্যাফেয়ার্সের যে কমিটি থাকে তার জন্য এখানে কমিটির চেয়ারম্যান বরাবরই আপনার বিরোধী দল থেকে থাকে। তো এখানে পাঠানি হয়। এরপরে দেখুন, আজকে মেবার কুমার জমাতিয়া আইপিএফটির হয়ে 2018 নির্বাচনে উনি মন্ত্রী হন নাই। মন্ত্রী হয়েছিলেন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী হন নাই। মন্ত্রী হওয়ার পরে এই যে 2019 125 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, ওইখানে ওই বিলের ব্যাপারে 10ই সেপ্টেম্বর 2019 পার্লামেন্ট হাউসে মিটিং হয়েছে। 30 অক্টোবর 10ই অক্টোবর পার্লামেন্ট হাউসে মিটিং হয়েছে। আমরা জানি না, সে নিজেও জানে না। আপনার এরপরে 30 অক্টোবর যেদিন মিটিংটা হবে ঠিক তার ওই কি বলে 28 তারিখ ওই আপনার মিজোরামের মারা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের এরা আমাকে ফোন করে বলে আপনারা কোথায় আছেন। আমি বললাম আমি তো আগরতলায়। হ্যাঁ, নর্থ ইস্টের সমস্ত ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলার লিডাররা সবাই দিল্লিতে অবস্থান করতেন। কী ব্যাপার? 30 অক্টোবর পার্লামেন্ট হাউসে এটাতে মিটিং হবে। তখন আমি সঙ্গে সঙ্গে মেবারবাবুকে ফোন করলাম। ফোন করলে জানতে পারলাম উনি বলছেন যে আমি নেপাল যেতে আছি। আমি বললাম এই ব্যাপার। বলছে যে 8টা সাড়ে 8টায় এসো আমার বাসায়। তখন গেলাম। এরপরে জানেন, কারণ ওনাকে জানানোরই প্রয়োজন মনে করে না ওনার ডাইরেক্টর সেক্রেটারি, কারণ উনি আইপিএফটি জনজাতির নাম বলে আলাদা রাজ্যের ডিমান্ড করে ক্ষমতায় এসেছেন, স্বপ্ন দেখিয়েছেন জনজাতির এই করবেন, স্বর্গে লইয়া যাবেন, কেউ কোথায় নিয়ে যাবেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর একটি বারের জন্য যেই এডিসি এলাকা, জনজাতি অধ্যুষিত এলাকা, আনডেভেলপ এলাকা, সেটাকে কিভাবে ডেভেলপ করা যায়, তার ক্ষমতা কীভাবে বৃদ্ধি করা যায়, কোনো চেষ্টাই নেই। তখন দুটো মিটিং সিপিএমের আমলে 2017-তে, বুঝলেন, 2017-তে যেইভাবে বোরোল্যান্ডের ন্যায় 42-43টা দপ্তর দেওয়া হবে কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা, 50টা আসন আপনার কার্বি আংলংয়ের ন্যায় দেওয়া হবে কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা, ত্রিপুরার নাম অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল করা হবে কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা, সেই প্রস্তাব নিয়ে এই 2018 বিজেপি আইপিএফটি সরকার আসার পরে ডিপার্টমেন্টের সেক্রেটারি মেবার কুমারের যে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি দুটো মিটিং অ্যাটেন্ড করেছেন। ইয়েস, ওইটাই হতে হবে। তারপরে আমরা 28 তারিখে লগেই আমরা কি বলে রামপদ জমাতিয়া, সাংসদ রেবতী ত্রিপুরা, তৎকালীন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার কোয়ার্টারে আমরা যাই। কোয়ার্টারে যাওয়ার পরে জিষ্ণুবাবু বললেন, রামপদবাবু, বিমলবাবু, আপনারা আগামীকালকে ভোরের যেতে ফ্লাইটে যান কা। তো 29 তারিখ, তখন আমরা 29 তারিখে দিল্লিতে গেছি, রামপদ জমাতিয়ার আমি। সঙ্গে সঙ্গে সন্ধ্যার পরে আমরা গিয়ে আনন্দ শর্মা যিনি চেয়ারম্যান ওনার সাথে দেখা করেছি। দেখা করার পরে আমরা কারণ 30 তারিখে মিটিংয়ে অ্যাটেন্ড করার আমরা তো প্রতিনিধিত্ব করতে পারি না, রামপদ জমাতিয়া এমএলএ, আমি তখন এমডিসিও হয় নাই, কাজে আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করার আমাদের সেটা পড়ে না। সেখানে অ্যাটেন্ড করবে কে? সরকার। মেবার কুমার জমাতিয়া প্রতিনিধিত্ব ঠিক করে দেবে, তার অফিসিয়াল স্টাফ যাবে বা ক্যাডার যাবে, নিজে যাবেন বা ওনার কোন অফিসার যাবেন, সেটা তিনি ঠিক করে দেবে। সেটাও করেন নাই। উনি চেন্নাই গিয়েছেন। চেন্নাই উনি ভ্রমণে, দক্ষিণ ভারতে চেন্নাইয়ে উনি ভ্রমণে গিয়েছেন। কই আমার টিকিট ফাইনাল, আমার এটা ক্যান্সেল করতে পারবো না, থাক। তখন আমরা রিকোয়েস্ট করার পর আমরা বললাম আনন্দ শর্মাজিকে, আমরা বললাম স্যার, নর্থ ইস্ট 4টা রাজ্যে 6 শিডিউল আছে, তারা গরিব, পলিটিক্যাল পার্টিরা তাদের চাঁদা বাদা নিয়ে আসতে পারবে, কিন্তু ওইখানে জনজাতিদের বিভিন্ন সামাজিক সংগঠন, তাদের মতামতটা সবচেয়ে জরুরি। এই ব্যবস্থাটা আপনারা করেন। ত্রিপুরা রাজ্যে জনজাতিদের সমাজপতিরা আছে, তারা আসবে। তখন উনি জিজ্ঞেস করলেন কোথায় করলে ভালো হয়। আমরা বললাম আপনি গুয়াহাটিতে করেন। তখন এরপরে 18 জানুয়ারি 2020 শিলংয়ে করেছেন একটা, 20 জানুয়ারি 2019 গুয়াহাটিতে আমাদের নিয়ে মিটিং করেছেন। ওইখানে আমরা প্রস্তাব এডিসির যে ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সমস্ত প্রস্তাব ওইখানে রাখা আছে। এখন এখানেও এই পর্যায়ে আছে, কারণ একটা জিনিস, নর্থ ইস্টের মধ্যেও
মিজোরাম ক্লিয়ার ওরা তাদের ভিউজটা জানাতে পারে নাই। অনেক কিছু সমস্যা আছে যার জন্য এখনও পার্লামেন্টে আছে। আমরা এখনও ডিমান্ড করছি যে এটা গাড়ির যে অভিযোগটা আছে এই বিষয়ে কি বলবেন? গাড়ির অভিযোগ, ওনারা তো গাড়ি এমনি রেখে দিচ্ছেন। গাড়ি আপনারা বলুন না এনটাইটেল কে? গাড়ি ব্যবহার করা তো এনটাইটেল থাকে না, খেয়ে গাড়ি ব্যবহার করতে পারবেন। ওরা নেতারাই তো ব্যবহার করছেন, যারা এনটাইটেল না তারাও ব্যবহার করছেন। আপনারা ওই যে একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, ওই যে খুমুলুঙে পেট্রোল পাম্প আছে যে ওইখানে জিজ্ঞেস করেন কত টাকা ব্যালেন্স রয়েছে তাদের। এই যে যাদের প্রাপ্য থাকা নেওয়ার পরেও এমডিসির ভাতা ঠিকমতো দিতে পারে না, কর্মচারীদের ঠিকমতো বেতন দিতে পারে না, এই হচ্ছে অবস্থা। কাজেই তাদের কি বলবো, তাদের যে প্রশাসনিক কাঠামোটা এত দুর্বল। একটা জিনিস আমি এডিসিতেও বলেছি, শুধু জাতি জাতি বললে হবে না, তিপ্রাসা বললে হবে না। এখানে যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় হোক না কেন, এডিসির সবচেয়ে বড় অভাবটা আমি লক্ষ্য করেছি যে অ্যাকাউন্টস মেনটেন করা, এবং এখানে বাজেট কয় না। স্টেটের মতো তারা যে মনে করে এখানে বাজেট না, বাজেট এস্টিমেট করবে, বাজেট এস্টিমেট করবে। রাজ্য সরকার যেরকম বাজেট পাস করে না সেই রকম না, কিন্তু এডিসিতে বলবে এটা বাজেট এস্টিমেট, একটা প্রস্তাব করে সেটা রাজ্যে পাঠায়। ওইখানে যে তারা কিভাবে করবে, মানে আপনাদেরকে পরে দেখাবো আমি তাদের যেই বাজেট এস্টিমেট, একটা যে কোনো ডিপার্টমেন্টের সাথে রিলেটেড না, কিভাবে তারা করবে। এই বিষয়ে একটু জানবো যে বাজেট এস্টিমেট যে বিষয়টা বলছেন আপনি, এমডিসিদের কি জানানো হয়? কেননা তাদের বর্তমানে ইডিসিতে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদেরই কিছু এমডিসিদের অভিযোগ রয়েছে তারা বাজেটে কোন খাতে কত টাকা খরচ হচ্ছে তারা জানেন না। আপনি কি জানেন? তাদের এমডিসিদেরকে জানানি হয় না, আর ওনাদের কি জানাবে? ওইখানে তো প্রদ্যুৎজি উনি তো নিজেকে এখনও রাজা মনে করেন না। খুমুলুংটাও ওখানে রাজা, খুমুলুংকে উনি রাজতন্ত্র করে গেছেন। আপনারা লক্ষ্য করেছেন বাইরের থেকে যখন কোনো অফিসিয়াল আসবে মিটিং করতে, ঠিক না, মিটিংয়ে আসলে পরে যেমন আমাদের রাজ্যে যখন মিটিংয়ে আসবেন, মুখ্যমন্ত্রী যখন উপস্থিত থাকবেন, কে প্রিসাইড করবে? মুখ্যমন্ত্রী প্রিসাইড করবে তো। এডিসিতেও ঠিক তদ্রুপ। এডিসিতে যখন যেদিন নাকি যে মিটিংয়ে চিফ এক্সিকিউটিভ মেম্বার উপস্থিত থাকবেন, প্রিসাইড কে করবে বলুন তো? চিফ এক্সিকিউটিভ মেম্বার করবে তো। এই জায়গাতে তাই ওই কি বলে ওই এডিসির আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির চেয়ারম্যান বলে উনি প্রিসাইড করেন। এটা তো অগণতান্ত্রিক ব্যবস্থা। উনি ওইখানেও রাজতন্ত্র ব্যবহার করতেন। আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অন্য মন্ত্রী প্রিসাইড করতে পারবে কোনো মিটিংয়ে? করতে পারবে না তো। যদি মুখ্যমন্ত্রী না থাকে অন্য মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রিসাইড করবে। ঠিক তদ্রুপ আজকে যদি চিফ এক্সিকিউটিভ মেম্বার অনুপস্থিত থাকেন, যে কোনো একজন ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ মেম্বার ওখানে প্রিসাইড করবে। আর এক্সিকিউটিভ মেম্বার যদি না থাকে, যদি আমি মনে করতাম যে ওই কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির মিটিং হচ্ছে, তখন তাহলে প্রিসাইড করবেন। এক্সিকিউটিভ মেম্বার, চিফ এক্সিকিউটিভ মেম্বার থাকতে উনি কীভাবে প্রিসাইড করেন? ওইখানে তো রাজতন্ত্র উনি কায়েম করেছেন, ঠিক না? আপনারা একবার জিজ্ঞেস করুন না। কাজেই সংবিধান কি, সংবিধানের কাঠামোতে কি আছে সেটা উনি ফলো করেন না। এই যে বলছেন বাজেট এস্টিমেট যে টাকা পয়সা যায়, তারা নিজেরা কয়েকজন মাত্র জানে। যেমন ওই যে রঞ্জিত দেববর্মা তাদের প্লেনারি সেশনে অভিযোগ করেছিলেন, সাবজোনালের প্রস্তাব দিয়েছেন। ঠিক তদ্রুপ আমার এখানেও বললাম, আপনারা সাবজোনাল বাড়িয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার কনস্টিটুয়েন্সির মধ্যে আপনার চণ্ডীপুর আরডি ব্লক, গৌরনগর আরডি ব্লক। চণ্ডীপুরে আছে 4টা ভিসি ভিলেজ কমিটি, আর গৌরনগরে আছে 3টা ভিলেজ কমিটি। 3 আর 4 7টা ভিলেজ কমিটি নিয়ে জিষ্ণু দেববর্মা যে সময় আপনি পঞ্চায়েত দপ্তরের মিনিস্টার ছিলেন, আমরা আলাদা এখানে ব্লক অ্যাডভাইজারি কমিটি গঠন করার জন্য এখানে নোটিফিকেশন বের হয়েছে। তো আমিও বললাম এই 3টা সাবজোন নিয়ে আপনারা একটা করেন না, সাবজোনাল করেন না। ওরা কি করছে, ওই কুমারগাতে অলরেডি 9টা ভিলেজ কমিটি আছে, ওইটার সাথেই ওখানে হবে। তারপরে কি করেছেন, মাসমারাতে জোনাল অফিস আছে। জোনাল অফিসটা কীভাবে করা হয়েছে, জোনাল অফিস যেখানে থাকবে ওইখানে ডিস্ট্রিক্ট লেভেল যত অফিস থাকবে এডিসির সবটাই এক জায়গাতে থাকবে। সেই হিসাবে প্রায় 21 কোটি টাকা ব্যয় করে ওইখানে মাসমারাতে এইবার 2 ঠালা
বিল্ডিং সমস্ত কমপ্লিট চলছে অনেক বছর, এটা বামপন্থীর আমলেই হয়েছে। কিন্তু তারা কি করলেন, হঠাৎ করে ক্ষমতায় আসার সাথে সাথে কোনো পরিকাঠামো ছাড়া সেটাকে ট্রান্সফার করে নিয়ে আসলেন, যার ফলে কি হয়েছে, ওইখানে না জোনাল অফিস না সাব জোনাল অফিস, এই অবস্থা। কাঞ্চনপুরটা হচ্ছে আপনার 10দা সাব জোনেলে, লালজুড়ি সাব জোনাল অফিস বাড়িয়েছেন, চলছে কোথায়, 10দা সাব জোনাল অফিস থেকে। অর্থাৎ কি জানেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানদেরকে ভাতা দেওয়া, এইভাবে। কি বলবেন, তাদের কোনো গণতান্ত্রিক মানে এই গণতান্ত্রিক কোনো পরিবেশ নেই এখানে। উন্নয়নমূলক কাজ একদম স্তব্ধ হয়ে রয়েছে বললেই চলে। আপনারা যারা বিরোধী দল রয়েছেন বা আপনি বিরোধী দলনেতা হিসাবে আপনার থেকে জানতে চাইবো, আপনারা সঠিকভাবে কাজ করতে পারছেন এডিসিতে? এডিসিতে কাজ করতে পারছেন, প্রশ্ন উঠে না কাজ করতে পারছেন, কাজই নেই, কোথায় কাজ করবেন, কাজ থাকলে না কাজ করবেন, কাজই নেই, কোথায় কাজ করবেন। যার কারণে দেখছেন সাব জোনাল চেয়ারম্যানরা, ওরা তাদের মনোনীত সাব জোনাল চেয়ারম্যান বলছেন কাজ নেই, কিচ্ছু নেই, পদত্যাগ করছেন। কাজ না থাকলে, কাজ থাকলে না কাজ করার প্রশ্ন আছে না, কাজ থাকলে কাজ করার প্রশ্ন, কাজই নেই। টাকাটা কোথায় যায় সেটা রাজা সাহেব জানতে পারবেন, সিএম সাহেব জানতে পারবেন, দু একজন ছাড়া জানার কারোর কোনো ক্ষমতা নেই, প্রশ্ন করারও কোনো ক্ষমতা নেই তাদের দলের মধ্যেই। আমাদের কাছে একটি অভিযোগ রয়েছে, যিনি এডিসির বর্তমানে সিএম রয়েছেন পূর্ণচন্দ্র জমাতিয়া স্যার, উনি নাকি বিজেপি সরকার, যে সরকার বর্তমানে শাসন ক্ষমতায় রয়েছে, আরডি ব্লক থেকে যে রাস্তা পূর্বে এডিসির জন্য বানিয়ে দিয়েছিলেন, সেই রাস্তা নাকি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া এডিসিতে দেখিয়ে তার অর্থ আত্মসাৎ করে নিয়েছেন। এ বিষয়ে আপনারা কতটুকু জানেন বা আপনার থেকে একটু জানতে চাইবো এই বিষয়টা কতটুকু সত্য? আপনি শুধু পূর্ণচন্দ্র জমাতিয়ার কথা বলছেন, আপনার সমস্ত সাব জোনালগুলোতে অবস্থা দেখেন, একই অবস্থা, একই অবস্থা। আপনারা যদি কিনাঙ্ক যান, যদি জিজ্ঞেস করেন আপনারা কি কি কাজ করেছেন, যদি দেখায় পেপার নিয়ে যখন আপনারা ভিজিটে যাবেন, দেখবেন যে কোথাও কিচ্ছু নাই, রাস্তা যেখানে রাস্তাই নেই, সব জায়গাতে, শুধু পূর্ণবাবুর এখানে কেন বলবেন? আর ওরা বলে যে আমরা তো সহ্যেও প্রায় কোটি টাকার উপরে খরচ করে তারা ওই ব্যারাক টেরাক বানানোর জন্য, ওই সিকিউরিটি থাকার জন্য, আর ওরা বলে আমাদের কিচ্ছু লাগে না। হ্যাঁ, এরপরে আপনার শুধু এখানে না, যে অডিট রিপোর্টে আপনার এই এখানে পরিষ্কারভাবে অডিটর জেনারেল যিনি আছেন, উনি ডাইরেক্ট আপনার গভর্নরকে মাননীয় রাজ্যপালকে উনি লিখিতভাবে উনি রিপোর্ট দিয়েছেন যে এডিসিতে সেন্ট্রাল ওর স্টেট যত টাকা ডেভেলপমেন্টের জন্য পাঠানি হয়, কোনোটা সঠিকভাবে ব্যয় হয় না এবং তার হিসাব নেই। উনি লিখিতভাবে, এটা আমি বিরোধী হিসাবে বলছি না, ওনার রিপোর্টে, যার কারণে আমরা সাব জোনালে আমরা ডেপুটেশন দিয়েছি, আন্দোলন মুভমেন্ট করেছি আমরা আমাদের জনজাতি মোর্চার তরফ থেকে। এটা আমাদের বিজেপির বক্তব্য না, তো অডিটর জেনারেলের বক্তব্য, যে এডিসির কোনো হিসাবই নেই তাদের, কেন্দ্র সরকারই বলুন রাজ্য সরকারই বলুন, যত প্রকল্প যত ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনোটার সঠিক হিসাব এডিসির হাতে নেই। কি বলবেন স্যার? আমরা আরো একটি বিষয়ে জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে যিনি সিএম ছিলেন প্রাক্তন রাধাচরণ দেববর্মা, তিনি বলেন যে তাদের সময়ে এডিসিতে গাড়ির তেলের খরচ 3 লক্ষ টাকার মতো হতো, কিন্তু আজকের দিনে বর্তমানে এডিসিতে যে দল ক্ষমতায় রয়েছে তিপ্রামথা, তারা সেই 3 লক্ষ টাকাকে 33 লক্ষ টাকাতে এনে দাঁড় করিয়েছে, শুধুমাত্র গাড়ির তেলের খরচ। তবে সেখানে বলা হচ্ছে, বা রাধাচরণ দেববর্মা যিনি রয়েছেন, রাধাচরণ বাবু বলেন যে জনগণের ট্যাক্সের টাকা তারা নিজেদের নিচেই সেখানে খরচ করে যাচ্ছেন। এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকে? কি বলবেন? সেখানে রাধাচরণ বাবু বলেছেন, জানি নাকি অডিট রিপোর্টের রাধাচরণ বাবুদের সময়ে যে অবস্থা, এখনো একই অবস্থা, সেটা অডিট রিপোর্টের মধ্যে আছে, গভর্নর করে দেওয়া হয়েছে, সিপিএমের আমলে তাই হয়েছিল, লক্ষ কোটি টাকার হিসাব নেই, এখনো ঠিক একই অবস্থা। কি বলবেন?
নুকুম হামারি স্কিমের মাধ্যমে রাধাচরণ বাবু বলেছিলেন যে কিছু বাড়িঘর এমন রয়েছে যা তিনি 9 লক্ষ টাকা দিয়ে তৈরি করে দিয়েছিলেন, বা তিনি বলেছেন যে সেখানে 9 লক্ষ টাকা দিয়ে কিছু বাড়িঘর তিনি পাকা বাড়িঘর তৈরি করে দিয়েছেন। এমনও কিছু বাড়িঘর রয়েছে সেখানে এডিসি এলাকায়। তো আমরা জানতে চাইবো যে তিপ্রামথা দল ক্ষমতায় এসে কতটুকু কাজ করছে বলে আপনাদের মনে হয় এডিসি এলাকায়? আপনাকে আগেও বলেছি, কাজ থাকলে কাজের প্রশ্ন আছে, কাজই করেন নাই তাহলে উন্নয়নের প্রশ্ন থেকে আসবে? কোথাও নেই। তারা বলুক না কি কি কাজ করেছেন, বলুক, তারা একটা বলুক আমরা এই ডেভেলপমেন্ট কাজ করেছি, প্রকাশ্যে বলুক। আপনি বিরোধী দলনেতা রয়েছেন, নিশ্চয়ই আপনার কাছে অনেক খবর রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এডিসির বর্তমান পরিস্থিতি কি রয়েছে, যে নতুন দল রয়েছে তিপ্রামথা তারা কিভাবে কাজ করছেন বা তারা আদৌ কাজ করছেন কিনা, কি তথ্য রয়েছে একটু ইলাবোরেটলি যদি বলেন। যে কোনো সরকার যদি পরিচালনা করতে হয় তাদের একটা সিস্টেম থাকে না, সিস্টেমের মধ্যে কাজটা করতে হবে। তাদের কোনো সিস্টেম নেই, যার কারণে প্রথম অবস্থায় তারা ক্ষমতা আসার পরে বিশেষ করে জনজাতি যে সমস্ত কর্মচারী অফিসাররা ছিলেন ওরা খুব আনন্দিত যে হ্যাঁ একটা জনজাতিদের যারা ভালো চিন্তা করে এরকম একটা যদি তাদের সিস্টেমে যদি কাজ করি তাহলে জেলে যেতে হবে, আর যদি না করি মার খেতে হবে। কারণ তাদের কাছে নাই কোনো একটা সিস্টেম, যেই কীভাবে কাজ করবে কোনো সিস্টেম নেই, জোরপূর্বক। এই যে দেখুন, বিশেষ করে আমি একটা এই প্রশ্ন তুলছেন, মনে মনে আমি চিন্তা করি, আমরা একসময় আন্দোলন করেছি শিক্ষিতদের জন্য, অনেকে প্রয়াত হয়েছেন, এখন আছেন। আমি আলাপ করি, যেমন এখন চেয়ারম্যান জগদীশ বাবু, যিনি কাউন্সিলের চেয়ারম্যান, আমরা একসাথে আন্দোলন করেছি শিক্ষিতদের জন্য। আমাদের উদ্দেশ্য কী ছিল? যে জনজাতিদের অধিকার দেওয়া। 6 শিডিউল আমরা একসময় বলেছিলাম কি আমরা নিজেদেরকে নিজে শাসন করব। কিসের মাধ্যমে নিজেদেরকে শাসন করব? জনজাতিরা লেখাপড়ায় অনেক পিছিয়ে, আইনের দিক দিয়ে বোঝার ক্ষমতা অনেক কম, যার কারণে আমাদের নিজস্ব সিস্টেম আছে। প্রতিটি জাতি সম্প্রদায়ের মধ্যে কাস্টমারি সিস্টেম, সামাজিক ব্যবস্থা আছে, তার মধ্যে বিচার ব্যবস্থা থাকে, এর মাধ্যমে আমরা চলি। সেটা জমাতিয়াদের মধ্যে খুব শক্ত, ও কুকি সম্প্রদায়ের মধ্যে আছে, মিজু সম্প্রদায়ের মধ্যে আছে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে, খুব ভালো ব্যবস্থা। কিন্তু এখানে কি করছেন? সমাজ ব্যবস্থাকেও তারা তছনছ করে দিচ্ছেন। এই যে ইয়াং আমাদের কি আছে গ্রামের মধ্যে, যারা বয়স্ক আছে তাদেরকে সম্মান দেওয়া, তো বয়স্ক নেই, এর কর্মচারী আমাদের জন্য কাজ করবেন, এই অফিসার আমাদের জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে আসছেন, এটা নেই। যদি বলবে কথা মতো হবে না, লাগাও পিটা। কি করেছেন? কয়েকদিন আগে পদ্মবিল ব্লক খোয়াইয়ের দিকে ভাঙচুর, ব্লক ডেপুটেশন দিতে যাবে সরকারি সম্পদ নষ্ট করার জন্য তো না, আর কার উপস্থিতিতে? পবিত্র বিধানসভার একজন বিরোধী দলনেতার সম্মুখে, সেখানে ইএমরা ছিলেন, এমডিসিরা ছিলেন। এটাই কেন নেতৃত্ব? অফিসে ভাঙচুর করা, সরকারি সম্পদ ধ্বংস করা। আর আরও একজন বিরোধী দলনেতা হয়ে আপনারা দেখবেন, একটা আমি দেখেছি ওই সোশ্যাল মিডিয়াতে, বলছেন ঘর দিয়ে কি করবে বিজেপিরা, ঘর দেবে কি করবে, পেট্রোল ঢেলাও, আগুন ঝালাও, ঘর শেষ হয়ে যাবে। একজন পবিত্র বিধানসভার একজন দায়িত্বপূর্ণ বিরোধী দলের বক্তব্য এটাই হতে পারে নাকি? এটাই হতে পারে? আমি যার জন্য বিনম্রভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত জনজাতি সম্প্রদায়ের কাছে আমার একটাই আবেদন থাকবে, সমস্ত সমাজপতিদের কাছে, সমাজপতিরা ঐক্যবদ্ধ হন, নিজের সমাজে সামাজিক আইন কাস্টমারি লকে প্রতিষ্ঠিত করুন এবং এই কাস্টমারি আইনের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করুন, মজবুত করুন। আমি একজন ব্যক্তি হিসাবে আমি যা প্রয়োজন, যতটুকু দরকার ততটুকু আমি থাকব। কারণ বিজেপি চায় জনজাতির সমাজ ব্যবস্থায় শক্তিশালী হোক। কে করেছে? সমাজপতিদেরকে সরকারি মর্যাদা কে ঘোষণা করেছে? সর্বপ্রথম তো আমাদের সরকারই করেছে না। যে সময় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সমস্ত জায়গায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন নাই।
হাজারো মানুষের সামনে যে সমাজপতিদের নাম ঘোষণা করেছেন, যে সরকার তাদেরকে অধিকার দেওয়া দিয়েছে, সেই ঘোষণাটা করেছে, আজকে সেই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করতেন। আমি এর জন্য বলছি, ওরা সিক্স শিডিউলের কনসেপ্টটা ব্যাপারে ক্লিয়ার না। সিক্স শিডিউলের মূল কনসেপ্টটা হচ্ছে জনজাতিরা নিজেদেরকে নিজে শাসন করবে। কিসের মাধ্যমে শাসন করবে? যারা রিয়াং সমাজ, ব্রু জাতি, ব্রু সমাজ ব্যবস্থার মাধ্যমে তারা ব্রু জাতিকে শাসন করবে। যারা ত্রিপুরী সম্প্রদায়, তারা ত্রিপুরী সম্প্রদায়ের এই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে করবে। জমাতিয়া সম্প্রদায় জমাতিয়া সম্প্রদায়ের মাধ্যমে করবে। যার জন্য দেখবেন, আপনারা যান, সবচেয়ে ভালো আপনারা দেখতে পারবেন জমাতিয়া সমাজ ব্যবস্থাটা, জমাতিয়া হোদা, তাদের কাছে যান, আপনারা বুঝতে পারবেন যে কাস্টমারের সিস্টেম এবং কাস্টমারের ল কতটুকু শক্তিশালী। আপনাদেরকে অনুরোধ করব, জমাতিয়া হোদা তাদের সাথে যান, জমাতিয়া পাড়াতে যান, তখন দেখবেন। আর আজকে কি করছে তারা? এই যে সিক্স শিডিউলের যে মূল কনসেপ্ট সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করার, সেটাকে ধ্বংস করার জন্য চক্রান্ত করছেন, যুব সমাজকে উস্কে দিচ্ছেন, সেটা কোনোদিন কাম্য না। স্যার, আমরা দেখতে পাই যে আপনি সিপিআইএম এর শাসনকালকেও দেখেছেন, বর্তমানে তিপ্রামথার শাসনকালকেও দেখতে পাচ্ছেন। কোন শাসনকালটা ভালো ছিল বলে আপনার মনে হয়? আপনাদেরকে তো বললাম, সর্বপ্রথম জনজাতিদেরকে সামাজিকভাবে সমাজপতিদেরকে স্বীকৃতি প্রদান, ঠিক না? এরপরে দেখুন, বেশ কিছু অফিসার সিভিল সার্ভিসে আছেন, ওরা একদিন আমাকে বলছেন যে আমরা বহু মুখ্যমন্ত্রী রেখেছি, একজন মোস্ট সিনিয়র অফিসার, আইএস অফিসার, ত্রিপুরারি, উনি বলছেন আমি নৃপেন চক্রবর্তীকে দেখেছি মুখ্যমন্ত্রী হিসাবে। নৃপেন চক্রবর্তী থেকে আরম্ভ করে এখন পর্যন্ত বহু মুখ্যমন্ত্রীর আন্ডারে আমি কাজ করেছি। কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি সর্বপ্রথম জনজাতি অফিসারদেরকে দেখে শনি রবিবার উনি ডাকতেন। জনজাতি অফিসাররা যারা ত্রিপুরা সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে আছেন, জিজ্ঞেস করতেন জনজাতিদের প্রবলেমটা কোথায়। শিক্ষা ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, জনজাতিরা কেন পেছনে, তার কারণ কি, উনি জানার চেষ্টা করেন। ওই অফিসারটা বলছেন, আগে আমরা দেখেছি বিভিন্ন মুখ্যমন্ত্রীদেরকে শুধু নির্দেশ, এই করো সেই করো, এই করো সেই করো, কোনোদিন জিজ্ঞেস করেন নাই যে তোমরাও তো জনজাতি, তোমরা আজকে আইএস অফিসার, আজকে তোমরা টিসিএস অফিসার, হ্যাঁ, তোমরা ডক্টর, তোমরা ইঞ্জিনিয়ার, কেন জনজাতিরা এইভাবে অবস্থায় আছে জানার কোনোদিন চেষ্টা করেন না। কিন্তু ডক্টর মানিক সাহা, আমি জানতাম না, ওরাই আমাকে বলেছে, কিন্তু ডক্টর মানিক সাহা আমাদের কাছ থেকে জানার চেষ্টা করেছে। কাজেই আজকে দীর্ঘ বছর যাবৎ ওরা প্রশাসনের কাজে ত্রুটি বিচ্যুতিগুলো ওনারা দেখতে পেয়েছেন, ওনাদের ইচ্ছা আছে কোথায় ত্রুটিটা হচ্ছে, কিন্তু বলার সাহস নেই। শুধু ইমপ্লিমেন্ট করো, কার্যকরী করার দায়িত্ব, পরিকল্পনা তৈরি করবে সরকার অর্থাৎ মন্ত্রিসভা, কার্যকরী করার দায়িত্ব দিও, কিন্তু কোনোদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে না কীভাবে করলে ভালো হয়। কিন্তু বর্তমান সরকার, বিশেষ করে ডক্টর মানিক সাহা, উনি সেই ব্যবস্থাটা উনি চালু করেছেন। জনজাতি সম্প্রদায়ের যারা প্রশাসনিক দায়িত্বে আছেন, ওই সমস্ত অফিসারদের থেকে উনি মতামত নিচ্ছেন, সেটা খুব ভালো কথা। ইভেন আরও একটা, এইবারে দেখবেন বিজেপির যে সংকল্পপত্র 2019 নির্বাচনী সংকল্পপত্রের মধ্যে 2023, ওইখানে পরিষ্কার উল্লেখ আছে প্রতিটি সম্প্রদায়ের, জনজাতি সম্প্রদায়ের সেই সমাজপতিদের থেকে, তাদের থেকে মতামত নেওয়া হবে, তাদের মতামত নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ করবে। তাহলে আগে গভর্নমেন্ট তো জনজাতিদের থেকে কোনো জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেন না। তো আজকে সরকারের যে জনজাতি অফিসাররা আছে, জনজাতিদের বিভিন্ন সম্প্রদায়ের যারা সমাজপতি আছে, তাদের থেকে মতামত সরকার নিচ্ছে, সেটা একটু ভালো লক্ষণ না? তাহলে তো এইরকম সরকার আর বিগত দিনে তো আমার চোখে দেখেন, আমি তো নৃপেন বাবুর আমলও দেখেছি, কোনোদিন এরকম হয় না। স্যার, আমাদের একটি প্রশ্ন রয়েছে, মিডিয়াকে কেন ইনভাইট করা হয় না? আমরা দেখতে পাই যে
ত্রিপুরার বিধানসভায় যেভাবে বাজেট পেশ হয় বা অধিবেশন হয়, ঠিক একইভাবে আমাদের জানা রয়েছে এডিসিতেও বাজেট অধিবেশন হয়। আপনারা কখনো প্রশ্ন তুলেছিলেন কি যে সেখানে ত্রিপুরায় যেভাবে অধিবেশনে মিডিয়াদের ইনভাইট করা হয়, সেখানকার এডিসির অধিবেশনে কেন মিডিয়াদের ইনভাইট করা হয় না, সেই প্রশ্নটা আপনারা তুলেছিলেন কি? সেই প্রশ্ন বহুবার উঠেছে। তারা নির্দিষ্ট, বললাম না, রাজতন্ত্র উনি এখানে কায়েম করেছেন, খুমুলুঙে উনি রাজতন্ত্র কায়েম করেছেন। উনি নির্দিষ্ট এরাই ওরা থাকতে পারবে, বাকিরা থাকতে পারবে না। যার কারণে ওইখানে আমাদের উপরে যদি কোনো আক্রমণও হয় সেটা কেউ জানবে না। ইভেন আমি যেদিন বক্তব্য রাখি, একদিন আলোচনার সময় আমাকে বলা হচ্ছে খকবরক বাই সাজি, খকবরক বাই সাজি। আমি চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করেছিলাম, এখানে এই এডিসি অধিবেশনে কোন কোন ভাষায় বলার অধিকার আছে? উনি বাধ্য হয়ে বলতে হয়েছে রিকগনাইজ যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে বলতে পারেন। অর্থাৎ দেখুন কি অবস্থা। ওরা তো গ্রেটার টিপ্রালেন মনে বলছে, তো গ্রেটার টিপ্রালেনটা কেন প্রশ্নটা আইছে? ওরার একটা যুক্তি যে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কারণে আমরা সমস্ত অধিকারীও আছে, চাকমারাও আছে। আমি তো খকবরক পারি, আমি খকবরকও বক্তব্য রাখি, আলোচনা করি খুমুলুঙে। কারণ ওরা যে খকবরক করে না, খকবরকের আন্দোলন আমি নিজে করেছি। খকবরককে স্বীকৃতি দিতে হবে, আন্দোলনের ছাত্র থাকতে আমি আন্দোলন করেছি। হ্যাঁ, খকবরক ভাষাকে আরো ডেভেলপ করতে হবে, খকবরকের জন্য আলাদা ডাইরেক্টরেট করতে হবে। আপনারা পেপারগুলো দেখুন, পুরানো পেপারগুলো কতজন বলেছে আলাদা ডাইরেক্টরেট করতে হবে। ল্যাঙ্গুয়েজ সেল ছিল আগে, 1996 ল্যাঙ্গুয়েজ সেল ছিল। এটাকে ডাইরেক্টরেট করার জন্য আমি নিজে আন্দোলন করেছি। কাজেই আজকে দেখুন, একটা উন্নত জাতি হোক, সংখ্যাগরিষ্ঠ জাতি হোক, যারা ক্ষমতায় আসেন তাদের হোক, যারা নাকি ছোট্ট জাতি, ছোট ভাষা গোষ্ঠীর, সেই ভাষাগুলি যদি হারিয়ে যায়, মানুষ মরলে মানুষ জন্মগ্রহণ করবে, ঠিক না? একটা ভাষা যদি হারিয়ে যায় তাহলে সেই ভাষাকে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা তো বলি 19টা সম্প্রদায় না, সাইমল 1 নম্বরে দেখবেন লিস্টে, ট্রাইবেল লিস্টে আপনার শিডিউল ট্রাইব লিস্টে 1 নম্বরে সাইমল আপনি খুঁজে পাবেন। খারবং হারিয়ে যাওয়ার পথে, গারুরা হারিয়ে যাওয়ার পথে, তাদের জন্য চিন্তা করেছে। আমি আদিসিতে বহুবার বলেছি, কারণ সিক্স শিডিউল এই কারণে সিক্স শিডিউলটা করা হয়েছে যে আইডেন্টিটিকে, জনজাতিতে ট্রাইবেলদের আইডেন্টিটি যাহাতে বিলুপ্ত না হয়, সেই কারণেই সিক্স শিডিউল প্রভিশন রাখা হয়েছে। তার ভাষা, তার কৃষ্টি, তার সমাজ ব্যবস্থা, এগুলোকে সংরক্ষিত যাহাতে থাকে, তার জন্যই তো সিক্স শিডিউল প্রভিশন। আজকে সেই ব্যাপারে কোনো কিছু কথা বলছে তারা? কেন এই অবস্থা? কেন কথা বলে নাই? ভূভাগরা তো ভূভাগরা, তাহলে তো শুধু না, আপনি তো শুধু এডিসির নয়, এডিসির শাসন ক্ষমতায় আছেন দেখে বলে না, আপনি তো ভূভাগরা পরিচয় দেন। ভূভাগরা হিসাবে, জনজাতিদের ভূভাগরা হিসাবে তাদের জন্য আপনি কথা বলুন না কেন? আজকে চাইমলরা হারিয়ে যাচ্ছে, খারবংরা কোথায় প্রায় তাদের ভাষা, কৃষ্টি, সংস্কৃতি প্রায় নাই বললেই চলে। তাদের কীভাবে রক্ষা করা যায়? এখনও 2-1 জন আছে, যদিও তারা এখন মূল থেকে আমি আমার সাথে শুনেছি 2-1 পরিবার আছে চাইমলের মধ্যে, তাদের সাথে সম্পর্ক তৈরি করা এটা এডিসির কর্তব্য। আপনারা দেখুন, একটা জিনিস লক্ষ্য করে, আপনারা খুমুলুঙে গেলে জিজ্ঞেস করেন খকবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট, এডিসিকে শুধু খকবরক ল্যাঙ্গুয়েজটার জন্য, আদার্স ল্যাঙ্গুয়েজ নেই? তাহলে জনজাতি তাহলে এখানে ত্রিপুরা রাজ্যে যেহেতু বাঙালিরা সংখ্যাগরিষ্ঠ, তাহলে শুধু বাংলা ভাষাতেই থাকুক, অন্যটা সব বিলুপ্ত করো। আর খকবরকটা মেন ভাষা, এডিসি এলাকাতে প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে, প্রধান ভাষা হচ্ছে খকবরক, রাজ্যে হচ্ছে প্রধান ভাষা বাঙালি, বাংলা ভাষা তো না। আমি বাংলা ভাষাকে যেভাবে সম্মান দেব, খকবরক তাকে সম্মান দেব, অন্য ছোটো ছোটো ভাষাগুলিতেও আমি সম্মান দেওয়া দরকার। কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নিয়েছে? একটু জিজ্ঞেস করা দরকার। বিশ্বাস করতেন না,
অনেক যারা স্কলার আমি দেখেছি ইউটিউব চ্যানেলেও, চোখের জল পর্যন্ত তাদের বলতে বলতে চোখের জল আসে যে ভাষা। ওরা একদিন আমি দেখলাম যে ওই যেতে আপনার ওই আন্নমানে একজনই ছিল শুধু বয়স্ক মহিলা, ওই ভাষায় কথা বলা। সেই মহিলা যখন মারা যায়, বহু স্কলার চোখের জল ফেলেছেন ভারতবর্ষে। মানুষ মারা গেলে বলছেন কি, মানুষ মারা গেলে মানুষ জন্ম নেবে, একটা ভাষা যদি মারা যায় তাহলে সেটা জন্ম নেবে না। সেটা দায়ী থাকবে কে? রাষ্ট্র দায়ী থাকবে। আমরা নেতা হিসাবে আমরা গর্ব করি, আমরা দায়ী থাকবো। আজকে সালমনরা হারিয়ে যাচ্ছে, তার জন্য আমরা দায়ী থাকবো। আমি বলেছি জনজাতি কল্যাণ মন্ত্রীকেও, বিকাশ দেববর্মাকে, আমাদের উদ্যোগ নেওয়া দরকার। অ্যাডিসির করুক না, দায়িত্বে আছে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনার থেকে জানতে চাইবো যে আপনি জনজাতি বা ত্রিপুরাসাদের জনগণদের জন্য কি বার্তা রাখতে চাইবেন? আমি দেখুন, যারা দুর্বল, দুর্বলের পাশে সবল দাঁড়াতে হয়। তাহলে আমরা যদি মনে করি জনজাতিতে এখানে বাঙালি সম্প্রদায় সবল, তারা উন্নত শিক্ষা দীক্ষায়, সাহিত্য, সংস্কৃতিতে, সর্বপ্রথমেই যারা বিভিন্নভাবে অভিজ্ঞ যারা আছেন, স্কলাররা যারা আছেন, জনজাতির পাশে এসে দাঁড়াতে। শুধু আমি টাকা পয়সা দিলে পরেই যে একটা জাতিকে ডেভেলপ করা যাবে না। এই যে ভাষাগুলো, আমার ককবরক ভাষাকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের ভাষাগুলোকে আরও কীভাবে ডেভেলপ করা যায়, তার সাহিত্যকে কীভাবে ডেভেলপ করা যায়। এই যে আপনার ডিকশনারি আছে না, ডিকশনারি, ককবরক ডিকশনারি, অন্যান্য ভাষাগোষ্ঠীগুলোর ডিকশনারি প্রায় হারিয়ে যাচ্ছে। আমি তো যাই, দেখবেন অরিজিনাল ভাষাটা কোথায় পাওয়া যায়। আমরা যখন ককবরকের মধ্যে দেববর্মায় বলুন, ত্রিপুরী বলুন, রিয়াংয়ে বলুন, চাকমায় বলুন, মগই বলুন, যারা শহরাঞ্চলে বসবাস করছে না, শিক্ষিত সম্প্রদায়, ডক্টর, ইঞ্জিনিয়ার, সিভিল সার্ভিস অফিসার, তারা ফিউর নিজের মাতৃভাষায় কথা বলতে পারে না। 80% ইংলিশ, হিন্দি, বাংলা মিক্স। কিন্তু আমি যখন পাহাড়ে যাই, এই কয়েকদিন আগেও আমি যখন করমসরার ভিতরে, যেখানে কারেন্ট নেই, নেই, ওই সমস্ত জায়গাতে আমি দেখলাম যে তাদের ভাষাগুলো ককবরকের মধ্যেও এত সুন্দর। আমি বললাম এটা কেন? বললো এটা ককবরকে। চাকমাদের মধ্যেও ঠিক দেখবেন, রেঙ্গের মধ্যেও ঠিক দেখবেন। কাজেই এই ভাষাগুলো এখনো রক্ষা করা সম্ভব। তার জন্য কি করতে হবে? ওই যে শব্দ ভান্ডার আমার তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? আমার সহযোগিতা নিতে হবে। যারা বড় বড় স্কলার আছে, ভাষা বিজ্ঞানী যারা আছে, তাদের সহযোগিতা নিতে হবে। যেমন অ্যাডিসির ব্যাপারে বললাম, এস্টিমেট, বাজেট কি, কিভাবে বাজেট করতে হয়, কিভাবে গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেশনকে চালাতে হয়, অর্থনীতিবিদ লাগবে। আমার অ্যাডিসি এরিয়ার জন্য ভালো অর্থনীতিবিদ লাগবে। জনজাতিদের মধ্যে সেই রকম ত্রিপুরা রাজ্যে বড় ভালো অর্থনীতিবিদ না লাগবে, বাঙালি সম্প্রদায়ের মধ্যে তো আছে তো আমার লোকের, সে অর্থনীতিবিদের মতামত নিয়ে। কারণ প্রচুর বনজ সম্পদ, মাইনর ফরেস্ট, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এটার মাধ্যমে জনজাতিদের কীভাবে ডেভেলপ করা যায়, তার জন্য আমার এটা একদম ভালো অর্থনীতিবিদ দরকার। সাহিত্য সংস্কৃতি যেমন ভাষা গবেষক দরকার। ঠিক অর্থনীতিকে ডেভেলপ করতে হলে আমার অর্থনীতিবিদের দরকার না। আমি শুধু আমার কী নাম কয়, চাকমা হলে চাকমার জন্য ভালো করবে, রিয়াং হলে রিয়াংয়ের ভালো করবে, দেববর্মা হলে দেববর্মার ভালো করে, ত্রিপ্রাসা হলে ত্রিপ্রাসার ভালো, এটা ভালো না। এই কথাটা ভালো না। আপনারা দেখবেন প্রত্যেকটি জাতির একসময় অনুন্নত ছিল, সেক্ষেত্রে উন্নতির দিকে যাওয়ার জন্য কোনো এক উন্নত সম্প্রদায়ের ভূমিকা ছিল, কোনো এক ব্যক্তির ভূমিকা ছিল, তাই না? আপনারা ইতিহাসকে ঘিরে দেখুন। ঠিক তদ্রূপ এখানেও আমাদের এইভাবে এগিয়ে যেতে হবে। আর একটা জনজাতি যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়ের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ থাকবে, আবেগ থাকা ভালো, আবেগের মাধ্যমে, ইমোশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, হাই হুল্লা করা, সেটা ঠিক না। আজকে দেখুন 40-42 বছরের উপর চলে আমার রাজনীতি জীবন। আমার রাজনীতি জীবন জনজাতিদের দুঃখ দুর্দশাকে দেখার পরেই আমি কিন্তু রাজনীতিতে আগমন আমার। আমি গবেষণামূলক
প্রত্যেকটা বিষয়ে আমি করার চেষ্টা করি। কোন জায়গাতে আমার ডিফেক্টটা হচ্ছে আমাদের আবারও আছে অ্যাডমিনিস্ট্রেশন। বহু কমিশন, ভারত সরকারের বহু কমিটি গঠন করা হয়েছে, ভালো ভালো প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রস্তাবগুলো কার্যকরী করবে কে? যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকবে, যারা জনপ্রতিনিধি থাকবে তাদের। যেমন এডিসি অ্যাডমিনিস্ট্রেশন, বলুন না অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে চলছে ওইখানে। আপনার এডিসিতে ক্ষমতা আসার পর সিভিল সার্ভিস অফিসার, অভিজ্ঞ লোক, চিত্তদেব বর্মাকে চিফ এক্সিকিউটিভ মেম্বার না করে একটা রিমোটটা যাতে আমার হাতে থাকে, আমার কাছ থেকে যাতে ছুটে না যায়, তার জন্য করা হয়েছে না সিএম। এটাই হচ্ছে সবচেয়ে খারাপ লক্ষণ। রিমোট আমার হাতে থাকতে হবে, না হলে চিত্তদেব বর্মার মতো প্রশাসনিক অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তাভাবনা, যারা নাকি তারা 18 জন জিতছিল, তো তার মধ্যে যদি আপনারা হিসাব করেন তাহলে নাম্বার 1 চিত্তদেব বর্মা আসবে। আজকে যদি অ্যাসেম্বলিতে অপোজিশন লিডার চিত্তদেব বর্মার কেউ হওয়ার উপযুক্ত নেই। আমি জানি ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করে, সাহিত্য চর্চা করে বিভিন্ন জনজাতি, ওনাকে মর্যাদা দেওয়া হয় না। এটাই হচ্ছে তীব্রমতা। কাজেই আমি আশা করব যে ভারতবর্ষে একমাত্র ছাত্র যুব সম্প্রদায়, যারা বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মধ্যে এখন এই যে যাদের স্মার্টফোন আছে, প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়েদের কাছে স্মার্টফোন আছে, আপনারা ওইখানে চার্জ করলেই পাবেন যে প্রথম এই ভারতবর্ষে জনজাতিদের কল্যাণে কে পদক্ষেপ নিয়েছে। প্রথম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি 1999-এ কে করেছিল? অটল বিহারী বাজপেয়ীজি, যার প্রথম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন জুয়েল ওরাম, এবং উনি মন্ত্রী হওয়ার পরে এই যে একলব্য রেসিডেন্সিয়াল স্কুল করা হয়েছে, যারা বিপিএল গরিব জনজাতি ছেলেমেয়েরা তারা যারা সিপিএসসির মাধ্যমে ক্লাস 12 পর্যন্ত সেটা বিনা পয়সায় পড়াশোনা করতে পারে। এরপরে জনজাতিদের কোথাও যদি কোনো অত্যাচারিত নির্যাতিত হয় তা দেখার জন্য এনএসটি ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশন কে করেছে? ওই 89তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2003-এ বাজপেয়ীজি করেছেন। হ্যাঁ, তাহলে এই যে যেগুলো ত্রিপুরা রাজ্যে আজকে কয়টা একলব্য রেসিডেন্স স্কুল আছে? জায়গায় জায়গায় রেসিডেন্স স্কুলছে। আবার আমাদের প্রস্তাব আছে প্রত্যেকটা ব্লকে যেখানে এডিসি এলাকা, প্রত্যেকটা প্রশাসনিক ব্লক এলাকা যাতে রেসিডেন্সিয়াল স্কুল করা হয় একলব্য। তাহলে শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে আমাকে মর্যাদা দিচ্ছে তার পাশে থাকবো না? তার জন্য আমি অনুরোধ করব, আমার কথাই নয়, কোনো নেতার কথাই নয়, আমি জনজাতি যুব সম্প্রদায়, ছাত্র যুব সম্প্রদায়ের কাছে আমি অনুরোধ করব, আপনারা চার্জ করুন, মোবাইলে চার্জ করুন, আপনাদের স্মার্টফোন আছে, দেখুন, বাস্তবতা দেখার পরে সিদ্ধান্ত নেওয়া। আপনাদের আমি একটা কথা বলি, আমি কিন্তু ওই যে দেখেন আমার ঘরটা ছোটো, বই এমনি সমস্ত ঘরের মধ্যে আমার বই থাকে। আমি যতক্ষণ পর্যন্ত পড়ার পরে রিটেন আমি দেখব না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কথা বলি না। আমি আপনাদের সামনে যতগুলো বলছি না, আমার সমস্ত তথ্য নিয়ে, আমার সমস্ত আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সেই আপনার যখন 1949 থেকে পরে জনজাতিদের কী কী করা হয়েছে, কী কী করা হয় নাই, সমস্ত তথ্য আমার কাছে আছে। এবং এটার উপরে আমি না, যারা বড় বড় বাঙালি সম্প্রদায়ের মধ্যেও আছেন, নন বাঙালি আছেন, তাদের সাথে পরামর্শ করি, আমাকে একটু বোঝান, কারণ বুঝতে কোনো লজ্জা নেই। আমি তাদের কাছে যাই, বোঝার চেষ্টা করি যে এটা কেন, এটা কি হলো, এটা বোঝার চেষ্টা করি, কারণ বোঝার দরকার। তার জন্য বিনম্রভাবে আমার ছাত্র যুব ভাইদের কাছে, জনজাতি সম্প্রদায়ের বাস্তবতা দেখার চেষ্টা করুন, আর নিজে আগে দেখবেন, পড়বেন কোথায় কি আছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া। কারোর কোথায় সিদ্ধান্ত না, আমার কোথায় সিদ্ধান্ত নেবেন না। আমি আমার নেতা বললো আমি আগে দেখে নেই কি আছে, সেটা আগে দেখে নাও, তারপরে সিদ্ধান্ত, সেই আবেদন তো থাকবে।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম এডিসি এলাকায় যিনি বিরোধী দলনেতা রয়েছেন বিমল কান্তি চাকমা স্যারের সাথে। আমাদের একান্ত সাক্ষাৎকার ছিল। আমাদের এই সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই চোখ রাখবেন ত্রিপুরা নিউজ 8-এর পর্দায়। নমস্কার। একটা সেন্টিমেন্ট নিয়ে জনজাতিদের ভাবাবেগে একটা সুরসুরি দিয়ে ওরা রাজনীতিটা করবে, তা দিয়ে জনজাতিদের উন্নয়ন হয় না। জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি প্রার্থী দেয় কেন? জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি কথা বলেন কেন? এই যে যাদের প্রাপ্য ভাতা নেওয়ার পর এমসির ভাতা ঠিক দিতে পারে না, কর্মচারীদের মতো বেতন দিতে পারে না, অবস্থা তাদের যে প্রশাসনিক কাঠামোটা এত দুর্বল। শুধু জাতি জাতি বললে হবে না, ত্রিপুরা সব বললে হবে। এডিসির বর্তমান পরিস্থিতি কি রয়েছে? যে কোনো সরকার যদি তাদের একটা সিস্টেম থাকে, কোনো সিস্টেম নেই। সিস্টেম ছাড়া যারা বস্তু আছে তাদেরকে সমান দেওয়া, তো বয়স্ক নেই। যদি বলবে কথা তো হবে না, লাভ বলছে ঘর দিয়ে কি করে, বিজেপি ঘর দেবে কি করে, পেট্রোল ঢেউ, আগুন দাও, ঘর ছেড়ে যাবে। একজন পবিত্র বিধানসভার একজন দায়িত্ব বিরোধীতাই হতে পারে না। আমাদের প্রশ্ন আছে, মিয়াকে কেন এখানকার এডিসি অধিবেশনে কেন মিয়াদের ইনভাইট করা হয় না, সেই প্রশ্নটা আমি ভেবেছিলাম। তারা নেতৃত্ব বললাম না, রাষ্ট্রপতি এখানে খায় করে মুলুঙে উনি রাষ্ট্র খায়, উনি নির্দিষ্ট এরাই ওরা থাকতে, বাকি রাখতে পারবে না। যার জন্য ওইখানে আমাদের উপরে যদি কোনো আক্রমণও হয় সেটা কেউ জানে না। নমস্কার, স্বাগত আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ। আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের যে বিষয়গুলো উঠে আসে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে তার সমাধান বা স্পষ্টীকরণ তুলে ধরার জন্য রাজনৈতিক যারা ব্যক্তিত্বরা আছেন তার সাথে সাক্ষাৎকার থাকি, তাদের সেই বিষয়গুলো প্রতিক্রিয়া কি রয়েছে তা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের সাথে পেয়ে গেছি এডিসি এলাকা যিনি বিরোধী দলনেতা রয়েছেন বিমল কান্তি চাকমা স্যারকে। স্যার, প্রথম স্বাগত আপনাকে ত্রিপুরা নিউজে। এমডিসি হওয়ার পর এবং বিরোধী দলনেতা হওয়ার ত্রিপুরা নিউজ 8 আর প্রথম সাক্ষাৎ আপনাকে আমার ত্রিপুরা নিউজ 8-এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাকে অনেক অনেক স্বাগত। প্রথমে যে বিষয়টি জানা যাইব, আমরা দেখতে পাই অভিযোগ উঠে আসে যে অভিযোগ অনুযায়ী আরটিআই রিপোর্ট করা হয়েছে যে এডিসি এলাকায় নাকি একজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এবং উপদেষ্টার নাম হচ্ছে ক্যাপ্টেন জিএস রায়। এবং আমরা এতটুকু জানতে পারি যে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া এভাবে কোনো ধরনের উপদেষ্টা নিয়োগ করা সম্ভব নয় এডিসিতে। তারপরেও এমন একটা খবর আমাদের কাছে আছে এবং সেই বিষয় কেন্দ্র করে আরটিআই রিপোর্ট আছে। আপনি বিরোধী দল নেতা রয়েছেন, বিরোধিতায় সেখানে রয়েছেন, বিরোধিতা যারা বিরোধী দল রয়েছে সরকার সেখানে ক্ষমতায় যারা থাকে তাদের ভুল ত্রুটি তুলে ধরে বিরোধী দল কাছ থাকে। আপনারা কি এই বিষয়ে কি জানেন, কি তথ্য রয়েছে আপনাদের কাছে, সেটি কতটুকু কি বলেন? যারা ক্ষমতায় রয়েছে এডিসিতে 2021 ওরা ক্ষমতায় ক্ষমতায় আসার পর এত আপনি বলছেন যে অ্যাডভাইজার ক্ষমতায় আসার সাথে কি করেছে, ওরা কাউন্সিল গঠন করার পরেই ওরা করেছে এআরসি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি, যার চেয়ারম্যান হচ্ছেন প্রদ্যুৎ কিশোর বর্মন। আজকে 2-2.5 বছর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি সেটা কেন করা হয়? একটা অ্যাডভাইস হবে কি করা দরকার, কি করলে ভালো হবে। আজ পর্যন্ত কোনো রিপোর্ট নেই। আমরা ওয়েশনও তার জন্য আলোচনা করেছি, কোনো উত্তর নেই। এরপরে বলছেন যে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, তো ঠিকই আছে। শিডিউলের 20B অনুযায়ী
রাজ্য মন্ত্রিসভার সাথে পরামর্শক্রমে গভর্নর সেটা অনুমোদন দেয়। সেটাও করেন, কারণ তারা গণতান্ত্রিক ব্যবস্থার মনে কি বলবেন, তাদের জন্য কি বলবেন, আর উনি কিভাবে অ্যাডভাইস করবেন? উনি কোথাকার লোক, ত্রিপুরার সিচুয়েশন কি জানবে, সেটা তো আমার ওরাই বলতে পারে। আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভায় সেখানে অধিবেশনে আমরা দেখতে পাই বাজেট পেশ হয়। সেই বাজেটে ত্রিপুরা দল যিনি সুপ্রিমো রয়েছেন প্রকিশোর দেববর্মন আমরা বলতে দেখি যে বাজেটের 8.7% ইসি এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইসি এলাকায় ইএম এবং সিএম এর জন্য আগে থেকে গাড়ি দেওয়া হয়, তারপরেও 5টি অতিরিক্ত গাড়ি ক্রয় করা হয়েছে এবং যে গাড়িগুলোর মূল্য 8 থেকে 19 লাখ হবে সেগুলিকে 34 থেকে বেশি মূল্যে ক্রয় করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে অনেকটা কম অর্থ দেওয়া হচ্ছে অন্যকে অধিক মূল্যে গাড়ি ক্রয় করা। এই বিষয়গুলোতে আপনার কাছে কতটুকু তথ্য রয়েছে, বা এই বিষয়গুলোতে আপনি বিরোধী দলনেতা একজন আপনি নেতা আছেন, আপনি এই বিষয়কে কি ভাবছেন এবং কি পদক্ষেপ গ্রহণ করছেন? ওরা বলেছিলেন যে আমরা টাকা পাচ্ছি না, রাজ্য সরকার আমাদের টাকা দিচ্ছে না, যার কারণে আমি ডাইরেক্টর ট্রাইব ওয়েলফেয়ারকে জিজ্ঞেস করলাম এডিসি কত টাকা পাবে, কত টাকা দেওয়া হচ্ছে। তো ডাইরেক্টর সাহেব আমাদের একটা অংশ ছোট ছোট কাজগুলো সেটা করার জন্য এডিসিকে হ্যান্ড করা হয়, এগ্রিকালচারের ছোট ছোট প্রজেক্টগুলো করার জন্য এডিসিকে হ্যান্ড করা হয়। তারপরে আপনার যে সেরিকালচার বলে বিভিন্ন ডিপার্টমেন্ট, 14টা ডিপার্টমেন্টে তারা এগুলা, বাকি যে মেজর ওগুলা সেটা গভর্নমেন্ট করে, কারণ এই বাজেটে থাকলে সে শুধু নন এডিসি এলাকাতে হয়, এডিসি এলাকাতে হয় না, তেমন তো একটা নেই। মূল কথা হচ্ছে 6 শিডিউল কনসেপ্টটাই ওরা ক্লিয়ার না। আমি অধিবেশনে দেখেছি যে 6 শিডিউল যে কনসেপ্ট সেটার ব্যাপারে তারা ক্লিয়ার না। 6 শিডিউলের মধ্যে তাদের ক্ষমতা আছে সেটা যায় না, কাজেই এভাবে তাদের অবস্থা। এক সেন্টিমেন্ট নিয়ে জনজাতির ভাবকে একটা সোর্স দিয়ে ওরা রাজনীতিটা করবে, তা দিয়ে জনজাতির উন্নয়ন হবে না, সেটা সম্ভব নয়। আর তারা বলছে বিজেপি জনজাতিদের কোনো কাজ করে না, ত্রিপুরা মতো সিপিআর একই সুরে বলছে। আপনি দেখেন 2023 বিধানসভা নির্বাচনে কি হয়েছে, জিতে চৌধুরীর সাথে উনি হাত মিলিয়েছেন কিনা আপনারা সে রিপে উঠে আসবে। জিতে চৌধুরীর বিরুদ্ধে উনি প্রার্থী নাই কেন, জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি কথা নাই কেন? আজকে জিষ্ণু দেববর্মা প্রাক্তন পুলিশ মিনিস্টার, জিষ্ণু দেববর্মাকে হারানির নেই ওনার বোন চোখে জল মুছে মুছে চরিলামে উনি জনসভা করেছেন না, ত্রিপুরাকে জিতে হবে, জিষ্ণু দেববর্মাকে হারাতে হবে। জিষ্ণু দেববর্মাকে কেন হারাতে হবে? জিষ্ণু দেববর্মার অপরাধটা কি? জিষ্ণু দেববর্মার অপরাধ আপনি এটা জিজ্ঞেস করুন ওদের। দীর্ঘ 25 দিনের বাম শাসনের সময় ফিনান্স কমিশন কেন এডিসিকে দেয় নাই? জিষ্ণু দেববর্মা পঞ্চায়েত মিনিস্টার, আইটি এবং পঞ্চায়েত এবং ফিনান্স এই দপ্তরগুলো ওনার ছিল। ওনার প্রচেষ্টা কি হয়েছে? আমরা 15 ফিনান্স কমিশনে ত্রিপুরা এডিসি, অন্যান্য এডিসি ত্রিপুরার এডিসি সেখানে ইনক্লুড করা হয়েছে, যার কারণে প্রত্যেকটা 587টা বিস কমিটি আছে সেখানে টাকা যাচ্ছে মিনিমাম 15 লাখ। এরপরে কি হবে? 40টা বিএ আছে, 40টা বিএসিতে সেখানে টাকা যাচ্ছে, সেটা হয়েছে। আর কি করেছেন জিষ্ণু দেববর্মা? 2019 যে শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, সেটাকে ভিউজটা জানার জন্য যে রাজ্যে পাঠানো হয় সেখানে রাজ্যের মন্ত্রিসভাতে অনুমোদনের ব্যাপারটা উনি করেছেন। 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট ও বিলের মধ্যে কি আছে? ও বিলের মধ্যে আছে 50টা আসন হবে, যে মন্ত্রিসভা অনুমোদন করেছেন। সেখানে বড়লে নিয়ে 42-43টা দপ্তর, সেই দপ্তরগুলো হ্যান্ড ওভার করতে এডিসিকে, সেই প্রস্তাব অনুমোদন করেছেন। এবারে উনি কি করেছেন? উনি করেছেন, আপনি দেখবেন যে প্যারা নাম্বার 3 সেকশন 1 কি আছে, ল্যান্ড ব্যাপারে লেখা আছে শিডিউলে, উনি সে অনুমোদন করিয়েছেন। কি অনুমোদন করেন? আপনারা জানেন 2007 এডিসি তৎকালীন চিফ অ্যাক্টিভ মেম্বার ছিলেন
আপনার অঘোর দেববর্মা। আমি চিহ্ন দেখা করেছি সময় অঘোরবাবুর সাথে। উনি করেছেন ল্যান্ড অ্যালটমেন্ট বিল 2007, উনি এনেছিলেন। আনার পর রাজ্য সরকারকে পাঠিয়ে রাজ্য সরকার সেটাকে ফাইল বন্দি রেখে দেয় 2000-তে। সেই সময় উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোরবাবু মিটিংয়ে যখন বলেন, মানিকবাবু সেটা ফেরত দেন। কেন ফেরত দিয়েছেন? ফেরত দিয়েছিলেন যে ট্রান্সফার শব্দ সেটা উল্লেখ নেই, কাজে এখানে হস্তান্তর যে শব্দ উল্লেখ নেই সেটা এখানে হবে না, সেটা ফেরত পাঠান। গৌরবাবু নিজে এক্সিকিউটিভ মেম্বার হিসাবে বিলটা এনে রাজ্য সরকারের রাজ্য মন্ত্রী পদে প্রেরণ করে এবং উনি আবার 2008 বিধানসভা নির্বাচনে জিতনের পর ওই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হওয়ার পর 2013 যখন বিনিয়োগ উত্থাপন করেন সেটা ফেরত যায়। তখন এই সমস্যা সমাধানের জন্য জিষ্ণু কর্তা খেলেছেন, জিষ্ণুদেব বলুন ট্রান্সফার অফ ল্যান্ড মন্ত্রী পদে অনুমোদন করেছেন। হ্যাঁ, কেন এই যে তীব্রমা সেই ব্যাপারে কথা বলেন। আর জিতেন চৌধুরী করেছেন, জিতেন চৌধুরীকে এই কারণে উনি সম্মান করেছেন, জিতার জন্য সমস্ত পাকাপোক্ত ব্যবস্থা করেছেন। জিতেন হিস্ট্রি দেখুন, 2001 24শে ডিসেম্বর, আমি তারিখ বলে দিচ্ছি, 24শে ডিসেম্বর 2003 রাজ্য বিধানসভাতে তৎকালীন বিধায়ক এখন প্রয়াত হয়েছেন নগেন্দ্র জাতিয়া একটা প্রশ্ন এনেছিল, কেন্দ্রীয় সরকার এডি ক্ষমতা বৃদ্ধির জন্য কোনো প্রস্তাব পাঠিয়েছেন কিনা। সেই সময় জনজাতি কল্যাণমন্ত্রী হিসাবে এই জিতে বাবু পবিত্র বিধানসভা উত্তর দিয়েছেন জানেন? কত তারিখে দিয়েছেন? 24 তারিখে, 24 ডিসেম্বর 2003 বিধানসভাতে কি দিয়েছেন যে 14 এপ্রিল 2001 কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এডিসির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য এক প্রস্তাব পাঠানো হয়েছে। বাবু সাপ্লিমেন্টারি কোয়েকশন করেন, বলেন কি অবস্থায় আছে, বলছে যে সেটা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। কত হয়েছে? 2 বছর 9 মাস 10 দিন, 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভায় তো দিচ্ছেন কি জিতেন বাবু, সেটা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। আপনারা সাংবাদিক, আপনারা ভালো বুঝবেন, আন্তরিকতা যদি থাকে 2-3 বছর মাথায় সেটা বলছেন পরীক্ষা নিরীক্ষার মধ্যে। এটা হচ্ছে 2003-এর কথা। এরপরে 2008-এ আর একটা 60 অ্যামেন্ডমেন্ট বিল, সেটা কিন্তু তারা জানান নাই কেন্দ্রীয় সরকারের 2001-এর যে প্রস্তাব, সেই প্রস্তাব অনুযায়ী তারা মতামত রাজ্য সরকার দেয় নাই। 2012-তে কেন্দ্রীয় সরকার আরো একটা প্রস্তাব পাঠিয়েছেন, সেই প্রস্তাবের মধ্যে সেখানেও ছিল এডিসির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য। কি হয়েছেন? 1 বছর 7 মাস পরে ওনারা কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। কি পাচ্ছেন? আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা, আপনার কি নাম কাবি আংলং দিমাহাতে আসন সংখ্যা বৃদ্ধি করা হয়, ত্রিপুরাতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা, বলছেন নট ইন ত্রিপুরা, তা ভিউজের মধ্যে লিখেছেন, আমার কাছে আছে তথ্য প্রমাণ। এরপরে বলছেন যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কার্বি টেরিটোরিয়াল কাউন্সিলে আপনার ডিমা হাসাও টেরিটোরিয়াল কাউন্সিল হতে, এটা ডিস্ট্রিক্টকে বাদ দিয়ে টেরিটোরিয়াল কাউন্সিল হবে কিনা, বলছে ত্রিপুরার সাথে এটা সম্পর্ক নেই, এটা বামফ্রন্টের আমলে। এরপরে কিন্তু একটা বিষয়, এডিসি তৎকালীন চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রদ্ধেয় রঞ্জিত দেববর্মা, এডিসির যে ইউজ, এডিসি থেকেও চাওয়া হয়েছে, এডিসি ইউজের মধ্যে লেখেন এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে না, কারণ এখানে একটা প্রশাসনিক জেলা, সমস্ত জেলার অংশ নিয়েই এই টিটিএডিসি, কাজে এখানে টেরিটোরিয়াল কাউন্সিল করা হোক। এডিসির মতামত রাজ্য সরকার এটাকে নস্যাৎ দিয়ে ও কি করেছে, এটা ত্রিপুরার সাথে সম্পর্কিত না বলে ওরা ভিউজটা জানিয়েছে, কারণ এডিসি তো রাজ্য সরকারের মাধ্যমে দিতে হয়। এরপরে দেখুন, জানি না সেটা সত্য কিনা, আমি শুনেছি যে অনেক কিছু কৈফিয়ত হয়েছে রঞ্জিত দেববর্মা,
যার কারণে নাকি 2015-তে ক্ষমতার পরেও ওকে সিভ এক্সিকিউটিভ মেম্বার করা হয় না। কেন? রাজ্য সম্পাদক মন্ত্রীকে জিজ্ঞেস করে ও সেই মতামতটা দিলেন, টেরিটরিয়াল কাউন্সিলের পক্ষে মত দিলেন। এই হচ্ছে অবস্থা। এরপরে দেখুন, বিজেপি ক্ষমতা আসার পর, মোদীজির ক্ষমতা আসার পরে 2014, 2015-তে 21শে মার্চ 2015 ইংরেজ সনের 21 মার্চ আবার একটা বিল পাস হয়েছে অ্যামেন্ডমেন্টের জন্য, এডিসিকে ক্ষমতা বৃদ্ধি করার জন্য। কি কি দপ্তর দেওয়া হয়? বোরোল্যান্ডে নাই, বোরোল্যান্ডে 42-43টা দপ্তর আছে। সেই দপ্তরগুলো ত্রিপুরাতে দেওয়া হয় কিনা, কার্বি আংলং ডিমা হাসাও করে, এবং এখানে কার্বি আংলং 50টা আসন করা হবে, ডিমা হাসাওতে 40টা আসন করা হবে, ত্রিপুরাতে এইভাবে আসন বৃদ্ধি করা হবে কি? এখানে ওরা কি লেখছে, মোটামুটি দিলেন, ভিউজটা জানালেন, নট রিলেটেড ইন ত্রিপুরা। এই হচ্ছে তাদের অবস্থা। প্রায় 2 বছরের মাথায় ওরা সেখানে সাবমিট করছে 2017। এরপরে কোন হিস্ট্রিটা আমি এই কারণে বলছি, এই প্রসঙ্গ মানুষ এখন নজাতিটা বিভ্রান্তির মধ্যে আছে, কে সত্য কে মিথ্যা। এর জন্য আমি এই যে ইতিহাস একটু তুলে ধরছি। এডিসি ক্ষমতায়নের জন্য কেন্দ্র থেকে 2001, 2012, 2015, 2019 3টা প্রস্তাব এসেছে কিভাবে করবো এডিসিকে ক্ষমতা বৃদ্ধি করা যায় এবং তারা স্বাবলম্বী হবে তার জন্য এইগুলো। তারপরে 2017-তে যারা এইভাবে তারা করলো, আমরা ত্রিপুরা প্রদেশ জনজাতি মোর্চার তরফ থেকে দিল্লির সাথে আমরা সঙ্গ স্থাপন করি। আমরা বললাম এই যে 2017 বামফ্রন্ট সরকার এইভাবে মতামত দিয়েছে, ত্রিপুরা একটু কোথায় উল্লেখ নেই। তখন রাজনাথ হোম মিনিস্টার রাজ্যসভাতে প্রস্তাবটা আনার পরে সেখানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, হোম অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট, হোম অ্যাফেয়ার্স একটা পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি থাকেও, ওই কমিটিতে এটা পাঠানো হয় এবং ওই কমিটির চেয়ারম্যান হচ্ছেন আনন্দ শর্মা, খুব ভোটিয়ান নেতা, কংগ্রেস করেন। এটা স্বাভাবিক, ভারতের গণতান্ত্রিক ব্যবস্থা এমনই, সবসময় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যে হোম অ্যাফেয়ার্সের যে বিরোধী থাকে তার জন্য এখানে কমিটি চেয়ারম্যান বরাবর আপনার বিরোধী থেকে থাকে, এখানে পাঠানো হয়। এরপরে দেখুন আজকে মেবার কুমার জমাতিয়া IPFC 2018 নির্বাচন উনি মন্ত্রী হন নাই, মন্ত্রী হয়েছিলেন ট্রাইবাল ডিপার্টমেন্টের মন্ত্রী হন নাই। মন্ত্রী হওয়ার পরে এই যে 2019 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, ওইখানে ওই বিল ব্যাপারে 10 সেপ্টেম্বর 2019 পার্লামেন্ট হাউসে মিটিং হয়েছে। 30 অক্টোবর 10 অক্টোবর পার্লামেন্ট হাউসে মিটিং হয়েছে। আমরা জানি না, সে নিজেও জানে না। আপনার এরপরে 30 অক্টোবর যে মিটিংটা হবে, ঠিক তার ওই কি বলে 28 তারিখ ওই আপনার মিজোরামের মারা অটোনমাস কাউন্সিলের এরা আমাকে ফোন করে বলে আপনারা কোথায় আছেন? আমি বললাম আমি চট্টলায়। নর্থ ইস্টের সমস্ত ডিস্ট্রিক্ট কাউন্সিলগুলার লিডাররা সবাই দিল্লি অবস্থান করতেন। কি পার 30 অক্টোবর পার্লামেন্ট হাউস এটাতে মিট হবে। তখন আমি সঙ্গে সঙ্গে মেবাবুকে করলাম, ফোন করলে জানতে পারলাম বলছেন যে আমি নাজিরতে আছি। আমি বললাম এই ব্যাপার, বলছে যে 8, সাড়ে 8টায় এসো আমার বাসায়। তো গেলাম। এরপরে জানেন, কারণ ওনাকে জানারই প্রয়োজন করে না ওনার ডাইরেক্টর, কারণ উনি IPFC জনজাতি নাম বলে আলাদা যে ডিমান্ড করে ক্ষমতা এসেছেন, স্বপ্ন দিচ্ছেন জনজাতি এই করবেন, স্বর্গে যাবেন, কেউ কোথায় যাবেন। কিন্তু মন্ত্রী হওয়ার পর একটি বারের জন্য যে এডিসি এলাকা, জনজাতি অধ্যুষিত এলাকা, আনডেভেলপ এলাকা, সেটা কিভাবে ডেভেলপ করা, তার ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, কোনো চেষ্টা নেই। তখন 2 মিটিং CPM এর আমলে 2017-তে যেভাবে প্রোল্যান্ডের ন্যায় 42-43 দপ্তর দেওয়া হয় কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা, 50টা আসন আপনার কার্বি আংলং ন্যায় দেওয়া হোক কিনা, নট রিলেটেড ইন ত্রিপুরা,
ত্রিপুরার না অটোনোমাস টেরিটোরিয়াল কাউন্সিল করা হবে না, নট রিলেটেড ত্রিপুরা, সেই প্রস্তাব নিয়ে এই 2018 বিজেপি আইপি সরকার তারপরে ডিপার্টমেন্ট সেক্রেটারি বার কুমারের যে ডিপার্টমেন্ট সেক্রেটারি দুটো মিটিং অ্যাটেন্ড করেছেন, ইয়েস ওইটাই হতে হবে। তারপরে আমরা 28 থেকে লগে আমরা কি বলে রামপদ জমাতিয়া, সাংসদ রেবু ত্রিপুরা, কালীন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেবমার কোয়ার্টার আমরা যাই। কোয়ার্টারে যাওয়ার পরে জিষ্ণুবাবু বললেন, রামপদবাবু বলবাবু আপনারা আগামীকাল ভোরের যে ফ্লাইটে যান, 29 তারিখ। তখন আমরা 29 তারিখে দিতে গেছি রামপদ জমাতিয়ার আমি। সঙ্গে সঙ্গে সন্ধ্যার পরে আমি আনন্দ শর্মা যে চেয়ারম্যান ওনার সাথে দেখা করেছি। দেখা করার পরে আমরা 30 তারিখে মিটিংয়ে অ্যাটেন্ড করি। আমি তো প্রতিনিধিত্ব করতে পারি না, রামপদ জমাতিয়া আমি তখন ডিসিও হয় নাই, কাজে আমরা মিটিংয়ে অ্যাটেন্ড আমাদের সেটা পড়ে না। সেখানে অ্যাটেন্ড করবে কে? সরকার। মেবার কুমার যদি প্রতিনিধিত্ব ঠিক করবে, তার অফিস স্টাফ যাবে, ক্যাডার যাবে, যাবেন ওনার কোন অফিসার, সেটা ঠিক সেটাও করেন না। উনি চেন্নাই গেছেন, চেন্নাই উনি ভ্রমণে দক্ষিণ ভারতে চেন্নাইয়ে উনি ভ্রমণে গিয়ে কই আমার টিকিট নেন, আমার এটা ক্যান্সেল করতে পারো না, থাক। তখন আমরা রিকোয়েস্ট করার আমরা বললাম আনন্দ শর্মাকে, আমি বললাম স্যার নর্থ ইস্ট 8টা রাজ্যে শিক্ষক আছে, তারা গরিব পলিটিক্যাল পার্টিরা তাদের চাপ বাধা নিয়ে আসতে পারবে, কিন্তু ওইখানে জনজাতিদের বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মতামত সবচেয়ে জরুরি, এই ব্যবস্থা আপনারা করেন। ত্রিপুরার জনজাতিদের সমাজী আছে তারা আসবে। তখনই জিজ্ঞেস করলেন তাই করলে ভালো হয়, আমরা বললাম আপনি গুয়াহাটি করেন। তখন এরপরে 18 তারিখ 8 জানুয়ারি 2020 শিলংয়ে করেছেন, 20 জানুয়ারি 2019 গুয়াহাটি আমাদের নিয়ে মিটিং করেন। ওইখানে আমরা প্রস্তাব এডিসির ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সমস্ত প্রস্তাব রাখা। এখন এখানে এই পড়ে আছে, কারণ একটা জিনিস নর্থ ইস্টের মধ্যেও মিজোরাম ক্লিয়ার ওরা তাদের ভিউজটা জানা পারে নাই, অনেক কিছু সমস্যা আছে যার জন্য এখনো পার্লামেন্টে আমরা এখনো ডিল করছি। এটা গাড়ির যে অভিযোগ আছে এই বিষয়ে কি গাড়ির অভিযোগ, ওরা তো গাড়ি এমনি খেয়ে দিচ্ছেন। গাড়ি আপনারা বলুন না এনটাইটেল কে? গাড়ি ব্যবহার করতে এনটাইটেল থাকে না, খেয়ে ব্যবহার করতে পারবেন, ওরা তারাই তো ব্যবহার করছে, টাইটেল না তারাও ব্যবহার করছেন। আপনারা ওই যে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ওই যে কুলুঙের পেট্রোল পাম্প আছে যে ওইখানে জিজ্ঞেস করেন কত টাকা ব্যালেন্স রয়েছে তাদের। এই যে যাদের প্রাপ্য টাকা নেওয়ার পরেও এমডিসির ভাতার মতো দিতে পারে না, কর্মচারী ঠিক মতো বেতন দিতে পারে না, এই হচ্ছে অবস্থা। কাজে তার কি বলবো, তাদের যে প্রশাসনিক কাঠামোটা এত দুর্বল। এক জিনিস আমি আদিসে বলেছি, শুধু জাতি বললে হবে, ত্রিপুরা বললে হবে না। এখানে যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় হোক কেন, আদিসির সবচেয়ে অভাবটা আমি লক্ষ্য করেছি যে অ্যাকাউন্টস মেনটেন করা, এবং এখানে বাজেট যে এখানে বাজেট কয় না স্টেটের মতো, তারা মনে করে এখানে বাজেট না, বাজেট এস্টিমেট করে, বাজেট এস্টিমেট করবে। রাজ্য সরকার যেরকম পাস করে না সেরকম কিন্তু এডিসিতে বইটা বাজেট এস্টিমেট একটা প্রস্তাব করে সেটা রাজ্যে পায়। এখানে যে তারা কিভাবে করবে, মানে আপনাকে পরে খাবো আমি যে যেই বাজেট এস্টিমেট একটা যে কোনো ডিপার্টমেন্টের সাথে রিলেটেড না, কি তারা করবে। এই বিষয়ে একটু জানবো যে বাজেট এস্টিমেট যে বিষয়টা বলছেন আপনি, এমডিসিদের কি জানানো, কেননা তার বর্তমানে এডিসি তারা শাসন ক্ষমতা আছে, তাদেরই কি এমডিসিদের অভিযোগ আছে তারা বাজেট কোন খাতে কত টাকা খরচ হচ্ছে তারা জানেন না, আপনি কি জানেন? তাদের এমডিসিকে জানানি হয় না, আর অন্যদেরকে জানাবে। ওইখানে তো প্রদ্যুৎজি উনি তো নিজে এখনো রাজা মনে করেন না, খুলুংটাও ওখানে রাজা, কুমুলুঙ্গে রাজতন্ত্র প্রিয় করে গেছেন। আপনারা লক্ষ্য করেছেন বাইরে থেকে যখন কোনো অফিসিয়াল আসবে মিটিংতে, ঠিক না, মিটিংয়ে আগে পরে যেমন আমাদের রাজ্যে যখন মিটিংয়ে আসবেন, মুখ্যমন্ত্রী যখন উপস্থিত থাকবেন, কে প্রিসাইড করবে? মুখ্যমন্ত্রী প্রিসাইড করবে। তো এডিসিতেও তদ্রুপ
ডিসিতে যখন যেদিন নাকি যেই মিটিংয়ে চিফ এক্সিকিউটিভ মেম্বার উপস্থিত থাকবেন প্রিসাইড করবে, বলুন তো চিফ এক্সিকিউটিভ মেম্বার করবে তো? এই জায়গাতে তাই না ওই কি বলে ওই আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি চেয়ারম্যান বলে উনি প্রেস করেন। এটা তো অগণতান্ত্রিক ব্যবস্থা, উনি ওইখানে ব্যবহার করেন। আজকে মুখ্যমন্ত্রী উপস্থিত অন্য মন্ত্রী প্রিসাইড করতে পারবে কোনো মিটিংয়ে? করতে পারবে না। যদি মুখ্যমন্ত্রী না থাকে অন্য মন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রিসাইড করবে। ঠিক আজকে যদি চিফ এক্সিকিউটিভ মেম্বার অনুপস্থিত থাকেন, যে কোনো একজন ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ মেম্বার প্রিসাইড করবে। আর এক্সিকিউটিভ মেম্বার না থাকে, যদি আমি মনে করি যে ওই কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির মিটিং হচ্ছে, তখন প্রিসাইড করবেন। এক্সিকিউটিভ মেম্বার সিকিউরিটি মেম্বার থাকতে উনি কিভাবে প্রিসাইড করেন? ওইখানে রাজতন্ত্র উনি কায়েম রেখেছেন, ঠিক না? আপনারা জিজ্ঞেস করুন না। কাজে সংবিধান কি, সংবিধানের কাঠামোতে কি আছে সেটা ফলো করেন না। এই যে বলছেন বাজেট স্থির, যে টাকা পয়সা তারা নিজেরা কয়েকজন মাত্র জানে। যেমন ওই রঞ্জিত দেবমা প্লেনারি সেশনে অভিযোগ করেছিলেন, 7 জনের তাপ দিয়েছেন। ঠিক তদ্রুপ আমার এখানে বললাম আপনারা 7 জন বাড়িয়েছেন, তার জন্য আমাদেরকে ধন্যবাদ। আমার প্রেসিডেন্সির মধ্যে আপনার চন্দপুর আরডি ব্লক, গৌরনগর আরডি ব্লক, চন্দুরে আছে 4টা ভিলেজ কমিটি, আর গৌরনগর আছে 3টা ভিলেজ কমিটি। 3 আর 4 7টা ভিলেজ কমিটি নিয়ে জিষ্ণু বর্মা যে সময় আপনি পঞ্চায়েতের মিনিস্টার ছিলেন, আমরা আলাদা এখানে ব্লক অ্যাডভাইজারি কমিটি গঠন করার জন্য এখানে নোটিফিকেশন বের হয়েছে। তো আমি বললাম এই 3টা সাবজন নিয়ে আপনারা করেন না, সাবজন করেন না। ওরা কি করছে কুমারগাতে অলরেডি ভিলেজ কমিটি ওটার সাথেই ওখানে হবে। তারপরে করেছেন মাসমারাতে জোনাল অফিস আছে, জোনাল অফিসটা কিভাবে করেছে, জোনাল ওই যেখানে থাকবে ওইখানে ডিস্ট্রিক্ট লেভেল যত অফিস থাকবে সবটাই এলাকাতে থাকবে। সেই হিসাবে প্রায় 21 কোটি টাকা ব্যয় করে ওইখানে মাসমারাতে এই 2তলা বিল্ডিং সমস্ত কমপ্লিট চলে অনেক বছর, এটা বামদের আমলে হয়েছে। কিন্তু কি করলেন, হঠাৎ করে ক্ষমতায় আসার সাথে কোন পরিকাঠামো সেটাকে ট্রান্সফার নিয়ে আসলেন, যার ফলে হয়েছে ওখানে না জোনাল অফিস না সাব জোনাল, এই অবস্থা। কাঞ্চনপুরটা হচ্ছে আপনার 10 জোনালে, লালজুড়ি সাব জোনাল অফিস বাড়িয়েছেন, সে কোথায় 10 সাব জোনাল অফিস থেকে। অর্থাৎ কি জানেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ভাতা দেওয়া। কি বলবেন তাদের? কোনো গণতান্ত্রিক মানে এই গণতান্ত্রিক কোনো পরিস্থিতি নেই এখানে। উন্নয়নমূলক কাজ একদম স্তব্ধ হয়ে রয়েছে বললেই চলে। আপনারা যারা বিরোধী দল আছেন বা বিরোধী দল নেতা হিসাবে আপনার থেকে জানতে চাইবো, আপনারা সঠিকভাবে কাজ করতে পারছেন ইডিসিতে? ডিসিতে কাজ করতে প্রশ্নও না করতে পারছেন, কাজ নেই, কোথায় কাজ করবেন? কাজ থাকলে কাজ করবেন, কাজই নেই, কোথায় করবেন? যারা দেখছেন সাব চেয়ারম্যানরা ওরা তাদের মনোনীত সাব বলছেন কাজ নেই, কিচ্ছু নেই, কোথায় করছেন? কাজ থাকলে না কাজ করার প্রশ্ন আছে না, কাজ থাকলে কাজ করার প্রশ্ন, কাজ নেই। কাজটা কোথায় যায় সেটা রাজা সাহেব জানতে পারবেন, সিএম সাহেব জানতে পারবেন, 2-1 ছাড়া কারোর কোনো ক্ষমতা নেই, প্রশ্ন করার ক্ষমতা নেই তাদের মধ্যেই। অভিযোগ রয়েছে, যিনি এডিসির বটে সিএম রয়েছে পূর্ণচন্দ্র জমাতিয়ার, উনি নাকি বিজেপি সরকার, যে সরকার বর্তমান শাসন ক্ষমতায় রয়েছে, আরডি ব্লক থেকে যে রাস্তা পূর্বে এডিসির জন্য বানিয়ে দিয়েছেন, সেই রাস্তা নাকি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া এতে দেখিয়ে তার অর্থ আত্মসাৎ করে নিয়েছে। এ বিষয়ে আমরা কতটুকু জানেন বা আজ থেকে একটু জানতে চাই বিষয়টা কতটুকু সত্য? আপনি শুধু পূর্ণচন্দ্র জমার কথা বলছেন, আপনার সমস্ত সাবজনের গুলো অবস্থা দেখেন, একই অবস্থা। আপনারা যদি যান, যদি জিজ্ঞেস করেন আপনারা কি কাজ করেছেন, যদি দেয় পেপার নিয়ে যখন আপনারা ভিজিটে যাবেন দেখবেন কোথাও কিছু নাই, রাস্তাই নেই, সব জায়গায়। শুধু পূর্ণবাবুরে কেন বলবেন? আর ওরা বলে আমরা তো
প্রায় কোটিটার উপরে খরচ করে ওই যে তেরাক বানানো ওই সিকিউরিটি কার জন্য, আর ওরা আমাদের কি লাগবে না। এরপরে আপনি শুধু এখানে না, যে অডিট রিপোর্ট না, অডিট রিপোর্টে আপনার পরিষ্কারভাবে অডিট জেনারেল যিনি আছেন উনি ডাইরেক্ট আপনার গভর্নর মাননীয় রাজ্যপালকে লিখিতভাবে রিপোর্ট দিয়েছে যে এডিসিতে সেন্ট্রাল ও স্টেট যত টাকা ডেভেলপমেন্টের জন্য পাঠানো হয় ওটা সঠিকভাবে ব্যয় হয় না, এবং তার হিসাবে উনি লিখিতভাবে, এটা আমি বিরোধী হিসাবে বলছি ওনার রিপোর্টে, যার কারণে আমরা সাব জোনালে ডেপুটেশন দিয়েছি, আনন্দ মুভমেন্ট করেছি আমাদের জনমোর্চার পক্ষ থেকে। এটা আমাদের বিজেপির বক্তব্য, তো ওদের জেনারেলের বক্তব্য যে দেশের কোনো হিসাবই নেই, কেন্দ্র সরকারি বলুন রাজ্য সরকারি বলুন, যত প্রকল্প যত ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনোটার সঠিক হিসাব দেশের হাতে নেই। কি বলবেন? আমরা আরো একটি ভাবে জানতে চাইবো আপনাকে, আমরা দেখতে পাচ্ছি যে যিনি সিএ ছিলেন প্রাক্তন রাধাচরণ দেববর্মা, তিনি বলেন যে তাদের সময়ে এডিসিতে গাড়ির তেলের খরচ 3 লক্ষ টাকার মতো হতো, কিন্তু আজকে বর্তমানে এটিতে যে দল ক্ষমতায় রয়েছে ত্রিপুরা, তারা সেই 3 লক্ষ টাকে 30 লক্ষ টাকা এনে দাঁড় করিয়েছে শুধুমাত্র গাড়ির তেলের খরচ। তবে সেখানে বলা হচ্ছে, বা রাধাচরণ দেববর্মা যিনি রয়েছেন, রাধাচরণ বাবু বলেন যে জনগণের ট্যাক্সের টাকা তারা নিজেদের নিচে এখানে খরচ করে যাচ্ছেন। এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া? কি বলবেন? সেখানে রাধাসাবাবু বলেছেন জানি নাকি অডিট রিপোর্টের রাধাচরণ বাবু সময়ের যে অবস্থা এখনো এক অবস্থা, একই অবস্থা, এটা অডিট রিপোর্টের মধ্যে আছে, গভর্নর করে দেওয়া হয়েছে, সিপিএম এর তাই হয়েছিল, লক্ষ কোটি টাকার হিসাব নেই, এখনো একই অবস্থা। কি বলবে? নুম হামারি স্কিমের মাধ্যমে রাধাচরণ বাবু বলেছিলেন কিছু বাড়ি ঘর এমন রয়েছে যা তিনি 9 লক্ষ টাকা দিয়ে তৈরি করে দিয়েছিলেন, বা তিনি বলেছেন যে সেখানে 9 লক্ষ টাকা দিয়ে কিছু বাড়িঘর তিনি পাকা ঘর তৈরি করে দিয়ে, এমনও বাড়িঘর রয়েছে সেই এডিসি এলাকায়। তো আমরা জানতে চাইবো ত্রিপুরা মথা দল ক্ষমতায় এসে এতটুকু কাজ করছিল আপনাদের মনে এডিসি এলাকায়? আপনি আগেও বলেছি থাকলে কাজের প্রশ্ন আছে, কাজই করেন নাই, উন্নয়নের প্রশ্ন থেকে আসবে কোনো কোথাও? তারা বলুক না কি কি কাজ করছেন, বলুক, বলুক আমরা এই ডেভেলপমেন্ট কাজ করছি, প্রকাশ্যে বলুক। বিরোধী দলনেতা আছে, নিশ্চয়ই আপনার কাছে অনেক খবর রয়েছে, আমরা একটু জানতে চাই যে এডিসির বর্তমান পরিস্থিতি কি রয়েছে, যে নতুন দল রয়েছে মথা তারা কিভাবে কাজ করছেন, বা তারা আদৌ কাজ করছেন কিনা তথ্য রয়েছে, যদি বলে। যে কোনো সরকার যদি পরিচালনা করতে হয় তাদের একটা সিস্টেম থাকে না, সিস্টেমের মধ্যে কাজটা করতে হবে, তার কোনো সিস্টেম নেই, যার কারণে প্রথম অবস্থায় তারা ক্ষমতা আরোপ করে, বিশেষ করে জনজাতি যে সমস্ত কর্মচারী অফিসার ছিলেন ওরা খুব আনন্দিত যে হ্যাঁ একটা জনজাতির ভালো চিন্তা করে এরকম একটা ক্ষমতা এসেছে, কাজে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। এরা বিরত, কারণ কোনো সিস্টেমই নেই, সিস্টেম ছাড়া অফিসাররা তো জেলে যদি যায়, কে জেলে যাবে? অফিসাররা তো যাবে, আরো অফিসার যাবে। তার জন্য আমাদের চ্যানেলের মাধ্যমে আমি বলতে চাই যে সমস্ত অফিসাররা অনেকে কিন্তু এক থেকে বলছেন যে স্টেট গভর্নমেন্ট থেকে ডেপুটেশন এসে, আমাকে অনেকে বলছেন যে আবার রাজ্যে ফিরিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করে। আমি বললাম কেন এক কাজ করা যাবে না? কাজ যদি তাদের সিস্টেমে যদি কাজ করি তাহলে জেলে যেতে হবে, আর না করি মার খেতে হবে, কারণ তাদের কাছে নাই কোনো একটা সিস্টেম যে কিভাবে কাজ করবে, কোনো সিস্টেম নেই, জোরপূর্বক। এই যে দেখুন, বিশেষ আমি একটা এই প্রশ্ন তুলছেন, মনে মনে চিন্তা করি, আমরা একসময় আন্দোলন করেছি শিক্ষিতের জন্য, অনেকে প্রভাব হয়েছেন, এখন আমি আলাপ করি,
যেমন এখন চেয়ার জগদীশ যিনি কাউন্সিলের চেয়ারম্যান, আমরা একসাথে আন্দোলন করেছি শিক্ষিত জন্য। আমাদের উদ্দেশ্য ছিল যে জনজাতিদের অধিকার দেওয়া। শিডিউল আমরা একসময় বলেছিলাম কি, আমরা নিজেদেরকে নিজে শাসন, কিসের মাধ্যমে নিজেদেরকে শাসন করব? জনজাতিরা লেখাপড়ায় অনেক পিছিয়ে, আইনের দিক দিয়ে বোঝার ক্ষমতা অনেক কম, যার কারণে আমাদের নিজস্ব সিস্টেম আছে। প্রতিটি জাতি সম্প্রদায়ের মধ্যে কাস্টারি সিস্টেম, সামাজিক ব্যবস্থা আছে, তার মধ্যে বিচার ব্যবস্থা থাকে। এর মাধ্যমে আমরা চলি। সে জমাতিয়াদের মধ্যে শক্ত, ও খুব সম্প্রদায়ের মধ্যে আছে, মিজু সম্প্রদায়ের মধ্যে আছে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে ভালো ব্যবস্থা। কিন্তু এখানে কি হচ্ছে, সমাজ ব্যবস্থাকেও তা তছনছ করে দিচ্ছে। এই যে ইয়াং আমাদের আছে গ্রামের মধ্যে, যারা বয়স্ক তাদেরকে সম্মান দেওয়া, বয়স্ক এর কর্মচারী আমাদের জন্য কাজ করবে, অফিসার আমাদের ডেভেলপমেন্ট ওয়ার্কতে আসছেন, জানি যে বলবে কথা মতো হবে না, লাগাও ফিটা। কি করেছেন? কয়েকদিকে পদ্মবিল ব্লক, কয়েকদিকে ভাঙচুর, ব্লক ডেপুটেশন দিয়ে দিতে হবে, সরকার সম্পদ নষ্ট করার জন্য না। আর উপস্থিতে পবিত্র বিধানসভার বিরোধী দলতার সম্মুখ, সেখানে আমার একটাই আবেদন থাকবে সমাজপতিদের কাছে, সমাজপতিরা ঐক্যবদ্ধ হন, নিজের সামাজিক আইন কাস্টমারের লক্ষ্যে প্রতিষ্ঠিত করুন এবং এই কাস্টমার আইনের মাধ্যমে বিচার ব্যবস্থাকে শক্তিশালী করুন, মজবুত করুন। আমি একজন ব্যক্তি হিসাবে আমি যা প্রয়োজন যতটুকু দরকার ততটুকু আমি থাকবো। বিজেপি চায় জনজাতি সমাজ ব্যবস্থা শক্তিশালী হোক, করেছে সমাজপতিদেরকে সরকারি মর্যাদা ঘোষণা করেছে। সর্বপ্রথম আমাদের সরকারি করে না, যে সময় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সমস্ত জায়গায় জায়গায় আনুষ্ঠানিক ঘোষণা করেন, হাজারো মানুষের সামনে যে সমাজপতিদের নাম ঘোষণা করেছেন, যে সরকারকে অধিকার দেওয়া দিয়েছে, সেই ঘোষণা করেছে। আজকে সেই সমাজ ব্যবস্থাকে ধ্বংস করছেন। আমি এর জন্য বলছি, ওরা সিক্স শিডিউলের কনসেপ্টটা ব্যাপারে ক্লিন না। সিক্স শিডিউলের মূল কনসেপ্টটা হতে জনজাতিরা নিজেদের নিজে শাসন কিসের মাধ্যমে শাসন করবে? তারা রিয়াং সমাজ, ব্রু জাতি, ব্রু ব্যবস্থার মাধ্যমে তারা ব্রু জাতিকে শাসন করবে। ত্রিপুরী সম্প্রদায়, তারা ত্রিপুরী সম্প্রদায় এই যে সমাজ ব্যবস্থার মাধ্যমে করবে, জমাতিয়া সম্প্রদায়ের মাধ্যমে করবে। যার জন্য দেখবেন আপনারা যান, সবে ভালো আপনারা দেখতে পারবেন জমাতিয়া সমাজ ব্যবস্থাটা, জমাতিয়া হদা, তাদের কাছে যান, আপনারা বুঝতে পারবেন যে কাস্টমার সিস্টেম এবং কাস্টমারের ল কতটুকু শক্তিশালী। আপনাদেরকে অনুরোধ করবো, জমাতিয়া হদা তাদের সাথে যান, জমাতিয়া পাড়াতে, তখন দেন। আর আগে কি করছে তারা, এই যে শিক্ষিত মূল কনসেপ্ট সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করার, সেটা ধ্বংস করার জন্য চক্র করছে, যুব সমাজ উস্কে দিচ্ছেন, সেটা কোনো কাম্য না। আমরা দেখাই যে আপনি সিপিআইএম এর শাসনকালকেও দেখেছেন, বর্তমানে ত্রিপুরামত শাসনকালকেও দেখাচ্ছেন। কোন শাসনকাল ভালো ছিল বলে মনে হয়? আপনাকে তো বললাম, সর্বপ্রথম জনজাতিদেরকে সামাজিকভাবে সমাজপতিদেরকে স্বীকৃতি প্রদান, ঠিক না? এরপরে বেশ কিছু অফিসার সিভিল সার্ভিসে আছে, একদিন আমাকে বলছেন যে আমরা বহু মুখ্যমন্ত্রী দেখছি, একজন সিনিয়র অফিসার আইএস অফিসার ত্রিপুরী, উনি বলছেন আমি নৃপেন চক্রবর্তীকে দিয়ে মুখ্যমন্ত্রী হিসাবে, নৃপেন চক্রবর্তী আরম্ভ করে এখন পর্যন্ত বহু মুখ্যমন্ত্রী আন্ডারে কাজ করেছে। কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী মানিক সাহা, উনি সর্বপ্রথম জনজাতি অফিসদেরকে দেখে শনি রবিবার উনি ডাকতেন জনজাতি অফিসাররা, যারা ত্রিপুরা সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে আছেন, জিজ্ঞেস করতেন জনজাতির প্রবলেমটা কোথায়, শিক্ষা ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, জনজাত কেন পেছনে, তার কারণ কি উনি জানার চেষ্টা করেন। ওই
অফিসারটা বলেন, আগে আমরা দেখি বিভিন্ন মুখ্যমন্ত্রীদেরকে শুধু নির্দেশ, এই করো সেই করো, এই করো সেই করো, কোনোদিন জিজ্ঞেস করেন নাই যে তোমরাও তো জনজাতি, তোমরা কি আইএস অফিসার, আজকে তো টিসিএস অফিসার, হ্যাঁ, তোমরা ডক্টর, তোমরা ইঞ্জিনিয়ার, কেন জনজাতিরা এইভাবে অবস্থায় আছে, যার কোনোদিন চেষ্টা করে। কিন্তু ডক্টর মানিক সাহা, আমি জানতাম না, ওরাই আমাকে বলে, কিন্তু ডক্টর মানিক সাহা আমাদের থেকে জানার চেষ্টা করেছেন। আজকে দীর্ঘ বছর যাবত ওরা প্রশাসনের কাজ ত্রুটি বিচ্যুতি গুলো ওনারা দেখতে পেয়েছেন, ওদের ইচ্ছা আছে কোথায় এটা হচ্ছে, কিন্তু বড় সাহস নেই, শুধু ইমপ্লিমেন্ট কার্যকরী করার দায়িত্ব, পরিকল্পনা তৈরি করবে সরকার, অর্থমন্ত্রী সভা, কার্যকরী করার দায়িত্ব, কিন্তু কোনোদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে না কিভাবে করলে ভালো হয়। কিন্তু বর্তমান সরকার, বিশেষ করে ডক্টর সাহা, উনি সেই ব্যবস্থা উনি করেছেন, যত জাতি সম্প্রদায় যারা প্রশাসনিক দায়িত্বে আছেন ওই সমস্ত অফিসারদেরকে উনি থামো নিচ্ছেন, সেটা খুব ভালো কথা। ইভেন আরো এটা এইবার দেখবেন বিপির যে সংকল্পপত্র 2019 নির্বাচনী সংকল্পপত্রের মধ্যে 2023 ওইখানে পরিষ্কার হয়ে গেছে প্রতিটি সম্প্রদায়ের, জনজাতি সম্প্রদায় সেই সমাজপতিদের থেকে মতামত হবে, তাদের মতামত নিয়ে সরকার পরিকল্পনা করবে। তাহলে আগে জনজাতিদের কোনো জিজ্ঞেস প্রয়োজনই মনে করে। আজকে সরকার যে জনজাতি অফিসাররা জনজাতির বিভিন্ন সম্প্রদায়ের যারা সমাজপতি তাদের থেকে মতামত নিচ্ছে, সেটা একটু ভালো কর না। তো এইরকম সরকার আর বিগত দিন তো আমার চোখে দেখি, তো নৃপেন্দ্র আমলও দেখেছি, কোনোদিন এরকম নয়। আমাদের একটি প্রশ্ন আছে, মিডিয়াকে কেউ ইনভাইট করা হয় না? আমরা দেখতে পাই যে ত্রিপুরার বিধানসভায় যেভাবে বাজেট পেশ হয় বা অধিবেশন হয়, ঠিক একইভাবে আমাদের জানা রয়েছে সিসিতেও বাজেট অধিবেশন হয়। আপনারা কখনো প্রশ্ন তুলেছিলেন কি যে সেখানে ত্রিপুরায় যেভাবে অধিবেশন মিডিয়াদের ইনভাইট করা হয়, সেখানে এডিসির অধিবেশনে কেন মিডিয়া ইনভাইট করা হয় না? এই প্রশ্নটা আপনারা তুলেছেন কি? সেই প্রশ্ন বহুবার উঠেছে। তারা নির্দিষ্ট বললাম রাজতন্ত্র উনি এনে কায়েম করেছেন, খুমুলে উনি রাজতন্ত্র কায়েম করেছেন, নির্দিষ্ট ওরা থাকতে পারবে, বাকিরা থাকতে পারবে, যার কারণে ওখানে আমাদের উপরে যদি কোনো আক্রমণ হয় এটা কেউ জানবে না। ইভেন আমি যেদিন বক্তব্য রাখি, একদিন আলোচনার সময় আমাকে বলা হচ্ছে খকবরক ঝাঁজি, খকবরক বাজি। আমি চেয়ারম্যান সাহেবকে প্রশ্ন করছিলাম, এই এডিসি অধিবেশনে কোন কোন ভাষায় বলার অধিকার আছে? উনি বাধ্য হয়ে বলতে হয়েছে রিকগনাইজ যে ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে বলতে পারেন। অর্থাৎ দেখুন কি অবস্থা। ওরা তো গ্রেটার ত্রিপুরা বলছে, তো গ্রেটার ত্রিপুরা কেন প্রশ্নটা আইছে? ওরার একটা যুক্তি যে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কারণে আমরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত, সেইখানে আমাদের যদি এস্টাবলিশ করতে হয় তাহলে গ্রেটার ত্রিপুরা লাগে, এটাই যুক্তিটা সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কারণে। আর এখানে যারা সংখ্যাগরিষ্ঠ ককবরক জনজাতির মধ্যে কি অন্য ভাই কথা বলার লোক নেই? হালাম সম্প্রদায়ের বিভিন্ন হালাম সম্প্রদায়ের মধ্যে 17-18 ট্রাইব আছে, তার মধ্যে শুধু রুমি এবং খোলইরা ককব ভাষায় কথা বলে। কুকি সম্প্রদায় তার বিভিন্ন সাপ্তাহ আছে, মগ আছে, গাঢ় আছে, মিজ আছে, চাকমারাও আছে। আমি ককবরক পারি, আমি খবরক বক্তব্য রাখি, আলোচনা করি খুঁড়ে, কারণ ওরা যে খকবরক করে না, খকবরক আন্দোলন আমি নিজে করেছি, খকবরককে স্বীকৃতি দিতে হবে, আন্দোলনের ছাত্র থাকতে আন্দোলন করেছি। হ্যাঁ, খকবরক থেকে আরো ডেভেলপ করতে হবে, খকবরক জন্য আরো ডাইরেক্টরেট করতে হবে। আপনারা পেরগুলা দেখুন, পুরানা পেরগুলা কতজন হচ্ছে,
আলাদা ডাইরেক্টরি করতে হবে। ল্যাঙ্গুয়েজ ছিল আগে, 1996 ল্যাঙ্গুয়েজ ছিল, এটাকে ডাইরেক্টরি করার জন্য আমি আন্দোলন করেছি। কাজেই আজকে দেখুন, একটা উন্নত জাতি হোক, সংখ্যাগরিষ্ঠ জাতি হোক, যারা ক্ষমতায় আসেন তাদের হোক, যারা নাকি ছোট্ট জাতি, ছোট ভাষাগোষ্ঠীর, সেই ভাষাগুলি যদি হারিয়ে যায়, মানুষ মরলে মানুষ জন্মগ্রহণ করে, ঠিক না? একটা ভাষা যদি হারিয়ে যায় তাহলে এই ভাষাকে খুঁজে পাওয়া যাবে না। আজকে আমরা তো বলি 19টা সম্প্রদায় না, সাইমল এক নম্বর দেখবেন লিস্টে, ট্রাইবেলতে আপনার ট্রাইবেল লিস্টে এক নম্বরে সাইমল। সাইমল আপনি খুঁজে পাবেন। খারবং হারিয়ে যাওয়ার পথে, গারুরা হারিয়ে যাওয়ার পথে, তাদের জন্য এটা করেছে। আদিবাসীতে বহুবার বলছি, কারণ শিক্ষিদল এই ধরনের শিক্ষিদলটা হয়েছে যে আইডেন্টিটিকে, জনজাতির ট্রাইবেলদের আইডেন্টিটি যাহাতে বিলুপ্ত না, সেই কারণে শিডিউল প্রভিশন রাখা হয়েছে। তার ভাষা, তার কৃষি, তার সমাজ ব্যবস্থা, এগুলোকে সংরক্ষিত যে থাকে, তার জন্য শিডিউল প্রভিশন। আজকে সেই ব্যাপারে কোনো কি কথা বলছে তারা? কেন এই অবস্থা? কেন কথা বলেন? ভূবাগ তো ভূবাগরা তো সৌন্দর্য না। আপনি তো আদিবাসীর নয়, আদিবাসীর শাসন করে আছেন দেখে বলেন আপনি তো ভূভাগ পরিচয় দেন, ভূভাগরা হিসাবে, জনজাতির ভূভাগরা হিসাবে, তার জন্য আপনি কথা বলুন কেন? আজকে চাইমলরা হারিয়ে যাচ্ছে, খাবংরা কোথায় প্রায় তার ভাষা, কৃষি, সংস্কৃতি নাই বললেই চলে। তাদের কিভাবে রক্ষা করা যায়? এখনো 2-1 আছে, যদিও তারা এখন মূল জোট থেকে আমি আসাতে শুনেছি 2-2বার আছে চাইমলের মধ্যে। তার সাথে সম্পর্ক তৈরি করা আদিবাসীর কর্তব্য। আপনারা একটা জিনিস করা, আপনার মূল গেলে জিজ্ঞেস করেন, খবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট আদিবাসীকে শুধু ল্যাঙ্গুয়েজটার জন্য, আদার্স ল্যাঙ্গুয়েজ নেই, আদার্স তাহলে তাহলে এখানে ত্রিপুরা রাজ্যে যে বাঙালিরা সংখ্যা করে, তাহলে শুধু বাংলা ভাষাতেই থাকো, অন্যটা বিলুপ্ত করো। খবরকটা মেন ভাষা, আদিবাসী এলাকাতে প্রধান ল্যাঙ্গুয়েজ হচ্ছে, প্রধান ভাষা খবরক, রাজ্যে হচ্ছে প্রধান ভাষা বাঙালি, বাংলা ভাষা না। আমি বাংলা ভাষাকে কিভাবে সম্মান দেব, খবরক তাকে সম্মান দেব, অন্য ছোট ছোট ভাষাগুলিতেও আমি সম্মান দেব। সম্মান দেওয়া দরকার। কি ব্যবস্থা নিয়েছে? কোনো ব্যবস্থা নিয়েছে? জিজ্ঞেস করা দরকার। বিশ্বাস করতেন না অনেক যারা স্কলার, আমি দেখি ইউটিউব চ্যানেলেও চোখের জল পড়তো, তাদের বলতে বলতে চোখের জল আসে যে ভাষা। ওরা একদিন আমি বললাম যে আপনার ওই আন্দামানে একজনই শুধু মহিলা, ওই ভাষায় কবলা, সেই মহিলা যখন মারায়, বহু স্কলার চোখে জল ফেলেছেন ভারতবর্ষ। মানুষ মারা গেলে বলছেন কি, মানুষ জন্ম নেবে, একটা ভাষা যদি মারা যায় তাহলে সেটা জন্ম না, সেটা থাকবে, কে রাস্তায় থাকবে। আমরা নেতা হবে, আমরা গর্ব করি, আমরা দায়ী থাকবো। আজকে সালমনরা হারিয়ে যাচ্ছে, আমরা দায়ী থাকবো। বলেছে জনজাতি মন্ত্রী কেউ, বিকাশ দা বর্মাকে, আমাদের উদ্যোগ নেওয়া দরকার। আদিবাসীর করুক না, দায়িত্বে আছে। আপনার শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনার থেকে জানতে চাই যে আপনি জনজাতি বা জনগণের জন্য কি বার্তা রাখতে চাইবেন? আমি দেখুন, যারা দুর্বলের পাশে সব দাঁড়াতে হয়। তাহলে আমরা যে মনে করি জনজাতি এখানে বাঙালি সম্প্রদায় সবল, তারা উন্নত শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে সর্বতমই বিভিন্নভাবে অভিজ্ঞ যারা আছেন, স্কলাররা যারা আছেন, জনজাতির পাশে এসে দাঁড়াতে। শুধু আমি টাকা পয়সা দিলেই যে একটা জাতিকে ডেভেলপ করা যাবে না। এই যে ভাষাগুলো, আমার খবরক ভাষাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, অন্যান্য ক্ষুদ্র জনগোষ্ঠী তাদের ভাষাগুলোকে কিভাবে ডেভেলপ করা যায়, সাহিত্যকে কিভাবে ডেভেলপ করা যায়। এই যে আপনার ডিকশনারি আছে না, ডিকশনারি, খবর ডিকশনারি,
অন্যান্য ভাষাগোষ্ঠীর ডিকশনারি প্রায় হারিয়ে যাচ্ছে। আমি তো ভাই দেখবেন অরিজিনাল ভাষাটা কোথাও পাওয়া যায়। আমরা যখন খগের মধ্যে দেববর্মায় বলুন, ত্রিপুরা বলুন, রিয়াংয়ে বলুন, চাকমায় বলুন, বলুন, যারা শহরাঞ্চলে বসবাস করছে না, শিক্ষা সম্প্রদায়, ডক্টর, ইঞ্জিনিয়ার, সিভিল সার্ভিসার, তারা ফিউ নিজের মাতৃভাষায় কথা বলতে পারে না। 80% ইংলিশ, হিন্দি, বাংলা। কিন্তু আমি যখন পাহাড়ে যাই এই কয়েকদিন আগে, আমি যখন করমসর ভিতরে যেখানে নেই নেই ওই সমস্ত জায়গা, আমি দেখলাম তাদের ভাষা খগবরকের মধ্যেও এত সুন্দর। আমি বললাম এটা কেন? বললো এটা খগবর। চাকমাদেরও ঠিক দেখবে, এর মধ্যেও ঠিক দেখবে। কাজেই এই ভাষাগুলো এখনো রক্ষা সম্ভব। তার কি করতে হবে? ওই যে শব্দ ভান্ডার তৈরি করতে হবে। তার জন্য কি করতে হবে? আমার সহযোগিতা নিতে হবে। যারা বড় স্কলার আছে, ভাষা বিজ্ঞানী যারা, তাদের সহযোগিতা নিতে হবে। যেমন এলডিসির ব্যাপার বললাম, এস্টিমেট বাজেট কি, কিভাবে বাজেটে হয়, কিভাবে গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন চালাতে হয়, অর্থনীতিবিদ লাগবে। আমার এলডিসি এর জন্য ভালো অর্থনীতিবিদ লাগবে। জনজাতির মধ্যে সেই রকম পুরো রাজ্যে বড় বড় অর্থনীতিবিদ লাগবে। বাঙালি সম্প্রদায়ের মধ্যে তো আছে আমার লোকের, সে অর্থনীতির মতামত নিয়ে। কারণ প্রচুর বনজ মাইনর ফরেস্ট, সেটাকে আমরা ব্যবহার করতে পারি। এটার মাধ্যমে জনজাতিদের কিভাবে লাভ করা যায়, তার জন্য আমার একজন ভালো অর্থনীতিবিদ দরকার। সাহিত্য সংস্কৃতি যেমন গবেষক দরকার। অর্থনীতিকে ডেভেলপ করতে আমার অর্থনীতিবিদের দরকার না। আমি শুধু আমার কি নাম কয়, চাকমা হলে আমার জন্য ভালো করে, রিয়াং হলে রিয়াঙ্গালো করবে, বর্মা হলে বর্মালো করে, ত্রিপ্রাসার বলো, এটা ভালো না। এই কথাটা ভালো। আপনারা দেখবেন প্রত্যেকটি জাতির একসময় উন্নত ছিল, সেক্ষেত্রে উন্নতির দিকে যাওয়ার জন্য কোনো এক অন্য সম্প্রদায়ের ভূমিকা ছিল, কোনো এক ভূমিকা ছিল, তাই না? আপনারা ইতিহাস দেখুন, ঠিক তদ্রুপ এখানেও আমাদের এইভাবে যেতে হবে। আর একটা জনজাতি যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়ের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ করবে, আবেগটা ভালো, আবেগের মাধ্যমে, ইমোশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, হাই হুল্লা করা, সেটা ঠিক না। আজকে দেখুন 40-42 বছর চলে আমার রাজনীতির জীবন, জনজাতির দুঃখ দুর্দশা দেখার পরে কিন্তু রাজনীতিটা আমার, আমি গবেষণামূলক প্রত্যেকটা আমি করার চেষ্টা করি। কোন জায়গাতে আমার ডিফেক্টটা হচ্ছে, আমরা আবারও আছি অ্যাডমিনিস্ট্রেশন। বহু কমিশন, ভারত সরকারের বহু কমিটি গঠন হয়েছে, ভালো ভালো প্রস্তাব হয়েছে, কিন্তু সেই প্রস্তাবগুলো কার্যকর করবে কে? যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়ী থাকবে, যারা জনপ্রতিনিধি, তাদের। এডিসি অ্যাডমিনিস্ট্রেশন বলুন না, অ্যাডমিনিস্ট্রেশন কি চলছে ওইখানে? আপনার এডিসিদের ক্ষমতা হওয়ার পর সিভিল সার্ভিস অফিসার অগলু চিত্তদেব বর্মাকে সেই ব্যক্তি মেম্বার না করে একটা রিমোটটা যা আমার হাতে থাকে, আমার কাছ থেকে যা টুটে না যায়, তার জন্য করা হয়েছে। এই হচ্ছে সবচেয়ে খারাপ লক্ষণ। রিমোট আমার হাতে থাকে, নলে চিত্ত বর্মার মতো প্রশাসনিক অভিজ্ঞতা, দূরদর্শী চিন্তা ভাবনা, যারা নাকি তারা আচরণ দিচ্ছিল, তো তার মধ্যে যদি আপনারা হিসাব করে তাহলে নাম্বার চিত্তদেব বর্মা। আজ যদি অ্যাসেম্বলিতে অবশ্যই চিত্তদেব বর্মার কেউ হওয়ার উপযুক্ত নেই। আমি জানি ভাষা সাহিত্য নিয়ে গবেষণা, সাহিত্য চর্চা করে, বিভিন্ন জনজাতি প্রবলেম নিয়ে উনি চর্চা করেন। উনি অপনে, উনি ত্রিপুরার এমএলএ, আগে ইএম, আমি বিজেপির। আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন থাকে কোনটানে, যে এই যাতে এই ভাষাগতভাবে এই প্রবলেম, হ্যাঁ, প্রশাসনিকগতভাবে এই প্রবলেম, আমাদের মধ্যে একটু কথা হয়। ওনাকে করলেন কেন? উনি ত্রিপুরা মোতার দলের প্রতিনিধি, কেন করেন না? অর্থাৎ নিজ হাতে ভোটটা থাকবে না, এই কারণে করেন। চিত্তদেব বর্মার মতো অভিযোগ থাকতে উনি
ওনাকে মর্যাদা দেওয়া হয় না, বিধানসভা ওনাকে মর্যাদা দেওয়া হয়, সাংগঠনিকভাবেও ওনাকে মর্যাদা দেওয়া হয় না। এটাই হচ্ছে ত্রিপুরা মমতা। যে আমি আশা করব যে ভারতবর্ষে একমাত্র ছাত্র যুব সম্প্রদায়, তারা বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মধ্যে এখন এই যে যাদের স্মার্টফোনে, প্রত্যেকটা শিক্ষিত ছেলেমেয়েদের কাছে স্মার্টফোন আছে। আপনারা ওখানে চার্জ করলেই পেন যে প্রথম এই ভারতবর্ষে জনজাতিদের কল্যাণে পদক্ষেপ নিয়েছে। প্রথম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি 1999 করেছিল অটল বিহারী বাজপেয়ীজি, যার প্রথম ট্রাইবাল মিনিস্টার ছিলেন জুলুরাম, এবং উনি মন্ত্রী হয়ে পরে এই একলব্য রেসিডেন্সিয়াল করা হয়েছে। যারা বিপি গরিব জনজাতি ছেলেমেয়েরা তাদের পিএইচডির মাধ্যমে ক্লাস 12 পর্যন্ত বিনা পয়সায় পড়াশোনা হতে পারে। এরপরে জনজাতিদের কোথাও যদি কোনো অত্যাচারিত নির্যাতিত হয় তা দেখার জন্য ন্যাশনাল শিডিউল ট্রাইব কমিশন করেছে। ওই 89তম সংশোধনের মাধ্যমে 2003 বাজপেয়ীজি করেন। তাহলে এই যেগুলো পুরো রাজ্যে আর কয়টা এগুলো বলছেন, আমার ঘরটা ছোট, বই এমনি সমস্তর মধ্যে আমার বই থাকে। আমি যতক্ষণ পর্যন্ত পড়ার পরে রিটার্ন আমি দেখবো না, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি কথা বলি। আমি আপনাদের সামনে যতগুলো বলছি না, আমার সমস্ত তথ্য নিয়ে, আমার সমস্ত পর্যন্ত ত্রিপুরা রাজ্যের সে আর যখন 1949 থেকে জনজাতিদের কি কি করা হয়েছে, কি কি হয় নাই, সমস্ত তথ্য আমার কাছে। এবং এটার উপরে আমি না, যারা বড় বড় বাঙালি সম্প্রদায়ের মধ্যেও আছে, নন বাঙালি আছেন, তাদের সাথে পরামর্শ করি আমাকে একটু বুঝা, কারণ বুঝতে কোনো লজ্জা নেই। আমি তাদের কাছে বোঝার চেষ্টা করি যে এই কেন, এটা কি হলো, এটা বোঝার চেষ্টা করি, বোঝার দরকার। জানো বিনম্রভাবে আমার ছাত্র ভাইদের কাছে জনজাতি সম্প্রদায় বাস্তবতা দেখার চেষ্টা করুন, আর নিয়ে আসবে, দেখবেন, পড়বেন কোথায় কি আছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া। কার কোথায় সিদ্ধান্ত না, আমার কোথায় সিদ্ধান্ত নেবেন না। আমি নেতা বললো, আমি আমাকে দেখে নেই কি আছে, দেখে নাও, তারপরে সিদ্ধান্ত, সেই আবেদন তো থাকবে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। এতক্ষণ পর্যন্ত ছিলাম এডি এলাকায় যিনি বিরোধী দলনেতা রয়েছে বিমল কান্তি চাকমারের সাথে আমাদের এত সাক্ষাৎকার। আমাদের এই সাক্ষাৎকার আমরা এখানেই শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটস দেখতে অবশ্যই রাখবেন পুরা নিউজ 8-এর দায়। নমস্কার। একটা সেন্টিমেন্ট নিয়ে জনজাতিদের ভাবকে একটা সুরসুরি দিয়ে ওরা রাজনীতিটা করবে, তা দিয়ে জনজাতির উন্নয়ন হবে না। জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি প্রার্থী দেন না কেন? জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি কথা বলেন না কেন? এই যে যাদের প্রাপ্য থাকা নেওয়ার পরেও এমডিসির ভাতা ঠিক মতো দিতে পারে না, কর্মচারীদের ঠিক মতো বেতন দিতে পারে না, এই হচ্ছে অবস্থা। তাদের যে প্রশাসনিক কাঠামোটা এত দুর্বল, সো জাতি বলতে হবে না, ত্রিপ্রাসা বললে হবে। এডিসি বর্তমান পরিস্থিতি কি রয়েছে, যে কোনো সরকার যদি পরিচালনা করতে তাদের একটা সিস্টেম থাকে, তাদের কোনো সিস্টেম নেই। সিস্টেম ছাড়া কাজ, যারা বয়স আছে তাদেরকে সন্দেহ আছে, বয়স্কতা নেই, বলবে কথা হবে না, লাগাও বিচার। বলছেন ভোট দিয়ে কি করবে, বিজেপিরা দেবে কি করবে, পেট্রোল দিয়ে পেট্রোল ঢেলো, আগুন চালাও, শেষ যাবে। একজন পবিত্র বিধানসভার একজন দায়িত্বপূর্ণ বক্তব্য হতে পারে নাকি? আমাদের প্রশ্ন রয়েছে, মিডিয়া কেন এখানকার এডিসি রয়েছে কেন মিডিয়া করা হয়, সেই প্রশ্নটা আপনারা
নমস্কার, সেটা আপনাদের ত্রিপুরা নিউজ 8-এ আমি আপনাদের সাথে রয়েছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যে বিষয়গুলো উঠে আসে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে তার সমাধান বা স্পষ্টীকরণ তুলে ধরার জন্য রাজনৈতিক ব্যক্তিত্বরা রয়েছেন, তাদের সাথে সাক্ষাৎকারে কি তাদের সেই বিষয়গুলোতে প্রতিক্রিয়া কি রয়েছে তা আপনার সামনে তুলে ধরার চেষ্টা করি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমাদের সাথে পেয়েছি ডিসি এলাকায় বিরোধী দলনেতা রয়েছেন বিমল কান্তি চাকদারকে। স্যার, প্রথমেই সাথে আপনাকে ত্রিপুরা নিয়ে নমস্কার। স্যার, এমডিসি হওয়ার পর এবং বিরোধী দলনেতা হওয়ার পর ত্রিপুরা নিউজ 8-এ আপনার প্রথম সাক্ষাৎকার, নাকি আমাদের ত্রিপুরা নিউজ 8-এর পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদের অনেক অনেক স্বাগত। প্রথমে যে বিষয়টি জানতে চাইবো, দেখতে পাই একটি অভিযোগ উঠে আসছে যে অভিযোগ অনুযায়ী একটি আরটিআই রিপোর্ট করা হচ্ছে যে এডিসি এলাকায় নাকি একজন উপদেষ্টা নিয়োগ করা রয়েছে এবং সেই উপদেষ্টার নাম হচ্ছে ক্যাপ্টেন জিএস রাঠে, এবং আমরা এতটুকু জানতে পারি যে মন্ত্রিসভা অনুমোদন ছাড়া এভাবে কোনো ধরনের উপদেষ্টা নিয়োগ করা সম্ভব নয়, কিন্তু তারপরেও এমন একটা খবর আমাদের কাছে আছে এবং সেই বিষয়কে কেন্দ্র করে আরটিআই রিপোর্টও আছে। আপনার বিরোধী দলনেতা, আপনি বিরোধী দলনেতা রয়েছেন, বিরোধিতা সেখানে রয়েছেন, বিরোধিতা মানে যারা বিরোধী দল রয়েছে তারা সেখানে শাসন ক্ষমতায় যারা থাকে তাদের ভুল তুলে ধরাই বিরোধী দলের কাছে থাকে। আপনি কি এই বিষয়ে জানেন, কি তথ্য আছে আপনাদের কাছে, এই বিষয়ে কতটুকু সত্য? কি বলবেন, যারা ক্ষমতায় এসেছে এডিসিতে 2021 ক্ষমতায় আছে এডিসি, ক্ষমতায় আসার পর এখন তিনি বলছেন যে অ্যাডভাইজার, ক্ষমতায় আসার সাথে সাথে কি করেছে ওরা, কাউন্সিল গঠন করার পেয়ে ওরা করেছে এআরসি, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি, যার চেয়ারম্যান হচ্ছেন বিদ্যুৎ কিশোর দেববর্মন। আজকে 2-2.5 বছর হচ্ছে। অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি এটা কেন করা হয়? একটা অ্যাডভাইস করে কি করা দরকার, কি করলে ভালো হবে। পর্যন্ত তার কোনো রিপোর্ট নেই। আমরা অধিবেশনও তার জন্য আলোচনা করেছি, কোনো উত্তর নেই। এরপরে বলছেন যে অ্যাডভাইজার নিয়োগ করা হয়েছে, এটা ঠিকই আছে। 620 অনুযায়ী রাজ্যের মন্ত্রিসভার সাথে পরামর্শক্রমেই গভর্নর সেটা অনুমোদন দেয়, সেটাও করে নাই। কারণ তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে, কাজেই বলবেন তাদের কি বলবেন, আর ও কিভাবে অ্যাডভাইস করবে? কোটাকার লোক ত্রিপুরার শিশু কি জানবে, সেটা আমার ওরাই বলতে পারবে। স্যার, আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভায় সেখানে অধিবেশনে আমরা দেখতে পাই যে বাজেট পেশ হয়। সেই বাজেটে তিনমথা দলের সুপ্রিমো রয়েছে প্রদত্ত দেববর্মনকে আমি বলতে দেখি যে বাজেটের 2.7% এডি এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এডি এলাকায় এবং সিএম জন্য আগে থেকে গাড়ি দেওয়া থাকে, তারপরও 5 অতিরিক্ত গাড়ি ক্রয় করা হয়েছে এবং যে গাড়িগুলির মূল্য 18 থেকে 19 কোটি টাকা হবে সেগুলিকে 34 থেকে আরো বেশি মূল্যে ক্রয় করা হয়েছে। এখানে বলা হচ্ছে অনেকটা কম অর্থ হচ্ছে এডিসিতে, অন্যদিকে অধিক মূল্যে গাড়ি ক্রয় করা। এই বিষয়গুলোতে আপনার কাছে কতটুকু তথ্য আছে? বিষয়গুলোতে আপনি বিরোধী দলনেতার একজন নেতা রয়েছেন, আপনি এই বিষয়গুলো কি ভাবে দেখছেন এবং কি পদক্ষেপ গ্রহণ করছেন? ওনারা বলেছিলেন যে আমরা টাকা পাচ্ছি না, রাজ্য সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না, যার কারণে আমি ডাইরেক্টর ট্রাইবাল ওয়েলফেয়ারকে জিজ্ঞেস করলাম এডিসি কত টাকা পাবে, কত টাকা দেওয়া হয়েছে। তখন ডাক্তার সাহেব আমাকে বললেন, স্যার 2022 যে ফিনান্স ইয়ারে তাদের পাওনা 609 কোটির মতো, থেকে 638 কোটি টাকা অলরেডি পেমেন্ট হয়ে গেছে। কিন্তু ওনারা বলছেন 2 কত বললেন জানি 2.7। ওরা মনে করে ওটাই একটা 6 শিডিউল এরিয়া নিয়ে যে টিটিডিসি, ওর মনে করে একটা নিয়ম আছে না, পিডব্লিউডি দপ্তর, যেটা পিডব্লিউডি দপ্তর শুধু স্টেট কাজ করবে না, সে এডিসি এলাকাতে কাজ করবে। কারণ ডাব্লিউডির এক অংশ ছোট ছোট কাজগুলো সেটা করার জন্য এডিসিকে হ্যান্ড ওভার হয়।
এগ্রিকালচারের ছোট ছোট প্রজেক্টগুলো করার জন্য এডিসিকে হ্যান্ড ওভার করা হয়। তারপরে আপনার যে এগ্রিকালচার বলুন, বিভিন্ন ডিপার্টমেন্ট, এরকম দুটো ডিপার্টমেন্ট আছে, তারা এগুলো করে। বাকি মেজর ওয়ার্কগুলো সেটা স্টেট গভর্নমেন্ট করবে। কাজে স্টেট যেটা থাকলে সেটা শুধু নন এসি এলাকাতে হবে, এডিসি এলাকাতে হবে, তেমন তো একটা নেই। মূল কথা হচ্ছে 6 শিডিউলের কনসেপ্টটাই ওরা ক্লিয়ার না। এই অধিবেশনে আমি দেখেছি যে 6 শিডিউলের কনসেপ্ট তার ব্যাপারে তারা ক্লিয়ার। 6 শিডিউলের মোতাবেক ক্ষমতা কি আছে সেটা তো হয় না। কাজেই এ হলো তাদের অবস্থা। একটা সেটিমেন্ট নিয়ে জনজাতিভাবে একটা সুর সুরিয়ে ও রাজনীতি করবে, তা দিয়ে জনজাতির উন্নয়ন হয় না, সেটা সম্ভব নয়। আর তারা বলছে যে বিজেপি জনজাতিদের জন্য কাজ করে না। ক্ষিপ্রমতাও সিপিএম এর সুরে বলছে। আপনি দেখেন গত 2023 বিধানসভা নির্বাচনে কি হয়েছে, জিতেন্দ্রের সাথে ওনারা মিলিয়েছেন। আপনারা সেই রিপোর্টে উঠে আসবে। জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি প্রার্থী দেন কেন? জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি কথা বলেন কেন? আজকে জিষ্ণু বর্মা, আমরা 15 ফিনান্স কমিশনে ত্রিপুরার যে ডিসি, অন্যান্য ডিসি নেই, ত্রিপুরার ডিসি সেখানে ইনক্লুড করা হয়েছে। যার কারণে প্রত্যেকটা 587টা ভিলেজ মিটে আছে, সেখানে রাখা যাচ্ছে মিনিমাম 50 লাখ। এরপরে কি হচ্ছে, 40টা বিএসসি, 40 বিএসসিতে সেখানে রাখা যাচ্ছে, সেটা করা হচ্ছে। আই করেছেন জিষ্ণু বর্মা 2019 যে শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল 126 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, সেটাকে তার ইউজটা জানানোর জন্য যে রাজপাতানি হয়, সেখানে রাজ্যের মন্ত্রিসভাতে অনুমোদনের ব্যবস্থা করেছেন 126 শিডিউল অ্যামেন্ডমেন্ট। ওই বিল মধ্যে কি আছে? ওই বিলের মধ্যে আছে 50টা আসন দিতে হবে, রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছেন। এখানে বড়োল্যান্ডে 42-43টা দপ্তর, সেই দপ্তরগুলো হ্যান্ড ওভার করতে হবে এসিকে, সেই প্রস্তাব উনি অনুমোদন করেছেন। এরপর উনি কি করেছেন? উনি করেছেন, আপনি দেখবেন যে প্যারাতি নাম্বার 3-তে সেকশন 1 কি আছে, ল্যান্ডের পরে লেখা আছে 6 উনি সেটা অনুমোদন করিয়েছেন। কি অনুমোদন করেছেন আপনারা জানবেন? 2007 এডিসিতে তৎকালীন চিফ এক্সিকিউটিভ মেম্বার ছিলেন আপনার অঘোরদেব বর্মা। আমি সেই দেখা করেছি সেই অঘোরবাবুর সাথে। উনি কি ল্যান্ড অ্যালটমেন্ট বিল 2007 এনেছিলেন, আনার পর রাজ্য সরকারকে পাঠিয়েছেন। রাজ্য সরকার সেটাকে ফাইল বন্দি করে দেয়। 2013 এই সময় উনি ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, জনতা কল্যাণ দপ্তরের মন্ত্রী অঘোরবাবু মিটিংয়ে যখন বসেন, মানিকবাবু সেটাকে ফেরত দেন। কেন ফেরত দিয়েছিলেন? ফেরত দিয়েছিলেন যে ট্রান্সফার শব্দটা উল্লেখ নেই, কাজেই এখানে হস্তান্তর যে শব্দটা উল্লেখ নেই, সেটা এখানে হবে না, সেটা ফেরত পাঠাও। অঘোরবাবু নিজে সিবিএলটি মেম্বার হিসেবে বিদ্যা এনে রাজ্য সরকার, রাজ্য মন্ত্রিসভা প্রেরণ করেন এবং উনি আবার 2000 বিধানসভা নির্বাচনে জিতনের পর, ওই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হওয়ার পর 2013-তে যখন ক্যাবিনেটে উত্থাপন করে এটা ফেরত যায়, তখন এই সমস্যা সমাধানের জন্য জিষ্ণু কর্তা কি করেন? জিষ্ণু দেব বর্মা উনি ট্রান্সফার অফ ল্যান্ডটা মন্ত্রিসভা অনুমোদন করে নিয়ে আজকে কি নাম যে তীব্রমতা, সেই ব্যাপারে তো কথা বলে নাই। জিতেন চৌধুরী কি করেন? জিতেন চৌধুরীকে এই কারণে উনি সমর্থন করেছেন, জিতার জন্য সুস্থ পাকাপোক্ত ব্যবস্থা করেছেন। জিতেন বাবুর হিস্ট্রিতে দেখুন, 2001 24শে ডিসেম্বর, আমি সনদিক বলে দিচ্ছি, 24শে ডিসেম্বর 2003 রাজ্য বিধানসভাতে তৎকালীন বিধায়ক প্রয়াত হয়েছে নগেন্দ্র জুমারিয়া একটা প্রশ্ন এনেছিলেন যে কেন্দ্রীয় সরকার এডিসি ক্ষমতা বৃদ্ধির জন্য কোনো প্রস্তাব দিয়েছেন কিনা। সেই সময় জনজাতি কল্যাণমন্ত্রী হিসাবে এই জিতেন বাবু পবিত্র বিধানসভায় কত দিয়েছেন জানেন? কত থেকে দিয়েছেন? 24 ডিসেম্বর 2003 বিধানসভাতে কি উত্তর দিয়েছেন? যে 14 এপ্রিল 2001 কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এডির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য
একটা প্রস্তাব পাঠানো হয়েছে। নগবাবু সাপ্লিমেন্টারি ইলেকশন করেন, বলেন কি অবস্থায় আছে, বলছে যে এখনো পরীক্ষা নেওয়ার মধ্যে আছে। কত দিন হচ্ছে? 2 বছর 9 মাস 10 দিন। 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভায় উত্তর দিচ্ছেন কি বাবু, সেটা এখনো পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছেন। আপনারা সাংঘিক, আপনারা ভালো বুঝেন, আন্তরিকতা যদি থাকে 2-3 বছরের মাসে এটা বলছেন পরীক্ষা নিরীক্ষা, এটা হচ্ছে 2003-এর কথা। এরপরে 2012 আর একটা 6 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল এসেছে, সেটা কিন্তু কোন ভিউ তারা জানান নাই কেন্দ্র সরকারের। 2001-এর যে প্রস্তাব, সেই প্রস্তাব বোঝায় তারা কোনো মতামত রাজ্য সরকার দেন না। 2012-তে কেন্দ্রীয় সরকার আরো একটা প্রস্তাব দিয়েছেন, সেই প্রস্তাবের মধ্যে সেখানেও ছিল এডিসির ক্ষমতা বৃদ্ধির জন্য। কি করেন? 1 বছর 7 মাস পরে ওনারা কেন্দ্রের কাছে প্রস্তাব দিয়েছেন। কি পাঠিয়েছে? আসন সংখ্যা বৃদ্ধি হবে কিনা, কার্বি আংলং ডিমা হাসাওতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে, ত্রিপুরার আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা। বলছেন নট রিলেট ইন ত্রিপুরা, তারা বিষয়ের মধ্যে লিখে দিয়েছে, আমার কাছে আছে তত প্রমাণ। এরপরে বলেছে যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কার্বি আংলং রিজিওনাল কাউন্সিল হচ্ছে, আপনার ডিমা হাসাও টেরিটরিয়াল কাউন্সিল হচ্ছে, এটা ডিস্ট্রিক্ট বাদ দিয়ে এটা টেরিটরিয়াল কাউন্সিল হয় কিনা। বলছে যে পুরার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা বামফ্রন্টের আমলে। এরপরে কিন্তু এখানে এক বিষয়, এডিসির তৎকালীন চিফ এক্সিকিউটিভ মেম্বার শ্রদ্ধা রঞ্জিত দেববর্মা, এডিসির যে ভিউ, এডিসিকেও চাওয়া হয়েছে, এডিসির ভিউর মধ্যে লিখেছে এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল হয় না, কারণ এখানে 8 প্রশাসনিক জেলা, সমস্ত জেলার অংশই টিটিএডিসি, যে এখানে টেরিটরিয়াল কাউন্সিল করা হোক। এডিসির এক মতামত রাজ্য সরকার এখানে নসাৎ করে ওরা করেছে, এটা পুরার সাথে সম্পর্ক না বললে ওরা ইউজটা জানিয়ে দিয়ে, কারণ এডিসি তো রাজ্য সরকারের মাধ্যমে দিতে হয়। এরপর দেখুন যা সেটা সত্য কিনা। আমি শুনেছি যে কিছু কৈফিয়ত দিয়েছে রঞ্জিত দেববর্মা, যার কারণে নাকি 2015-এ ক্ষমতায় আসারেও ওনাকে চিফ এক্সিকিউটিভ মেম করা হয় না। কেন? রাজ্য সম্পাদক মন্ডলী জিজ্ঞেস না করে উনি মতামত দিলেন, টেরিটরিয়াল কাউন্সিলের পক্ষে মতামত দিলেন, হচ্ছে অবস্থা। এরপরে দেখুন বিজেপি ক্ষমতা আসার, মোদীজির ক্ষমতা আসার পরে 2015 21শে মার্চ 2015 ইংরেজি 21শে মার্চ আবার একটা বিল পারা নিয়েছে অ্যামেন্ডমেন্ট করার জন্য, যে এসিকে ক্ষমতা বৃদ্ধি করার জন্য। কি দপ্তর দেওয়া হবে? বোরোল্যান্ডের নিয়ে, বোরোল্যান্ডে 42-43টা দপ্তর আছে, সেই দপ্তরগুলি ত্রিপুরাতে দেওয়া যায় কিনা, কার্বি আংলং এবং ডিমা হাসাওর মতো। এবং এখানে কার্বি আংলংয়ে 50টা আসন করা হবে, ডিমা হাসাতে 40টা আসন করা হবে, ত্রিপুরাতেও এভাবে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে কিনা। এখানে ওরা কি লিখছেন, মোটামুটি কি লেন, ভিউজটা কি লেন, নট রিলেটেড ইন ত্রিপুরা। এই যে তাদের অবস্থা। কতদিন দিয়েছেন? প্রায় 2 বছরের মাথায় ওরা সেখানে সাবমিট করছেন 2017। এরপরে দেখুন হিস্ট্রিটা, আমি এই কারণে বলছি এডিস প্রসঙ্গ, মানুষ এখন জনতা বিভ্রান্তিতে যাচ্ছে, কে সত্য কে মিথ্যা। কিন্তু এই জন্য আমি এই যে ইতিহাসটা তুলে ধরছি, এডিসি ক্ষমতায়নের জন্যে কেন থেকে 2001, 2012, 2015, 2019 3টা প্রশ্ন এসেছে, কিভাবে করলে এডিসি ক্ষমতা বৃদ্ধি করা যায় এবং তারা স্বাবলম্বী হবে জন্য এইগুলো এসেছে। তারপরে 2016-তে যারা ওরা এবার তারা করলো, আমরা তো প্রদেশ জনজাতি মোর্চার তরফ থেকে দিল্লির সাথে আমরা সংযোগ স্থাপন করি, আমরা বললাম এই 2007 বামফ্রন্ট সরকার এভাবে মতামত দিয়ে, ত্রিপুরার তো কোনো কথাই উল্লেখ নেই। তখন রাজনাথ হোম মিনিস্টার ছিলেন, রাজ্যসভাতে উনি প্রস্তাব আনার পরে সেখানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, হোম অ্যাফেয়ার্স পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থাকে, তো ওই কমিটি এটা পানি হয়।
এবং ওই কমিটির চেয়ারম্যান হলেন আনন্দ শর্মা, খুব ভর্সি নেতা, কংগ্রেস করেন। এই স্বাভাবিক ভারতবর্ষ গণতান্ত্রিক ব্যবস্থা এমনই, সবসময় পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির যে হোম অ্যাফেয়ার্সের যে কমিটি থাকে তার জন্য এখানে কমিটির চেয়ারম্যান বরাবরই আপনার বিরোধী দলকে থাকে। তো এখানে পাঠানি হয়। এরও দেখুন মেবার জমাতিয়া আইপিএফটির হয়ে 2017 নির্বাচনে উনি মন্ত্রী হন, মনে হয়েছিল ট্রাইবেল ডিপার্টমেন্টের মন্ত্রী নয়, মন্ত্রীর উপরে এই যে 2019 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, ওইখানে ওই বিলের বারে 10 সেপ্টেম্বর 2019 পার্লামেন্ট হাউস মিটিং, 30 অক্টোবর 10 অক্টোবর পার্লামেন্ট হাউসে মিটিং হয়েছে। আমরা জানি, নিজেও জানে না। আপনার এরপরে 3 অক্টোবর যেদিন মিটিংটা হবে, ঠিক তার ওই কি বলে 28 তারিখ ওই আপনার মিজোরামের আমরা অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের আমাকে ফোন করে বলে আপনারা কোথায় আছেন? আমি বললাম আমি তো আগলায়। নর্থের সমস্ত ডিস্ট্রিক্ট কাউন্সিলর লিডাররা সবাই দিল্লিতে অবস্থান করতেন। কি ব্যাপার? 20 অক্টোবর পার্লামেন্ট হাউসে এটাতে মিটিং হয়। তখন আমি সঙ্গে সঙ্গে মেম্বার ওকে ফোন ফোনলে জানতে পারলাম উনি বলছেন যে আমি নেপালতে আছি। আমি বললাম এই ব্যাপার, বলছে যে 8টা 7টায় এসো আমার বাসায়। তখন এরও জানেন, কারণ ওনাকে জানারই প্রয়োজন মনে করেন ওনার ডাইরেক্টর, কারণ উনি আইপিএফ জনজাতিদের নাম বলে আলাদা ডিমান্ড করে ক্ষমতায় আছেন, স্বপ্ন দেখে জনজাতিদের এ করবেন, স্বর্গে লয়ে যাবেন, কেউ কোথায় নিয়ে যাবেন। কিন্তু মন্ত্রী হওয়ার একটিবারের এডিসি এলাকা, জনজাতি অধ্যুষিত এলাকা, আনডেভেলপ এলাকা, সেটাকে কি ডেভেলপ করা যায়, তার ক্ষমতা কিভাবে বৃদ্ধি করা যায়, কোনো চেষ্টাই নেই। তখন দুটি মিটিং সিএম এর আমলে 2017-তে, বুঝলেন, 2017 যেভাবে বরন্তের ন্যায় 42-43 দেওয়া হবে না, নট লেটার ইন ত্রিপুরা 50টা আসন আপনার কার্বি আংলং ন্যায় দেওয়া হবে কিনা, নট লেটার ইন ত্রিপুরা, ত্রিপুরার নাম অটোনমাস টেরিটরিয়াল কাউন্সিল করা হবে কিনা, নট লেটার ইন ত্রিপুরা, প্রস্তাব নিয়ে এই 2018 বিজেপি আইপিএফ সরকার আসার পরে ডিপার্টমেন্টের সেক্রেটারি মেবা কুমারের যে ট্রাইবেল ডিপার্টমেন্টের সেক্রেটারি টু মিটিং অ্যাটেন্ড করেন, ইয়েস হতে হবে। তারপরে আমরা 28 তারিখ লগে আমরা কি বলে রামপদ জমাতিয়া, সংসদ রেবতী ত্রিপুরা, ততদিন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা কোয়ার্টারে আমরা কোয়ার্টার যাওয়ার পরে জিষ্ণু বললেন পদবাবু বিমলবাবু আপনারা আগামীকালকে যেতে জানগা। তো 29 তারিখ, তখন আমরা 29 তারিখে দিল্লি গেছি, রামপদ জমাতিয়ার আমি সঙ্গে সঙ্গে সন্ধ্যার পরে আমরা গিয়ে শর্মা যিনি চেয়ারম্যান ওনার সাথে দেখা করেছি। দেখা করার আমরা কারণ 30 তারিখে মিটিং অ্যাটেন্ড করার আমরা তো নির্দিষ্ট করতে পারি না, রামপদ জমাতিয়া এমএলএ, আমি তখন এমডিও হয় নাই, কাজে আমরা মিটিংয়ে অ্যাটেন্ড করে আমাদের সেটা করে না, সেখানে অ্যাটেন্ড করবে কে? মেবার কুমার জমাতি প্রতিনিধিত্ব ঠিক করে দেবে, তার অফিসিয়ালিস্ট যাবে বা নিজে যাবেন বা কোন অফিসার যাবে তিনি ঠিক করে দেবে, সেটাও করেন নাই। উনি চেন্নাই ভ্রমণে দক্ষিণতে চেন্নাইয়ে উনি ভ্রমণ গিয়েছেন, আমার টিকিট ফাইন আমার ক্যান্সেল করতে পারবো না। তখন আমরা রিকোয়েস্ট করার পর আমরা বললাম আনন্দ শর্মাজিকে, আমরা বললাম স্যার নর্থ ইস্ট 4 রাজ্যে শিক্ষিত আছে, গরিব পলিটিক্যাল পার্টিরা তাদের চাঁদা নিয়ে আসতে পারবে, কিন্তু এখানে জনজাতিদের বিভিন্ন সামাজিক সংগঠন তাদের মতামতটা সে জরুরি, এই ব্যবস্থাটা আমরা করেন। ত্রিপুরা রাজ্যে জনজাতিদের সমাজপতি আছে, তারা আসবে। তখন উনি জিজ্ঞেস করলেন কোথায় হলে ভালো হয়, আমরা বললাম আপনি গুয়াহাটিতে করেন। তখন এরপরে 18 জানুয়ারি 2020 সঙ্গে করেছেন একটা, 20 জানুয়ারি 2019 গুয়াহাটিতে আমাদের নিয়ে মিটিং করে, ওইখানে আমরা প্রস্তাব এডিসির যে ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সমস্ত প্রস্তাব ওইখানে রাখা আছে। এখন এখানেও এই পর্যায়ে আছে একটা জিনিস,
নর্থ ইস্টের মতো মিজোরাম ওরা তার ভিউজটা জানাতে পারে। অনেক কিছু সমস্যা আছে যার জন্য পার্লামেন্টে আছে। আমরা এখনো ডিমান্ড যে গাড়ির যে অভিযোগ সেই বিষয়ে কি বলবেন? গাড়ির অভিযোগ, ওনারা গাড়ি এমনি দিচ্ছেন। গাড়ি আপনি বলুন না এন্টেল কে গাড়ি ব্যবহার করার তো এন্টেল থাকে না, খেয়ে গাড়ি ব্যবহার করতে হবে। ওরা নেতারা ব্যবহার করছেন, যারা এন্টেল না তারাও ব্যবহার করছেন। আপনি ওই যে একটু আপনাদেরকে রিকোয়েস্ট করব, ওই যে খুমুয়ে পেট্রোল পাম্প আছে ওইখানে জিজ্ঞেস কত টাকা ব্যয় হয়েছে তাদের। এই যে যাদের প্রাপ্য টাকা নেওয়ার পর এমসির ভাতা ঠিক দিতে পারে না, কর্মচারীদের মতো বেতন দিতে পারে না, হচ্ছে অবস্থা। কাজে তাদের বলবো তাদের যে প্রশাসন কাঠামোটা এত দুর্বল। একটা আমি অ্যাডিসিটে বলেছি, শুধু জাতি বললে হবে না, প্লাসাতে প্লাসাবে হবে না। এখানে যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় হোক না কেন, অ্যাডিসির সবচেয়ে বড় অভাবটা আমি লক্ষ্য করছি যে অ্যাকাউন্টস মেনটেন করা এবং এখানে বাজেট, যে এখানে বাজেট হয় না ইস্টের মতো তারা যে করে এখানে বাজেট না, বাজেট এস্টিমেট করবে, বাজেট এস্টিমেট করবে। রাজ্য সরকার যেরকম বাজেট পাস করে না সেই রকম না কি বলবে বাজেট এস্টিমেট প্রস্তাব করে সেটা রাজ্যে পাঠায়। ওই যে কিভাবে করবে মানে আপনাদের পরে দেখো আমি তাদের এই বাজেট এস্টিমেট একটা কোনো ডিপার্টমেন্টের সাথে রিলেট না, কিভাবে তা করবে সে বিষয়ে একটু জানবো। বাজেট এস্টিমেট এই বিষয়টা বলছেন আপনি, এমডিসি কি জানানো হয় না? তাদের মানে ইডিসি তে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদেরই কিছু এমসিদের অভিযোগ রয়েছে তারা বাজেটে খাতে কতটা খরচ হচ্ছে জানেন না। আপনি জানেন? তাদের এমডিসিদের জানানি হয় না, আর অন্যদের কি বোঝাবে? এখানে তো উনি তো নিজেকে এখন রাজা মনে করেন, কুমুরটাও ওখানে কুমুরকে উনি রাজতন্ত্র দিয়ে গেছেন। আরো লক্ষ্য করেছেন বাইরেকে যখন কোনো অফিস আসবে মিটিং করতে, ঠিক না, মিটিং এ আসলে যেমন আমার রাজ্যে যখন মিটিং আসবেন, মুখ্যমন্ত্রী যখন উপস্থিত থাকবেন প্রিসাইড করবে, মুখ্যমন্ত্রী প্রিসাইড করতো। অ্যাডিসিতেও ঠিক ট্রু, অ্যাডিসে যখন যেদিন নাকি মিটিং এ সিএক্সিকিউটিভ মেম্বার উপস্থিত থাকবেন প্রিসাইড করবে, বলুন তো সিএক্সিকিউটিভ মেম্বার কত এই জায়গাতে থাকে? ওই কি বলে ওই অ্যাডিসির আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির চেয়ারম্যান বলে উনি প্রিসাইড। এটা তো অগণতান্ত্রিক ব্যবস্থা, উনি ওইখানে রাজ্য ব্যবহার করছেন। আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি অন্য মন্ত্রীরা প্রিসাইড করতে পারবে মিটিং এ? করতে পারবে না। তো যদি মন্ত্রী না থাকে ওই মন্ত্রীর দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী প্রিসাইড করবে। ঠিক তো আজকে যদি সিএক্সিকিউটিভ মেম্বার অনুপস্থিত কেন, যে কোনো একজন ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ মেম্বার ওখানে স্টার্ট করবে। এক্সিকিউটিভ মেম্বার যদি থাকে, যদি মনে করতাম ওই কি বলে অ্যাডমিনিস্ট্রেটিভ কমিটির মিটিং আছে তখন তারা প্রিসাইড করবে। এক্সিকিউটিভ মেম্বার সিএক্সিকিউটিভ মেম্বার থাকতে উনি কিভাবে প্রিসাইড, ওইখানে তো তন্ত্র উনি কায়েম করে, ঠিক না? আপনারা একবার জিজ্ঞেস করুন না। কাজেই সংবিধান কি, সংবিধানের খামুখিতে কি আছে সেটা অনুভব করেন না। যে বলছেন বাজেট এস্টিমেট টাকা পয়সা যায়, তা নিজেরা একজন মাত্র জানে। যেমন ওই যে রঞ্জিত দেববর্মা তাদের প্রায় শাসনে অভিযোগ করেছিলেন, সাবজোনালের প্রশ্ন দিয়েছেন। ঠিক তদ্রুপ আমার এখানে বললাম আপনারা সাবজোল বাড়িয়েছেন, তার জন্য আপনাদের ধন্যবাদ। আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে আপনার চণ্ডীপুর ব্লক, গৌরনগর ব্লক, চণ্ডীপুর আছে 4টা ভিলেজ কমিটি আর গৌরনগরে আছে 3টা ভিলেজ কমিটি, 3 আর 4 7টা ভিলেজ কমিটি নিয়ে জিষ্ণু দেববর্মা যেদিন যে সময় পঞ্চায়েত দপ্তর মিনিস্টার ছিলেন, আমরা আলাদা এখানে ব্লক অ্যাডভাইজারি কমিটি করার জন্য নোটিফিকেশন হয়েছে। আমি বললাম এই 3টা সাব নিয়ে আপনারা একটা সাবজোনাল করেন না। ওরা কি করছে কুমারগাতে অলরেডি 9টা ভিলেজ কমিটি আছে, ওইটার সাথেই ওখানে হবে। তারপরে কি করেছেন মাসমারাতে জোনাল অফিস আছে, জোনাল অফিসটা কিভাবে করা হবে, জোনাল অফিস এখানে থাকবে, ওইখানে ডিস্ট্রিক্ট লেভেল যে অফিস থাকবে সপ্তাহে এক জায়গায় থাকবে। সেই হিসাবে প্রায় 21 কোটি টাকা ব্যয় করে
ওইখানে মাঝরাতে এইবার ঢালা বিল্ডিং সমস্ত কম চলছে এক বছর, এটা বামফ্রন্ট আমলেই হয়েছে। কিন্তু তারা কি করলেন, হঠাৎ করে ক্ষমতায় আসার সাথে সাথে কোনো পরিকাঠামোর সাথে ট্রান্সফার করে নিয়ে আসলেন, যার ফলে কি হয়েছে ওইখানে না জোনাল ও না সাব জোনাল অবস্থা। কাঞ্চনপুর হচ্ছে আপনার 10টা সাব জেলে, লালজুড়ি সাব জেল অফিস বাড়িয়েছে, চলছে কোথায় 10টা সাব জেনারেল অফিস। অর্থাৎ জানেন, চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানকে ভাতা দেওয়া। এইভাবে কি বলবেন, তাদের কোনো এই গণতান্ত্রিক কোনো পরিবেশ এখানে উন্নয়নমূলক কাজ একদম স্তব্ধ হয়ে রয়েছে বললেই চলে। আপনারা যারা বিরোধী, আমাদের কাছে এক অভিযোগ রয়েছে যে এডিসির বর্তমানে ডিএম রয়েছেন পুরন্দ্র জমাতিয়া স্যার, উনি নাকি বিজেপি সরকার বর্তমানে ক্ষমতায় রয়েছে, আরডি ব্লক থেকে যে রাস্তা পূর্বে এডিসি বানিয়ে দিয়েছিলেন সেই রাস্তা কি ডিএম পূর্ণচন্দ্র জমাতিয়া এডিসি দেখিয়ে তার অর্থ আত্মসাৎ করে নিয়েছেন। এই বিষয়ে আপনারা কতটুকু জানেন বা আপনাকে একটু জানতে চাইবো এই বিষয়ে কতটুকু সত্য? আপনি শুধু পূর্ণচন্দ্র জমাতিয়ার কথা বলছেন, আপনার সমস্ত সাবজেক্ট গুলোতে অবস্থা একই অবস্থা। আপনারা যদি কিনা যান, যদি জিজ্ঞেস করেন আপনারা কি কাজ করেছেন, যদি দেখা পাস নিয়ে যখন আপনি ভিজিটে যাবেন দেখবেন যে কোনো কিছু নাই, রাস্তা যেখানে তাই নেই, সব জায়গাতে। পূর্ণবাবু এখানে কে বলবেন? আর ওরা বলে যে আমরা তো সব কোটি টাকার খরচ করে তারা ব্যাটেরাক বানানোর জন্য সিকিউরিটি থাকানো, আর ওরা বলে আমাদের কিছু না। হ্যাঁ, এরপরে আপনার শুধু এখানে না, এই অডিট রিপোর্টে আপনার এখানে পরিষ্কারভাবে অডিটর জেনারেল যিনি আছেন উনি ডাইরেক্ট আপনার গভর্নরকে, মাননীয় রাজ্যপালকে উনি লিখিতভাবে উনি রিপোর্ট দিয়েছেন যে এসিতে সেন্ট্রাল ও স্টেট যত টাকা ডেভেলপমেন্টের জন্য পাঠানি হয় কোনো সঠিকভাবে ব্যয় হয় না, একটা হিসাব নেই। উনি লিখিতভাবে, এটা আমি বিরোধী হিসাবে বলছি না, ওনার রিপোর্টে, যার কারণে আমরা জোনালে আমরা ডিরেকশন দিয়েছি, আন্দোলন করেছি আমরা আমাদের জনজাতির তরফ থেকে। এটা আমাদের বিজেপির বক্তব্য, অডিট জেনারেলের বক্তব্য যে এর হিসাবই নেই তাদের। কেন্দ্র সরকারই বলুন, রাজ্য সরকার বলুন, যত প্রকল্প যত ডেভেলপমেন্ট ওয়ার্কের কোনোটার সঠিক হিসাব হাতে নেই। বলবেন আরো একটি বিষয় জানতে চাইবো আপনার থেকে। আমরা দেখতে পাচ্ছি যে যিনি সিএম ছিলেন প্রাক্তন রাজচরণ দেববর্মা বলেন যে তার সময়ে এডিসিতে গাড়ির তেলের খরচ 3 লক্ষ টাকার মতো হতো, কিন্তু আজকের দিনে বর্তমানে এডিসি যে দল ক্ষমতা রয়েছে ত্রিপুরামত, তারা সেই 3 লক্ষ টাকাকে 33 লক্ষ টাকাতে দাঁড় করিয়েছে শুধুমাত্র গাড়ির তেলের খরচ। তবে সেখানে বলা হচ্ছে বা রাধাচরণ দেববর্মা যিনি রয়েছেন রাধাচরণ বাবু বলেন জনগণ ট্যাক্সের টাকা নিজেদের নিচেই সে খরচ করে যাচ্ছে। এ বিষয়ে আপনার কি প্রতিক্রিয়া থাকে? কি বলবেন? এখানে রাধাচরণ বলেছেন যে নাকি অডিট রিপোর্টে রাধাচরণদের সময় যে অবস্থা এখনো একই অবস্থা, সেটা অডিট রিপোর্টের মধ্যে গভর্নর করে হয়েছে, সিপিএম এর আমলে হয়েছিল, লক্ষ কোটি টাকার হিসাব নেই, এখনো ঠিক অবস্থা। কি বলে নুক্কু আমার স্কিমের মাধ্যমে রাধাচরণ বলেছিলেন যে কেউ বাড়ি ঘর আমরা আছে যা 9 লক্ষ টাকা দিয়ে তৈরি করে দিয়েছিলেন, বা বলেছেন যে সেখানে 9 লক্ষ টাকা দিয়ে কিছু বাড়িঘর তিনি পাকা বাড়িঘর তৈরি করে দিয়েছেন, এমনও কিছু বাড়িঘর রয়েছে সেখানে সি এলাকায়। আমরা জানতে চাইবো যে ত্রিপুরা দল ক্ষমতায় এসে কতটুকু কাজ করছে বলে আপনাদের মনে হয় এই এলাকায়? আপনাকে আগেও বলেছি, কাজ থাকলে কাজের প্রশ্ন আছে, কাজ করেন নাই তাহলে উন্নয়নের প্রশ্ন করতে আসবে? কোনো কোথাও নেই। তারা বলুক না কি কি কাজ করেছে, বলুক, তারা একটা বলুক আমরা এই ডেভেলপমেন্ট কাজ করেছি, প্রকাশ্যে বলুক।
বিরোধী দলনেতা রয়েছে, নিশ্চয়ই আপনার কাছে অনেক খবর রয়েছে। একটু জানতে চাইবো এডিসি বর্তমান পরিস্থিতি কি রয়েছে, যে নতুন দল রয়েছে ত্রিপুরা মহা, তারা কিভাবে কাজ করছেন, তারা আদৌ কাজ করছেন কিনা, কি রয়েছে একটু ইলাবোরেটলি বলে। যে কোনো সরকার পরিচালনা করা হয় তাদের একটা সিস্টেম কেনা, সিস্টেমের মধ্যে কাজটা করতে হবে। তাদের সিস্টেম যার কারণে প্রথম অবস্থার ক্ষমতা আসার বিশেষ করে জনজাতির যে সমস্ত কর্মচারী অফিসার আছেন ওরা খুব আনন্দিত যে হ্যাঁ একটা জনজাতির যারা ভালো চিন্তা করে এরকম একটা দলমতা এসেছে, কাজে আমরা ভালোভাবে কাজ করতে পারবো। এরপরে এরা বিরক্ত, কোনো সিস্টেম ছাড়া কাজ, তাহলে অফিসাররা তো জেলে যদি যায়, খেয়ে জেলে যাবে, অফিসাররা তো যাবে, আগে অফিসার যাবে। যার জন্য আপনার চ্যানেলের মাধ্যমে বলতে চাই, সমস্ত অফিসার অনেকে কিন্তু এখানকে বলেন যে গভর্নমেন্ট থেকে যারা ডেপুটেশনে আছে আমার কাছে বলছেন যে আমরা যে ফিরিয়ে নেওয়ার একটা ব্যবস্থা করি। আমি বললাম কেন, এখানে করা যাবে না, কাজ যদি তাদের সেমে যদি কাজ করি তাহলে জেলে যেতে হবে, আর যদি না করি খেতে হবে। কারণ তাদের কাছে না কোনো একটা সিস্টেম যে কিভাবে করবে, কোনো সিস্টেম নেই, জোরপূর্বক। এই যে দেখুন, বিশেষ করে একটা এই প্রশ্ন তুলছেন, মনে মনে আমি এটা করি, আমরা একসময় আন্দোলন করেছি শিক্ষিতদের, অনেকে প্রভাবিত হয়েছেন, এখন আছেন, আমি লাভ করি, এখন চেয়ারম্যান জগদীশ বাবু কাউন্সিলের চেয়ারম্যান, আমরা একসাথে আন্দোলন করেছি শিক্ষিতদের জন্য। আমাদের উদ্দেশ্য কি, যে জনজাতিদের অধিকার দেওয়া। শিক্ষিত আমরা একসময় বললাম কি, আমরা নিজেদের নিজে শাসন করব। কিসের মাধ্যমে নিজেদেরকে শাসন করব? জনজাতিরা লেখাপড়ায় অনেক পিছিয়ে, আয়ের দিক দিয়ে বোঝার ক্ষমতা অনেক কম, যার কারণে আমার নিজস্ব সিস্টেম, প্রতিটি জাতি সম্প্রদায়ের মধ্যে কাস্টমার সিস্টেম, সামাজিক ব্যবস্থা আছে, তার মধ্যে সার ব্যবস্থা থাকে, এর মাধ্যমে আমরা চলি। সেটা জাতীয়দের মধ্যে খুব শক্ত, ও খুকি সম্প্রদায়ের মধ্যে আছে, নিজু সম্প্রদায়ের মধ্যে, অন্যান্য সম্প্রদায়ের মধ্যেও আছে, খুব বড় ব্যবস্থা। কিন্তু এখানে কি করে সমাজ ব্যবস্থাও তারা নষ্ট করে দিচ্ছে। এই ইয়াং আমাদের কি গ্রামের মধ্যে যারা বয়স্ক আছে তাকে সম্মান দেওয়া, বয়স্ক নেই, কর্মচারী আমার জন্য কাজ করবেন, অফিসার আমাদের জন্য ডেভেলপমেন্ট ওয়ার্ক করতে চান, এটা যদি বলবে কথা মতো হলো লাগাও, ওটা কি করেছেন কয়েকদিন আগে পদ্মবিল ব্লক খোয়ারিকে ভাঙচুর, ব্লক ডেপুটেশন দিতে যাবে সরকারি নষ্ট করার জন্য না, আর উপস্থিতিতে পবিত্র বিধানসভার একজন বিরোধী দলনেতার সম্মুখে সেখানে ছিলেন, এমডিসিরা ছিলেন, এটাই নেতৃত্ব, অফিসে ভাঙচুরা, সরকারি সম্পদ ধ্বংসরা। আরো একজন বিরোধী দলটা হয়ে আপনারা দেখবেন, একটা আমি দেখেছি সোশ্যাল মিডিয়াতে বলেন ঘর দিয়ে করবে, বিজেপিরা ঘর দেবে করবে, শেষ হয়ে যাবে। একজন পবিত্র বিধানসভার একজন দায়িত্বপূর্ণ বিরোধী বক্তব্য এটাই হতে পারে। আমি যার জন্য বিনম্রভাবে আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত জনজাতি সম্প্রদায়ের আমার একটাই আবেদন থাকবে, সমস্ত সম্প্রদায়ের কাছে, সমাজপতিরা ঐক্যবদ্ধ হন, নিজের সমাজে সামাজিক আইন কাস্টমারি লকে প্রতিষ্ঠা করুন এবং কাস্টমারি আইনের মাধ্যমে বিচার ব্যবস্থাকে আরো শক্তিশালী করুন, মজবুত করুন। আমি অ্যাজ এ ব্যক্তি হিসাবে আমি যা প্রয়োজন যতটুকু দরকার ততটুকু আমি থাকব, কারণ বিজেপি চাই জনজাতির সমাজ ব্যবস্থা শক্তিশালী হোক। খেয়ে করতে সমাজ পরিষদকে সরকারি মর্যাদা খেয়াল করেছে, সর্বপ্রথম আমাদের সরকারি করেছে। যে সময় বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী ছিলেন, উনি সমস্ত জায়গায় আনুষ্ঠানিক ঘোষণা করেন নাই, হাজারো মানুষের সামনে যে সমাজের নাম ঘোষণা করেন,
যে সরকার তাদের অধিকার দেওয়া হয়ে দিয়েছে সেই ঘোষণাটা করে আজকে সমাজ ব্যবস্থাকে করতেন। এর জন্য বলছি ওরা শিডিউলের কনসেপ্ট ব্যাপারে ক্লিয়ার। সেই মূল কনসেপ্টটা হচ্ছে জনজাতিরা নিজেদেরকে যে শাসন করবে, কিসের মাধ্যমে শাসন করবে? যারা ইয়াং সমাজ, ব্রু সমাজ ব্যবস্থার মাধ্যমে তারা জাতিকে শাসন করবে। যারা ত্রিপুরী সম্প্রদায়ের এই যে সমাজ ব্যবহার মাধ্যমে করবে, জমাতিয়ার সম্প্রদায়ের মাধ্যমে করবে। জন্য দেখবেন আপনারা যান, সবচেয়ে ভালো আপনি দেখতে পারবেন জমাতিয়া সমাজ ব্যবস্থাটা, জমাতিয়া হদা, তাদের কাছে যান, আপনারা বুঝতে পারবেন যে কাস্টমারের সিস্টেম এবং কাস্টমারের ল কতটুকু শক্তি। আপনাদেরকে অনুরোধ করো জমা হদা তাদের সাথে যান, জমাতিয়া পাড়াতে যান, তখন দেখবেন। আর আজ কি করছে তারা? এই শিডিউলের যে মূল কনসেপ্ট সমাজ ব্যবস্থাকে শক্তিশালী করার, ওরা একদিন আমাকে বলছেন যে আমরা বহু মুখ্যমন্ত্রী রেখেছি, একজন মোস্ট সিনিয়র অফিসার আইএস অফিসার ত্রিপুরা, উনি বলছেন আমি নৃপেন চক্রবর্তীকে দেখেছি মুখ্যমন্ত্রী হিসাবে, নৃপ চক্রবর্তী থেকে আরম্ভ করে এখন পর্যন্ত বহু মুখ্যমন্ত্রীর আন্ডারে আমি করেছি। কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি সর্বপ্রথম জনজাতি অফিসারদের দেখে শনি রবিবার ডাকতেন। জনজাতি অফিসাররা যারা সিভিল সার্ভিস বা ইন্ডিয়ান সিভিল সার্ভিসে আছেন, জিজ্ঞেস করতেন জনজাতিদের প্রবলেমটা কোথায়। শিক্ষা ক্ষেত্রে হোক, বিভিন্ন ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, জনজাতির কোনো পেশন নেই। তার কারণ উনি যার চেষ্টা করেন। ওই বিষয়টা বলছেন আগে আমরা দেখেছি বিভিন্ন মুখ্যমন্ত্রীকে শুধু নির্দেশ, এই সেই করো, কোনোদিন জিজ্ঞেস করেন নাই যে তোমরাও জনজাতি, তোমরা আইএস অফিসার, আজকে তোমরা সিএস অফিসার, হ্যাঁ তোমরা ডক্টর, ইঞ্জিনিয়ার, কেন জনজাতি এইভাবে অবস্থায় জানার কোনদিন চেষ্টা করেন। কিন্তু ডক্টর মানিক সাহা, আমি জানতাম না, ওরাই আমাকে বলেছে, কিন্তু ডক্টর মানিক সাহা আমাদের কাছ থেকে জানার চেষ্টা করেছে। কাজী আগে দীর্ঘ বছর যাবৎ প্রশাসনের কাজে বিচ্যুতি গুলা দেখতে পেয়েছে। ওনাদের ইচ্ছা আছে কোথায় ত্রুটি হচ্ছে, কিন্তু বলার সাহস নেই। শুধু ইমপ্লিমেন্ট করো, কার্যকরী করার দায়িত্ব, পরিকল্পনা তৈরি করবে সরকার অর্থাৎ মন্ত্রিসভা, কার্যকরী করার দায়িত্ব, কিন্তু কোনোদিন তাদের কাছ থেকে জিজ্ঞেস করে না কিভাবে করলে ভালো হয়। কিন্তু বর্তমান সরকার, বিশেষ করে ডক্টর মানিক সাহা, উনি এই প্রশ্নটা উনি চালু করছেন, জনজাতি সম্প্রদায়ের প্রশাসনিক দায়িত্ব দিচ্ছেন, ওই সময় অফিসারদের থেকে উনি মত নিচ্ছেন, সেটা ভালো কথা। ইভেন আরো এইবারে বিজেপি সংকল্প পত্র 2019 নির্বাচনী সংকল্প পত্রের মধ্যে 2023 এখানে পরিষ্কার উল্লেখ আছে প্রতিটি সম্প্রদায়ের, জনজাতি সম্প্রদায়ের সেই সম্পত্তিদের থেকে তাদেরকে মতামত নেওয়া হয়, তাদের মতামত নিয়ে সরকার পরিকল্পনা গ্রহণ। তাই আগে গভর্নমেন্ট জনজাতিদের জিজ্ঞেস করার প্রয়োজনই মনে করেন না। আজকে সরকারের যে জনজাতি অফিসাররা আছে, জনজাতি বিভিন্ন সম্প্রদায়ের সমাজপতি আছে, তাদের মতামত সরকার নিচ্ছে, সেটা একটু ভালো লোক না? তাহলে এইরকম সরকার আর বিগত আমার চোখে দেখেন, আমি নৃপেন বাবুরাও দেখেছি, কোনদিন এরকম হয় না। আমাদের একটি প্রশ্ন, মিডিয়াকে কেন ইনভাইট করা হয় না? আমরা দেখতে পাই যে ত্রিপুরার বিধানসভা যেভাবে বাজেট বিষয় বা অধিবেশন হয়, ঠিক একইভাবে আমাদের জানা রয়েছে এডিতেও বাজেট অধিবেশন হয়। আপনারা কখনো প্রশ্ন তুলছিলেন কি যে সেখানে ত্রিপুরা যেভাবে অধিবেশনে মিডিয়াদের ইনভাইট করা হয়, সেখানকার ডিসির অধিবেশনে কেন মিডিয়াদের ইনভাইট করা হয় না? সেই প্রশ্নটা আপনারা তুলেছিলেন? সেই প্রশ্ন বহুবার উঠেছে। নির্দিষ্ট বললাম না, রাজতন্ত্র উনি এখানে করেছেন, খুমুলুঙে রাজতন্ত্র কায়েম করে উনি নির্দিষ্ট এরা থাকতে পারবে, বাকিরা থাকতে পারবে না। যার কারণে ওইখানে আমাদের উপরে যদি কোনো আক্রমণ হয় সেটা জানবে না। ইভেন
আমি যেদিন বক্তব্য রাখি একদিন আলোচনার সময় আমাকে বলা হচ্ছে খকবরক বাই সাথী। আমি চেয়ারম্যানকে প্রশ্ন করেছি এখানে এই এডিসি অধিবেশনে কোন ভাষায় বলার অধিকার আছে? উনি বাধ্য হয়ে বলতে হয়েছে রিকগনাইজ ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে বলতে। অর্থাৎ কোন কি অবস্থা, ওরা গ্রেটার টিপ্রাল্যান্ড বলছে তো, গ্রেটার টিপ্রাল্যান্ডটা কেন প্রশ্ন আছে? ওনার একটা যুক্তি যে সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কারণে আমরা সমস্ত অধিকার থেকে বঞ্চিত, সেই কারণে আমাদের যদি এস্টাবলিশ করতে হতে হয় তাহলে গ্রেটার টিপ্রাল্যান্ড লাগবে। এটাই তো যুক্তিটা, সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের কারণে। আর ওইখানে সংখ্যাগরিষ্ঠ ককবরক জনজাতিদের দিকে অন্য ভাষায় কথা বলার লোক নেই। হালাম সম্প্রদায়ের হালামে বিভিন্ন সাতটায় হালাম সম্প্রদায়ের যে 17-18 ট্রাইব আছে, তার মধ্যে শুধু রুপিন এবং ককবরক কথা বলে। কুকি সম্প্রদায় তারও বিভিন্ন সাতটায় আছে, মগ আছে, গারু আছে, মিজু আছে, চাকমারাও আছে। আমি তো ককবরক পারি, আমি ককবরক বক্তব্য রাখি, আলোচনা করি খুব মূল্য। কারণ যে খকবরক করে না, খকবরকের আন্দোলন আমি নিজে করি। খকবরককে স্বীকৃতি দিতে হবে, আন্দোলন ছাত্র থাকতে আমি আন্দোলন করেছি। হ্যাঁ, খকবরক ভাষায় ডেভেলপ করতে হবে, খকবরকের জন্য আলাদা দপ্তর করতে হবে। আপনারা পেপার দেখুন, পুরানো পেপার কতজন বলে আলাদা দায়িত্ব করতে হবে। ল্যাঙ্গুয়েজ ছিল আগে 1996 ল্যাঙ্গুয়েজ ছিল, এটাকে দায়িত্ব করার জন্য আমি নিজে আন্দোলন করেছি। আজকে দেখুন, একটা অন্য জাতি হোক, সংখ্যাগরিষ্ঠ জাতি হোক, যারা ক্ষমতা আছেন তাদের হোক, জানা কি ছোট জাতি ছোট ভাষাগুলি, সেই ভাষাগুলি যদি হারিয়ে যায় মানুষ মূল্যে জন্মগ্রহণ করবে, ঠিক না? একটা ভাষা যদি হারিয়ে যায় তাহলে সেই ভাষাকে খুঁজে পাওয়া যায় না। আমি তো বলি 19টা সম্প্রদায় না, ছাইমল 1 নম্বরে লিস্টে, ট্রাইবেল লিস্টে আপনার সিট ট্রাইব লিস্টে 1 নম্বর ছাইমল। আপনি খুঁজে পাবেন এবং হারিয়ে যাওয়ার পথে, কারুরা হারিয়ে যাওয়ার পথে, তাদের জন্য চিন্তা আছে। আমি আসলে বহুবার বলি, কারণ শিক্ষিত দল এইখানে শিক্ষিত দলটা করা হয়েছে যে আইডেন্টিটিকে জনজাতিতে ট্রাইবেলদের আইডেন্টিটি যাহাতে বিলুপ্ত না হয় সে কারণে শিক্ষিত প্রভিজন রাখা হয়েছে। ভাষা, তার কৃষ্টি, সমাজ ব্যবস্থা এগুলোকে সংরক্ষিত যা থাকে তার জন্য শিক্ষিত প্রভিজন। আজকে ব্যাপারে কোনো কিছু করছে তারা, কেন এই অবস্থা, কেন কথা বলে নাই? ভূভাগরা তাহলে শুধু না, আপনি তো শুধু নয়, শাসন ক্ষমতা দেখে বলে না, আপনি তো ভূভাগরা বিষয় দেন। ভূভাগরা হিসাবে, জনজাতিদের ভূভাগরা হিসাবে তাদের আপনি কথা বলুন না কেন? চাইমলরা হারিয়েছে, খারবা কোথায় প্রায় তাদের ভাষা, কৃষ্টি সংস্কৃতি প্রায় বললেই চলে, কিভাবে রক্ষা করে। এখন 2-1 জন আছে, যদিও তারা মূল থেকে আমি আমার শুনেছি 2-1 পরিবার আছে চালের মধ্যে, তাদের সাথে সম্পর্ক তৈরি করে, এটা আসলে কর্তব্য। আপনারা দেখুন, একটা করে আপনারা গেলে জিজ্ঞেস করুন, খকবরক ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্ট এডিসিকে শুধু খকবরক ল্যাঙ্গুয়েজটার জন্য আদার্স ল্যাঙ্গুয়েজ নেই? তাহলে জনজাতি, তাহলে এখানে পুরো রাজ্যে যেহেতু সংখ্যা গরিষ্ঠ, শুধু বাবার সাথে থাকুক, অন্যটা সব বিত করো। আর খকবরকটা মেন ভাষা, এডিসি এলাকাতে প্রধান ল্যাঙ্গুয়েজ, প্রধান ভাষা হচ্ছে খকবরক। রাজ্যে হচ্ছে ভাষা বাংলা ভাষা। তো আমি বাংলা ভাষাকে যে সম্মান দেব, খকবরক তাকে সম্মান দেব, অন্য ছোট ছোট ভাষাগুলি আমি সম্মান দেব। দেওয়া দরকার। কি ব্যবস্থা নিয়েছে? কোন ব্যবস্থা নিয়েছে? জিজ্ঞাসা দরকার। বিশ্বাস করেন না, অনেক যারা ঈশ্বর
আমি দেখেছি ইউটিউব চ্যানেলেও চোখের পর্যন্ত তাদের বলতে বলতে চলে আসে ভাষা। ও একদিন আমি দেখলাম যে ওই যেতে আপনার ওই আন্দামানে একজনই ছিল তো বয়স মহিলা, ওই ভাষায় কথা। সেই মহিলা যখন মারা যায়, বহু ঈশ্বর চোখের জল দিচ্ছেন ভারতবর্ষে। মানুষ মারা গেলে বলছেন কি, মানুষ মারা গেলে জন্ম নেবে, একটা ভাষা মারা যায় সেটা জন্ম নেবে, সেটা দায়ী থাকবে কে? রাষ্ট্র থাকবে? আমরা নেতা হিসেবে আমরা গর্ব করি, আমরা দায়ী থাকবো। আজ সালমুল্লাহ হারিয়েছে, তার জন্য আমরা দায়ী থাকবো। আমি বলেছি জনজাতি কল্যাণ কেউ বর্মাকে আমাদের উদ্যোগ দরকার। অ্যাডিসির খুব না দায়িত্বে আছে। একেবারে আলোচনার শেষ মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আপনাকে জানতে চাইবো আপনি জনজাতি বা তিপ্সাদের জনগণদের জন্য কি বার্তা দিতে চাইবেন? ককবরক ভাষায় আরো কিভাবে ডেভেলপ করা যায়, অন্যান্য ক্ষুদ্র ক্ষুদ্র জনগোষ্ঠীর তার ভাষাগুলোকে আরো ডেভেলপ করে, তার সাহিত্যকে কিভাবে ডেভেলপ করা যায়। এই যে ডিকশনারি আছে না, ডিকশনারি, ককবরক ডিকশনারি, অন্য ভাষা গোষ্ঠীগুলো ডিকশনারি হারিয়ে যাচ্ছে। আমি তো যাই, দেখেন অরিজিনাল ভাষাটা কোথায় পাওয়া যায়। আমরা খকবরক মধ্যে দেববর্মায় বলুন, ত্রিপুরী বলুন, রিয়াংয়ে বলুন, চাকমায় বলুন, মগি বলুন, যারা শহরাঞ্চলে বসবাস করে না, শিক্ষিত সম্প্রদায়, ডক্টর, ইঞ্জিনিয়ার, সিভিল সার্ভিস অফিসার, তারা ফিউর নিজের মাতৃভাষায় কথা বলতে পারে। 80% ইংলিশ, হিন্দি, বাংলা মিক্স। কিন্তু আমি যখন হারে যাই এই কয়েকদিন আগেও, আমি করমসরার বলে যেখানে কারেন্ট নেই, নেই সমস্ত জায়গাতে, আমি দেখলাম যে তাদের ভাষাগুলো ককবরকের মধ্যে এত সুর। আমি বললাম এটা কেন? এটা ককবরক। চাকমাদের মধ্যে দেখবেন, রেঙ্গের ঠিক দেখবেন। কাজেই এই ভাষাগুলো এখনো রক্ষা করা সম্ভব। তার জন্য করতে হবে ওই যে শব্দ ভান্ডার আমার করতে হবে। তার জন্য কি করতে হবে? আমার সহযোগিতা নিতে হবে। যারা বড় বড় আছে, বিজ্ঞানী যারা আছে, তাদের সহযোগিতা হবে। যেমন অ্যাডিসির ব্যাপারে বল, স্টেট বাস কিভাবে বাজেট করতে হয়, কিভাবে গভর্নমেন্টকে অ্যাডমিনিস্ট্রেশনকে চালাতে হয়, অর্থনীতিবিদ লাগবে। আমার অ্যাডিসি এরিয়ার জন্য ভালো অর্থনীতিবিদ লাগবে। জনজাতিদের মধ্যে সেই রকম ত্রিপুরাজ্যে বড় ভালো অর্থনীতিবিদ না লাগবে। বাঙালি সম্পদের মধ্যে তো আছে তো লোকের অর্থনীতিবিদ কথা মন নিয়ে, কারণ প্রচুর বনজ সম্পদ মাইনর ফরেস্ট থেকে ব্যবহার করতে পারে। এটার মাধ্যমে জনজাতিদের কিভাবে ডেভেলপ করা যায়, তার জন্য আমার এটা একদম ভালো অর্থনীতিবিদ দরকার। সাহিত্য সংস্কৃতি যেমন ভাষা গবেষক দরকার। অর্থনীতিকে ডেভেলপ করতে আমার অর্থনীতিবিদ দরকার না। আমি শুধু আমার এই নাম কয় চাকমা হলে চাকমান্য ভালো করবে, হলে রিয়াঙ্গার ভালো করবে, দেব হলে দেব বর্মার ভালো হবে, ত্রিপুরা হলে দশার ভালো হবে, এটা ভালো না। এই কথাটা ভালো না। আপনারা দেখবেন প্রত্যেক জাতির একসময় অনন্ত ছিল, সেক্ষেত্রে উন্নতির দিকে যাওয়ার জন্য এক উন্নত সম্প্রদায়ের ভূমিকা, কোনো এক ব্যক্তির ভূমিকা ছিল, তাই না? আপনারা ইতিহাসকে এখানেও আমাদের এভাবে এগিয়ে হবে। আর একটা জনজাত যুব সম্প্রদায়, ছাত্র সম্প্রদায়ের কাছে বিনম্রভাবে একটা অনুরোধ থাকবে, আবেগ থাকা ভালো। আবেগের মাধ্যমে, ইমোশনের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া, হুল্লা করা, সেটা ঠিক না। আজকে দেখুন 40-40 বছর উপরে রাজনীতির জীবন, আমার রাজনীতির জীবন জনজাতিদের দুঃখ দুর্দশা দেখার পরেই আমি তো রাজনীতিতে আগমন। আমি গবেষণামূলক প্রত্যেকটা বিষয়ে আমি করার চেষ্টা করি। কোন যেটা আমার ডিফেক্ট হচ্ছে, আমাদের বড় আছে অ্যাডমিনিস্ট্রেশন, বহু কমিশন, ভারত সরকারের বহু কমিশন কমিটি গঠন করা হয়েছে, ভালো ভালো প্রস্তাব দেওয়া হয়েছে, কিন্তু সেই প্রস্তাবগুলো কার্যকরী করে যারা অ্যাডমিনিস্ট্রেশনের দায়িত্বে থাকবে, যারা জনপ্রতিনিধি থাকে তাদের, যেমন ডিসি অ্যাডমিনিস্ট্রেশন, বলুন অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে হচ্ছে, ওইখানে আপনার ক্ষমতা আসা সিভিল সার্ভিস অফিসার, অভিজ্ঞ
দেববর্মাকে সেই একজন মেম্বার না করে একটা রিমোটটা যাতে হাতে থাকে, আমার কাছ থেকে যাতে শোনা যায়, তা করা হয়েছে না। এটাই হচ্ছে সবচেয়ে খারাপ লক্ষণ। রিমোট আমার হাতে থাকতে হবে, না হলে চিত্ত দেববর মতো প্রশাসনিক অজ্ঞতা, দূরদর্শী চিন্তা ভাবনা, জানাকে তারা 18 দিচ্ছিল, তো তার মধ্যে যদি আরে হিসাব করেন তাহলে নাম্বার 1 তো দেববর্মা আসবে। আজকে যে অ্যাসেম্বলিতে অপোজিশন চিত্ত দেববর্মার কেউ উপযুক্ত নেই। জানি ভাষা সাহিত্য নিয়ে গবেষণা করে, সাহিত্য চর্চা করে, বিভিন্ন জাতি প্রবলেমটা নিয়ে উনি চর্চা করেন। উনি অপোজিশন, উনি ত্রিপুরা এমএলএ, আগে ছিলেন আমি বিজেপির। আমাদের মধ্যে কিন্তু ক্রমণ থাকে যে এই জায়গাতে জনজাতির এই ভাষাগত এই প্রবলেম, হ্যাঁ, প্রশাসনগতভাবে এই প্রবলেম আমাদের মধ্যে কিন্তু তা হয়। ওনাকে করলেন না, উনি তো তৃণমূল দলের প্রতিনিধি করেন না, অর্থাৎ নিজের হাতে রিমোট থাকবে না, এই কারণে করেন না। চিত্ত ধর্মের মতো অভিজ্ঞ থাকতে ওনাকে মর্যাদা দেওয়া হয় না, বিধানসভাতেও মর্যাদা দেওয়া হয় না, সাংগঠনিক ভাবে ওনাকে মর্যাদা দেওয়া হয় না। এটাই হচ্ছে ক্ষমতা। কাজে আমি আশা করব ভারতবর্ষে একমাত্র ছাত্র যুব সমুদায়, যা বিশেষ করে জনজাতি সম্প্রদায়ের মধ্যে এখন এই যে যাদের স্মার্টফোন আছে, প্রত্যেকটা শিক্ষিত ছেলে মেয়ের কাছে স্মার্ট আছে। আপনারা ওইখানে চার্জ করলেই পাবেন যে প্রথম এই ভারতবর্ষে জনজাতিদের কল্যাণে কয় পদক্ষেপ নিয়েছে। প্রথম ট্রাইবাল মিনিস্ট্রি 1999 করেছিল অটল বিহারী বাজপেয়ীজি, যার প্রথম ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন জুয়েলাম, এবং উনি মন্ত্রী হওয়ার পরে এই যে 11 রেসিডেন্স করা হয়েছে, যারা বিপিএল গরিব জনজাতি ছেলেমেয়েরা, তারা সিবিএসির মাধ্যমে 12 পর্যন্ত বিনা পড়াশোনা করতে পারে। এবারে জনজাতিদের কোথাও যদি কোনো অত্যাচারিত নির্যাতিত হয় তা দেখার জন্য এনএসটি ন্যাশনাল শিডিউল কমিশন কে করে ওই 89তম সংবিধান সংশোধনের মাধ্যমে 2003 বাজপেয়ীজি করেছে। হ্যাঁ, তাহলে এই যেগুলো ত্রিপুরা রাজ্যে আজকে স্কুল আছে, জায়গা রেসিডেন্ট করছে। আবার আমাদের প্রস্তাব আছে প্রত্যেকটা ব্লকে ব্লক, যেখানে প্রত্যেকটা প্রশাসনিক ব্লক এলাকাতে রেসিডেন্সি করা হয় একলব্য। তাহলে শিক্ষার ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে যে আমাকে মর্যাদা দিচ্ছে তার সাথে থাকবে। তার জন্য অনুরোধ করব, আমার কথা নয়, কোন নেতার কথাই নয়, আমি জনজাতি যুব সম্প্রদায়, ছাত্র যুব সমাজের কাছে আমি অনুরোধ করব, আপনার চার্জ করুন, মোবাইলে চার্জ করুন, আপনাদের স্মার্টফোন আছে, দেখুন, বাসটা দেখার পরে সিদ্ধান্ত নেওয়া। আপনাদের আমি এক কথা বলি, আমি কিন্তু ওই যে দেখেন ঘরটা ছোট, বই সমস্ত ঘরের মধ্যে আমার বই থাকে, আমি যতক্ষণ পর্যন্ত পড়ার পরে রিহেন আমি দেখবো না, ততক্ষণ পর্যন্ত আমি কথা বলি না। আমি আপনাদের সামনে যতগুলো বলছি আমার সমস্ত তথ্য নিয়ে, আমার সমস্ত আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্য সেই আপনার যখন 1949 থেকে পরে জনজাতির কি কি হোকরা হয়েছে, কি কি করা হয়, সমস্ত তথ্য আমার কাছে আছে। এবং এর উপরে আমরা যারা বড় বড় বাঙালি সম্প্রদায়ের মধ্যেও আছেন, নন বাঙালিয়ান, তাদের সাথে পরামর্শ করি, আমাকে একটু বোঝার, কারণ বুঝতে কোনো জানি, আমি তাদের কাছে যাই, বোঝার চেষ্টা করি যে এটা কেন, এটা কি হলো, এটা বোঝার চেষ্টা করি। কারণ দরকার, তার জন্য বিনম্রভাবে আমার ছাত্র যুবকদের কাছে জনজাতি সম্প্রদায়ের বাসটা দেখার চেষ্টা করুন, আর নিজে দেখবেন, পড়বেন, কোথায় কি আছে, তারপরে সিদ্ধান্ত নেওয়া। কারোর কোনো সিদ্ধান্ত না, আমার কোনো সিদ্ধান্ত নেবেন না, আমি আমার না বললেও আমি দেখে নেই কি আছে, আগে নাও, তার সিদ্ধান্ত আবেদন তো থাকবে।
অসংখ্য ধন্যবাদ আপনাকে স্যার। আমরা এতক্ষণ পর্যন্ত ছিলাম এডিসি এলাকায় যিনি বিরোধী দলনেতা রয়েছেন কান্তি চাকমা স্যারের সাথে আমাদের একান্ত সাক্ষাৎকার ছিল। আমাদের সাক্ষাৎকার আমরা এখানে শেষ করছি। পরবর্তী বিভিন্ন আপডেটে অবশ্যই চোখ রাখবেন ট্রিপল নিউজ 8 এর পর। নমস্কার। একটা সেন্টিমেন্ট নিয়ে জনজাতিদের ভাবাবেগে একটা সুরসুরি দিয়ে ওরা রাজনীতিটা করবে, তা দিয়ে জনজাতিদের উন্নয়ন হবে না। জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি প্রার্থী দেন না কেন? জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি কথা বলেন না কেন? এই যে যাদের প্রাপ্য থাকা নেওয়ার পরেও এমডিসির ভাতা ঠিক মতো দিতে পারে না, কর্মচারীদের ঠিক মতো বেতন দিতে পারে না, এই হচ্ছে অবস্থা। তাদের যে প্রশাসনিক কাঠামোটা এত দুর্বল। আমাদের একটি প্রশ্ন আছে, মিডিয়াকে কেন সেখানকার ইসির অধিবেশন কেন মিডিয়াদের করা হয় না, সেই প্রশ্ন আপনারা তুলেছেন। বললাম না, রাজতন্ত্র উনি এখানে রাজতন্ত্র খায়, উনি নির্দিষ্ট এরাও থাকতে পারে, এরা থাকতে পারবে, যার কারণে ওইখানে আমার উপরে যদি কোনো আক্রমণ হয় সেটা জানতে। নমস্কার, স্বাগত আপনি ত্রিপুরা নিউজে। আমি আপনাদের সাথে আছি পূজা। আমরা প্রতিনিয়ত রাজ্যের বুকে যে বিষয়গুলো উঠে আসে রাজনৈতিক ক্ষেত্রে দাঁড়িয়ে তার সমাধান বা স্পষ্টীকরণ ধরার জন্য রাজনৈতিক যারা ব্যক্তিরা রয়েছেন তাদের সাথে সাক্ষাৎকারে থাকি, তাদের সেই বিষয়গুলোতে প্রতিক্রিয়া রয়েছে তা আপনাদের সামনে ধরার চেষ্টা করি। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আমার হাতে পেয়ে গেছি এডিসি এলাকায় যিনি বিরোধী দলনেতা রয়েছেন বিমল কান্তি চাকমা স্যারকে। প্রথমে স্বাগত আপনার ত্রিপুরা নিউজে। স্যার, এমসি হওয়ার পর এবং বিরোধী দলনেতা হওয়ার পর ত্রিপুরা নিউজ এটা আপনার প্রথম সাক্ষাৎকার। আপনাকে আমাদের ত্রিপুরা নিউজের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই। আপনাদেরকে অনেক স্বাগত। প্রথমে যে বিষয় জানতে চাইবো, আমরা দেখতে পাই একটি অভিযোগ আসছে, যে অভিযোগ অনুযায়ী একটি আরটিআই রিপোর্ট করা হয়েছে যে এডিসি এলাকায় কি একজন উপদেষ্টা নিয়োগ করা রয়েছে এবং সেই উপদেষ্টার নাম হচ্ছে ক্যাপ্টেন জিএস রাঠে। এবং আমরা এতটুকু জানতে পারি যে মন্ত্রিসভার অনুমোদন ছাড়া এভাবে কোনো ধরনের উপদেষ্টা নিয়োগ করা সম্ভব নয় এডিসিতে, কিন্তু তারপরেও এমন একটা খবর আমাদের কাছে আছে এবং শিশুকে কেন্দ্র করে আরটিআই রিপোর্টও আছে। আপনারা বিরোধী দলনেতা, আপনি বিরোধী দলনেতা রয়েছেন, বিরোধিতায় সেখানে রয়েছেন। বিরোধিতা মানে যারা বিরোধী দল তারা সরকার সেখানে শাসন ক্ষমতারা থাকে, তাদের ভুল ত্রুটি ধরাই বিরোধী দলের কাজ থাকে। আপনারা কি এই বিষয়ে কি জানেন, কি তথ্য রয়েছে আপনার কাছে, এই বিষয়টি কত সত্য? কি বলবেন, যারা ক্ষমতায় রয়েছে এডিসে 2021 ওরা ক্ষমতা আছে এডিসে ক্ষমতায়। এখন তো আপনি বলেন যে অ্যাডভাইজার ক্ষমতায় আসার সাথে সাথে কি করেছে, ওরা কাউন্সিল গঠন করার পরেই ওরা করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি, যার চেয়ারম্যান হতেন প্রদ্যুৎ দেববর্মন। আজকে 2-2.5 বছর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটি সেটাকে করা হয়, তা একটা অ্যাডভাইস করবে কি কি করার দরকার, কি কি করলে পরে ভালো হবে। আজ পর্যন্ত তার কোনো রিপোর্ট নেই। আমরা অধিবেশনের জন্য আলোচনা করে কোনো উত্তর নেই। এরপরে বলছেন যে অ্যাডভাইজার নিয়োগ আছে, এটা তো ঠিক আছে। শিডিউলে বিবি অনুযায়ী রাজ্যের মন্ত্রিসভার সাথে পরামর্শক্রমে গভর্নর সেটা অনুমোদন দেয়, সেটা করে নাই, কারণ তারা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে নেই। তাদের কাজে কি বলেন, তাদের জন্য কি বলেন, আর উনি কিভাবে অ্যাডভাইস করবেন? উনি কোটা লোক সিচুয়েশন কি যাবে সেটা তো ওরাই বলতে পারবে। স্যার, আমরা দেখতে পাই যে কিছুদিন পূর্বে ত্রিপুরা ত্রয়োদশ বিধানসভা সেখানে অধিবেশনে আমরা দেখতে পাই যে বাজেট বিষয়, সেই বাজেটে ত্রিপুরা মতা দলের যিনি সুপ্রিমো রয়েছেন
প্রদ্যুৎ কিশোর দেবমনকে আমরা বলতে দেখি যে বাজেট 2.7% এডিসি এলাকার জন্য বরাদ্দ করা হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এডিসি এলাকায় ইএম এবং সিএম এর জন্য আগে থেকে গাড়ি দেওয়া থাকে, তারপরেও 5টি অতিরিক্ত গাড়ি ক্রয় হয়েছে এবং যে গাড়িগুলির মূল্য 18 থেকে 19-20 লাখ হবে সেগুলিকে 34 থেকে আরো বেশি মূল্যে ক্রয় করা হয়, যেখানে বলা হচ্ছে যে অনেকটা কম অর্থ দেওয়া হবে এডিসিতে। অন্যদিকে অধিক মূল্যে গাড়ি ক্রয় করা, এ বিষয়তে আপনাদের কাছে কত তথ্য রয়েছে বা এই বিষয়তে আপনি বিরোধী নেতার একজন আপনি নেতা রয়েছেন, আপনি বিষয়গুলোকে কিভাবে দেখছেন এবং পদক্ষেপ গ্রহণ করছেন? ওনারা বলেছেন যে আমরা টাকা পাই না, রাজ্য সরকার আমাদেরকে টাকা দিচ্ছে না। এই কারণে আমি ডাইরেক্ট ট্রাইবাল ওয়েলফেয়ারকে জিজ্ঞেস করলাম এডিসির কত টাকা পাবে, কত টাকা দেওয়া হয়েছে। তখন ডাইরেক্টর সাহেব আমাকে বললেন, স্যার 2022 ফিনান্সিয়াল ইয়ারে তাদের পাওনা 619 কোটি, তার থেকে 668 কোটি টাকা অলরেডি পেমেন্ট হয়ে গেছে। কিন্তু ওনারা বলছেন 2 বলছিলেন জানি 2.7। ওরা মনে করে একটা সিক্স শিডিউল এরিয়া যে TTIDC ওটাই মনে একটা স্টেট, একটা তো নিয়ম আছে না পিডাব্লিউডি দপ্তর যেটা আছে, পিডাব্লিউডি দপ্তর শুধু স্টেটের কাজ করে না, সে এলাকাতেও কাজ করবে। কারণ পিডাব্লিউডির একটা অংশ ছোট ছোট কাজও সে করার জন্য হ্যান্ড ওভার করা হয়, এগ্রিকালচারের ছোট ছোট প্রজেক্টগুলোর জন্য হ্যান্ড ওভার করা হয়। তারপরে আমার যে সেরিকাল বলুন বিভিন্ন ডিপার্টমেন্ট, এরকম 14টা ডিপার্টমেন্ট আছে, তারা এগুলো করে। বাকি যে মেজর ওয়ার্কগুলো স্টেট গভর্নমেন্ট করবে, স্টেট বাজেটে তুলে সেটা শুধু নন এডিসি লাগে হবে, এডিসি হবে না তেমন তো নেই। মূল কথাটা হচ্ছে সিক্স শিডিউলের কনসেপ্টই ওরা ক্লিয়ার না। আমি অধিবেশনে আমি দেখেছি যে শিডিউলের যে কনসেপ্ট সেটার ব্যাপারে তারা ক্লিয়ার না, সিক্স শিডিউলের মোতাবেক তাদের কথা কি আছে সেটা তারা জানে না। এই হলো তাদের অবস্থা। একটা সেন্টিমেন্ট নিয়ে অনুযায়ীদের ভাবকে একটা উৎসুরি দিয়ে ওরা রাজনীতিটা করবে, জনজাতির উন্নয়ন হবে না, সেটা সব নয়। আর তা বলছে যে বিপি জনজাতির জন্য কাজ করে, ঠিক মতাও সিপিএম এর একই সুর আছে। আপনি কেন গত 2000 বিধানসভা নির্বাচন কি হয়েছে, জিতেন চৌধুরীর সাথে ওনারা হাত মিলিয়েছেন কিনা আপনারা রিপোর্টে উঠে যাবে। জিতেন চৌধুরীর বিরুদ্ধে উনি যান না কেন, জিতেন চৌধুরীর বিরুদ্ধে কথা বলেন নাই কেন? আজকে জিষ্ণু দেববর্মা যিনি প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার, জিষ্ণু দেববর্মাকে হারিয়ে জন্য ওনার বোন চোখের জল মুছে চরিলামী জনসভা করেছে। না, তীব্রমতে জিতাতে হবে, জিষ্ণু দেববর্মাকে হারাতে হবে। জিষ্ণু দেববর্মাকে কেন হারাতে হবে? জিষ্ণু দেববর্মার অপরাধ কি? জিষ্ণু দেববর্মা অপরাধ আপনারা এটা জিজ্ঞেস করুন তাদের। দীর্ঘ 20 বছরের বাম সরকারের সময় ফিনান্স কমিশন কেন এদিকে টাকা দেয় নাই? জিষ্ণু দেববর্মা পঞ্চায়েত মিনিস্টার, আরডি এবং পঞ্চায়েত এবং ফিনান্স এই দপ্তর ওনার হাতে ছিল। ওনার প্রস্তাবে কি হয়েছে, আমরা ফিনান্স কমিশনে ত্রিপুরার যে এডিসি অন্যান্য ত্রিপুরার সেখানে ইনক্লুড করেছে, যার কারণে প্রত্যেকটা 560টা ভিলেজ কমিটি আছে, সেখানে টাকা যায় মিনিমাম 15 লাখ। এরপর কি হচ্ছে 40টা বিএসসি আছে, 40টা বিএসসি সেখানে টাকা যাচ্ছে, সেটা করা হয়েছে। আর কি করেন জিষ্ণু দেববর্মা? 2019 যে সিক্স শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল 125 শিডিউল অ্যামেন্ডমেন্ট বিল, সেটাকে তার ভিউজ জানানোর জন্য যে রাজ্যে পাঠানো হয়, সেখানে রাজ্যের মন্ত্রিসভাতে অনুমোদনের ব্যবস্থা উনি করেন। 126 শিডিউল অ্যামেন্ডমেন্ট ওই বিলের মধ্যে আছে, ওই বিলের মধ্যে আছে 50টা আসন দিতে হবে, রাজ্য মন্ত্রিসভা অনুমোদন করেছে। সেখানে ভলেন্টিয়ার নিয়ে 42-43টা দপ্তর, সেই দপ্তরগুলো হ্যান্ড ওভার করতে হবে এডিসিকে, সেই প্রস্তাব উনি অনুমোদন করেছেন। এরপরে উনি কি করেছেন? উনি করেছেন, আপনি দেখবেন প্যারা 3, প্যারা নাম্বার 3-তে সেকশন 1-এ কি আছে, ল্যান্ডের ব্যাপারে লেখা 6 শিডিউলে। উনি সেটা অনুমোদন দিয়েছেন। কি অনুমোদন করেছেন? আপনারা জানবেন
2080-তে তৎকালীন এক্সিকিউটিভ মেম্বার ছিলেন আপনার অগর বর্মা। আমি সেদিনও দেখা করছি সেই সময় অগরুর সাথে। উনি কি করেছেন, ল্যান্ড বিল 2007 উনি এনেছেন, আনার রাজ্য সরকারকে দিয়েছেন, রাজ্য সরকার সেটাকে ফাইল করে রেখে দেয়। 2013-তে সেই সময় ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার, জনজাতি কল্যাণ দলের মন্ত্রী অবাবু মিটিংয়ে যখন বসেন, মানিক বাবু সেটাকে ফেরত দেন। কেন ফেরত দিয়েছিলেন? ফেরত দিয়েছিলেন ট্রান্সফার শব্দটা সেটা উল্লেখ নেই, কাজেই এখানে হস্তান্তর যে শব্দটা উল্লেখ নেই সেটা এখানে হবে না, সেটা ফেরত পাঠাও। অগরবাবু যে চিফ এক্সিকিউটিভ মেম্বার হিসাবে বিলটা এনে রাজ্য সরকারের রাজ্য মন্ত্রিসভাতে প্রেরণ করেন এবং আবার 2008 বিধানসভা নির্বাচনে জিতার পর ওই ট্রাইবাল ওয়েলফেয়ার মিনিস্টার হওয়ার পর 2013-তে যখন ক্যাবিনেটে উত্থাপন করেন সেটা ফেরত যায়। তখন এই সমস্যাটা সমাধানের জন্য জিষ্ণুটা কি করেছেন, জিষ্ণু বর্মা, উনি ট্রান্সফার প্ল্যানটা মন্ত্রিসভাতে অনুমোদন করে নিয়েছেন। হ্যাঁ, আজকে কেন কি নাম কয় এই যে প্রামতা সে ব্যাপারে তো কোনো কথা বলে নাই। আর জিতেন চৌধুরী কি করেছেন, জিতেন চৌধুরীকে এই কারণেও সমর্থন করেছেন, যার জন্য সমস্ত ব্যবস্থা করেছেন। জিতেন বাবুর দেখুন, 2001 24শে ডিসেম্বর, আসন্ন তারিখ বলছি 24শে ডিসেম্বর 2003 রাজ্য বিধানসভাতে তৎকালীন বিধায়ক এখন প্রবাহ হয়েছেন নরেন্দ্র জমাতিয়া একটা প্রশ্ন ছিলেন যে কেন্দ্রীয় সরকার এডিসি ক্ষমতা বৃদ্ধির জন্য কোনো প্রস্তাব পাঠিয়েছে কিনা। সে সময়ে জনজাতি কল্যাণ মন্ত্রী হিসেবে এই জিতেন বাবু পবিত্র বিধানসভায় কি উত্তর দিয়েছেন জানেন? কত তারিখে দিয়া? 24 তারিখে, 24 ডিসেম্বর 2003 বিধানসভা কি উত্তর দিয়েছেন যে 14 এপ্রিল 2001 কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এডিসির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য একটা প্রস্তাব পানি হয়েছে। নগেন বাবু পার্লামেন্টারি কোয়েকশন বলেন কি অবস্থায়, বলেন যে সেটা এখন পরীক্ষা নিরীক্ষার মধ্যে আছে। কতদিন হয়েছে? 2 বছর 9 মাস 10 দিন। 2 বছর 9 মাস 10 দিনের মাথায় পবিত্র বিধানসভায় উত্তর দিচ্ছে কি জিতেন বাবু, সেটা কোনো পরীক্ষা নিরীক্ষা আছেন। আপনারা সাংবাদিক, আপনি ভালো বুঝবেন, আন্তরিক যদি থাকে 2-3 বছরের মাথায় সেটা আছেন পরীক্ষা নিরীক্ষার মধ্যে। হচ্ছে 2003-এর কথা। এরপরে 2012-তে আর একটা সিডিউল অ্যামেন্ডমেন্ট বিল এসেছে, সে কিন্তু কোনো ভিউজ তারা জানাই কেন্দ্রীয় সরকার 2001-এ যে প্রস্তাব, সে প্রস্তাব অনুযায়ী তারা কোনো মতামত রাজ্য সরকার দেন নাই। 2012-এ কেন্দ্রীয় সরকার আরো প্রস্তাব পাঠিয়েছে, সেই প্রস্তাবের মধ্যে সেখানে ছিল এডির অধিক ক্ষমতা বৃদ্ধির জন্য। কি করেছেন? 1 বছর 7 মাস পরে ওনারা কেন্দ্রের প্রস্তাব পাঠিয়েছেন আসন সংখ্যা বৃদ্ধি করা হবে না। আপনার কার্বি আংলং মহাসাতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে, ত্রিপুরাতে আসন সংখ্যা বৃদ্ধি করা হবে না, বলছেন নট রিলেটেড ইন পুরা। তারা ভিউজের মধ্যে দিয়েছেন আমার কাছে তথ্য। এরপরে বলেছেন অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল, কার্বি আংলং টেরিটোরিয়াল কাউন্সিল হচ্ছে, আবার ডিমাসাও টেরিটোরিয়াল কাউন্সিল হচ্ছে। এই ডিস্ট্রিক্টকে বাদে এটা টেরিটোরিয়াল কাউন্সিল হবে কিনা, যে ত্রিপুরার সেইটার কোনো সম্পর্ক নেই, এটা বামফ্রন্ট বলে। এরপরে কিন্তু এখানে একটা বিষয়, এডিসির তৎকালীন এক্সিকিউটিভ মেম্বার শ্রদ্ধেয় রঞ্জিত বর্মা এডিসি যে ভিউজ, এডিসি থেকেও হয়েছে, এডিসির ভিউজের মূল্য লিখেছেন এটা ডিস্ট্রিক্ট কাউন্সিল হবে না, কারণ এখানে 8টা প্রশাসনিক জেলা, সমস্ত জেলার অংশ নিয়েই এই এডিসি, কাজে একটা টেরিটোরিয়াল কাউন্সিল হোক। এডিসির এক মতামত রাজ্য সরকার এটাকে নট করে দিয়ে ওরা কি করে ত্রিপুরার সম্পর্কের জন্য ওরা ভিউজ জানিয়ে দিয়েছে, কারণ এডিসি তো রাজ্য সরকারের মাধ্যমে দিতে হয়। এরপরে দেখুন, যাই না সেটা তো কিনা আমি শুনেছি
এই অনেক কিছু কৈফিয়ত দিতে হয়েছে দেববর্মা, যার কারণে নাকি 2015-তে ক্ষমতা আসার পরেও ওনাকে সিবিআইটি মেম্বার করা হয়। কেন রাজ্য সম্পাদক মণ্ডলীকে জিজ্ঞেস না করে উনি সেই মতামতটা দিয়ে টেরিটোরিয়াল কাউন্সিলের পক্ষে মতামত দিলেন। এই হচ্ছে অবস্থা। এরপরে দেখুন বিজেপি ক্ষমতা আসার পর, মোদীর ক্ষমতা আসার পরে 2014, 2015-তে 21শে মার্চ 2015 ইংরেজি সনের 21শে মার্চ আবার একটা বিল পাঠানো হয়েছে অ্যামেন্ড করার জন্য, যে এডিসি ক্ষমতা বৃদ্ধি করার জন্য কি কি দেওয়া হবে। বোরোল্যান্ডের ন্যায় বোরোল্যান্ডে 42-43টা দপ্তর আছে, দপ্তরগুলো ত্রিপুরা দেওয়া যায় কিনা, কার্বিলং এবং ডিমাসার মতো করে, এবং এখানে কার্বিলংয়ে 50টা করা হবে, ডিমাসাতে 40টা আসন করা হবে, ত্রিপুরাতেও এইভাবে আশঙ্কা বৃদ্ধি করা হবে কিনা। এখানে ওরা দেখছেন মমতা কি দিলেন, দুষ্টা কি জানালেন, নট রিলেটেড ত্রিপুরা। এই হচ্ছে তার অবস্থা। কতদিন পরে দিয়ে প্রায় 2 বছরের মধ্যে ওরা সেখানে সাপ করছেন 2017। এরপরে দেখুন হিস্ট্রি, আমি এই কারণে অ্যাডিসি প্রশ্ন, মানুষ এখন জনজাতিরা ভ্রান্তির মধ্যে আছে, খেয়েটা, কিন্তু এর জন্য এই ইতিহাসটা একটু তুলেছি। এসি ক্ষমতায়নের জন্য কেন্দ্র থেকে 2001, 2012, 2015, 2019 তিনটা প্রস্তাব এসেছে কিভাবে করলে পরে এদিকে ক্ষমতা বৃদ্ধি করায় এবং স্বাবলম্বী হবে, তার জন্য এইগুলো এসেছে। তারপরে 2017-তে এইভাবে তা করলো। আমরা তখন ত্রিপুরা জনজাতি মোর্চার তরফ থেকে দিল্লির সাথে সংযোগ স্থাপন করি। আমরা বললাম এই যে 2017 বাম সরকার এইভাবে মত দিয়েছে, ত্রিপুরা কোনো কথাই উঠেনি। তখন রাজনাথ সিং হোম মিনিস্টার ছিলেন, রাজ্যসভা উনি প্রস্তাবটা পরে এখানে পার্লামেন্টারি স্ট্যান্ডিং হোম অ্যাফেয়ার্সের একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি থাকে, তো ওই কমিটিতে এটা পাঠানো হয়। ওই কমিটির চেয়ারম্যান হচ্ছেন আনন্দ শর্মা, ভোরসিয়ান নেতা, কংগ্রেস করেন। এটা সারা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাটা এমনই, সব পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি হোম অ্যাফেয়ার্স যে কমিটি থাকে, এখানে কমিটির চেয়ারম্যান বরাবরই আপনার বিরোধী দল থেকে থাকে, এখানে পাঠানো হয়। এরপরে দেখ আজকে কুমার জমা দেয়া আইটির হয়ে 2018 নির্বাচনে মন্ত্রী হন নাই, মন্ত্রী হয়েছে ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের মন্ত্রী হন নাই। মন্ত্রী হওয়ার পরে 2019 126 অ্যামেন্ডমেন্ট বিল, ওইখানে ও বিলের ব্যাপারে 10 সেপ্টেম্বর 2019 পার্লামেন্ট হাউসে মিটিং হয়েছে। 30 অক্টোবর 10ই অক্টোবর পার্লামেন্ট হাউসে মিট হয়েছে। আমরা জানি না, সে নিজেও জানে না। আপনার এবারে 30 অক্টোবর যেদিন মিটিংটা হবে তার ওই কি বলে 28 তারিখ ওই আপনার মিজোরামের মারা অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এরা আমাকে ফোন করে বলে আপনারা কোথায় আছেন। আমি বললাম তো আগরতলায়। হ্যাঁ, নর্থ ইস্টে সমস্ত কাউন্সিলগুলা লিডার সবাই দিল্লিতে অবস্থান করুন। কি ব্যাপার, 30 অক্টোবর পার্লামেন্ট হাউসে এটা মিটিং হবে। তখন আমি সঙ্গে সঙ্গে মেম্বার বাবুকে ফোন করলাম। ফোন করলে জানতে পারলাম উনি বলছেন যে নেপাল যেতে আসে। আমি বললাম এই ব্যাপার, বলছে 8টা 8:30 এসো আমার বাসায়। তখন গেলাম। এরপরে জান, কারণ ওনাকে জানানোরই প্রয়োজন মনে করে না ওনার একটা সেক্রেটারি, কারণ আইপিএফটির জনজাতির নাম বলে আলাদা রাজ্যের ডিমান্ড করে ক্ষমতায় এসেছেন, দেখেছেন এই করবেন, স্বর্গে লয়ে যাবেন, কোথায় নিয়ে যাবেন। কিন্তু মুক্তি হওয়ার পর একবারের জন্য যে এলাকা জনজাতি অধ্যুষিত এলাকা, ডেভেলপ এলাকা, তাকে কিভাবে ডেভেলপ করা যায়, তার ক্ষমতা বৃদ্ধি করা যায়, চেষ্টাই নেই। তখন দুটো মিটিং সিপিএম বলে 2017-তে, বুঝলেন, 2017-তে যেবার বোরোল্যান্ডে 42-43টা দপ্তর হবে কিনা, নর্থ দিলে ত্রিপুরা 50টা
আপনার কার্বি আংলংয়ের ন্যায় দেওয়া হবে কিনা, নট দ্যাট ইন ত্রিপুরা, ত্রিপুরা নাম অটোনোমাস কাউন্সিল করা হবে কিনা, নট দ্যাট ইন ত্রিপুরা, সেই প্রশ্ন নিয়ে এই 2017 বিজেপি আইপিএফটি সরকার আসার পরে ডিপার্টমেন্টের সেক্রেটারি মেবার কুমারী ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের সেক্রেটারি দুটো মিট অ্যাটেন্ড করেছেন। এটাই হতো। তারপরে আমরা 28 তারিখে লগেই আমরা রামপদ জমাইয়া সাংসদ বুদ্ধি ত্রিপুরা তৎকালীন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার কোয়ার্টারে আমরা যাই। কোয়ার্টারে যাওয়ার পরে বিষ্ণুবাবু বললেন, রামপদ বিমল বাবু আপনারা আগামীকালকে ভোরে যেতে ফ্লাইটে যান। তো 29 তারিখ, তখন আমরা 29 তারিখে দিল্লিতে গেছি রামপদ জমাতে। আমি সঙ্গে সঙ্গে সন্ধ্যার পর আমরা গিয়ে আনন্দ শর্মা যিনি চেয়ারম্যান ওর সাথে দেখা করি। দেখা করার পরে আমরা কারণ 30 থেকে মিটিং করার আমরা তো প্রতিনিধিত্ব করতে পারি না, রামপদ জমা এমএলএ তখন এমডিসিও হয়, যে আমরা মিটিং অ্যাটেন্ড করার আমার পড়ে না, সেখানে করবে সরকার। মেম্বার জমাতে প্রতিনিধি করে দেবে, তার অফিসিয়াল স্টাফ যাবে বা ক্যাডার যাবে, নিজে যাবেন বা ওনার কোন অফিসার যাবেন, সেটা ঠিক করে দেবে। সে জিজ্ঞেস কোথায় করলে ভালো হয়, আমরা বললাম আপনি কাটিতে করেন। তখন এরপরে 18 জানুয়ারি 2020 শিলংয়ে করছেন একটা, 20 জানুয়ারি 2019 বাজেটে আমাদের নিয়ে মিটিং করেছেন। ওইখানে আমরা প্রতাপ অ্যাডির যে ক্ষমতা বৃদ্ধির জন্য সমস্ত প্রতাপ ওইখানে রাখা আছে। এখন এখানেও এই পর্যায়ে আছে, কারণ একটা নর্থের মধ্যেও মিজোরাম ক্লিয়ার ওরা তাদের ভিউজ জানাতে পারে নাই, অনেক সমস্যা আছে, জন্য এখনো পালনতে আছে। আমরা এখনো ডিমান্ড করছি যে এটা গাড়ির অভিযোগটা আছে, কি বলবেন? গাড়ির অভিযোগ, ওনারা তো গাড়ি এমনি রেখে দিচ্ছেন। গাড়ি আপনারা বলুন না এনটাইটেল কে, গাড়ি ব্যবহার করার তো এনটাইটেল কে না, গাড়ি ব্যবহার করতে পারবেন, ওরা ন্যাচারালি তো ব্যবহার করছেন, যারা এনটাইটেল না ওরাও ব্যবহার করছেন। আপনারা ওই যে একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো, ওই যে খুমুলুং এর পেট্রোল পাম্প আসছে যে ওখানে জিজ্ঞেস করেন কত টাকা ব্যালেন্স রয়ে যাবে। এ যার প্রাপ্য থাকা হওয়ার পরেও এমডিসির খাতা ঠিক মতো দিতে না, কর্মচারীদের ঠিক মতো ধন দিতে পারে না, এই হচ্ছে অবস্থা। কাজে তাদের কি বলবো, তাদের প্রশাসনিক কথাটা এত দুর্বল। একটা জিনিস আমি সিটেও বলেছি, শুধু জাতি বলতে হবে না, ত্রিপ্রাসা বললে হবে। এখানে যে কোনো জাতি যে কোনো সম্প্রদায় হোক না কেন, সবচেয়ে বড় অভাব আমি লক্ষ্য করেছি যে অ্যাকাউন্টস মেনটেন করা এবং বাজেট, যে এখানে বাজেট কয় স্টেটের মতো তারা যে মনে করে বাজেট না, বাজেট স্থির করবে, বাজেট এস্টিমেট করবে। রাজ্য সরকার যেরকম বাজেট পাবে না সেরকম না, কিন্তু এডিসিতে বলবে এটা বাজেট এস্টিমেট, একটা প্রশ্ন করে সেটা যে পাঠায়। ওইখানে যে তারা কিভাবে করবে, মানে আপনাদেরকে পরে দেখাবো আমি তাদের যেই বাজেট এস্টিমেট, একটা কোনো ডিপার্টমেন্ট সাথে রিলেটেড না, কিভাবে তারা করবে। এই বিষয়ে জানবো যে বাজেট এস্টিমেট যে বিষয় বলছেন আপনি, এমডিসিদের কি জানা হয়? কেননা তাদের বর্তমান ইসিতে যারা শাসন ক্ষমতায় রয়েছে তাদের কিছু এমডিসিদের অভিযোগ রয়েছে তারা বাজেটে কোন খাতে কত টাকা খরচ হতে তারা জানেন। আপনি কি জানেন? তাদের এমডিসিদেরকে জানানো হয় না, আর ওদের কি জানাবে? ওইখানে তো প্রদ্যুৎ উনি তো যেকে এখনো রাজ মনে করেন না, খুমুলুংটাও খুমুলুংকে উনি রাষ্ট্র করে গেছেন। আপনারা লোক করেছেন বাইরের থেকে যখন অফিসিয়াল আসবে মিটিং করতে, ঠিক না? মিটিং আসলে পরে যেমন আমাদের রাজ্যে যখন মিটিংয়ে আসবেন, মুখ্যমন্ত্রী যখন উপস্থিত থাকেন খেয়ে প্রিসাইড করবে, মুখ্যমন্ত্রী প্রিসাইড করবে। তো অ্যাডিসিও ঠিক তদ্রুপ, অ্যাডিসিতে যখন যেদিন না যে মিটিংয়ে চিফ একজন মেম্বার উপস্থিত থাকে প্রিসাইড কে করবে বলুন? চিফ একজন মেম্বার করবে। তো এই জায়গা থেকে কি বলে ওই অ্যাডিসির আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম কমিটির চেয়ারম্যান বলে প্রিসাইড করেন। এটা তো অগণতান্ত্রিক ব্যবস্থা, উনি এখানেও রাষ্ট্রযন্ত্র ব্যবহার করতেন। আজকে মুখ্যমন্ত্রীর উপস্থিতি মন্ত্রী প্রিসাইড করতে পারবে কোনো মিটিংয়ে? করতে পারে না। তো যদি মুখ্যমন্ত্রী থাকে অন্য দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীরা প্রিসাইড করবে। ঠিক তদ্রুপ আজকে যদি
এক্সিকিউটিভ মেম্বার উপস্থিত থাকে, যে কোনো একজন ভারপ্রাপ্ত এক্সিকিউটিভ মেম্বার ওখানে প্রিসাইড, আর এক্সিকিউটিভ মেম্বার যদি না থাকে, আমি মনে করতাম যে ওই বলে রিফর্ম মিটিং হচ্ছে, তখন তাহলে প্রিসাইড এক্সিকিউটিভ মেম্বারতে উনি কে প্রিসাইড করেন? এখানে তো রাজতন্ত্র কায়েম করেছেন, ঠিক না? আপনি একবার জিজ্ঞেস করুন না। কাজেই সংবিধান কি, সংবিধানের কাঠামোকে কি আছে সেটা উনি ফলো করেন। এই যে বলেন বাজেট টিমির যে টাকা পয়সা যায়, তারা নিজেরা কয়েকজন জানে। ওই যে রোজা বর্মা তাদের প্লেনারি সেশনে অভিযোগ করেছিলেন, সাবজেক্টের প্রস্তাব দিয়েছে, ঠিক তো আমার এখানেও বললাম আপনার সাবজোনাল বাড়িয়েছেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমার কনস্টিটুয়েন্সির মধ্যে আপনার চণ্ডীপুর আরডি ব্লক, গুণনগর আরডি ব্লক, চণ্ডীপুরে আছে 4টা বিসি ভিলেজ কমিটি, আর গুণনগরে আছে 3টা ভিলেজ কমিটি। 3 আর 7টা ভিলেজ কমিটি নিয়ে জিষ্ণুদেব বর্মা যে সময় আপনি পঞ্চায়েত দপ্তরের মিনিস্টার ছিলেন, আমরা আলাদা এখানে ব্লক অ্যাডভাইজারি কমিটি গঠন করার জন্য এখানে নোটিফিকেশন বের হয়েছে। তো আমি বললাম এইটা 7 জন নিয়ে আপনারা একটা করেন না, 7 জনের করেন না। ওরা করছে ওই কুমারগাঁতে 9টা ভিলেজ কমিটি আছে, ওইটার সাথেই হবে। তারপরে কি করেছেন, মাসমারায় জোনাল অফিস আছে, জোনাল অফিসটা কি করা হয়েছে, জোনাল অফিস যেখানে থাকবে ওইখানে ডিস্ট্রিক্ট যত অফিস থাকবে অ্যাড্রেসের সব এক জায়গাতে থাকবে। সেই হিসাবে প্রায় 21 কোটি টাকা ব্যয় করে ওখানে মাসমারাতে এইবার 2তলা বিল্ডিং সমস্ত কমপ্লিট চলছে অনেক বছর, এটা বামপন্থীর আমলে হয়েছে। কিন্তু তারা কি করল, হঠাৎ করে ক্ষমতায় আসার সাথে সাথে কোনো পরিক্রমা ছাড়া সেটাকে ট্রান্সফার করে নিয়ে আসবে। বলে কি হয়েছে, ওইখানে না জোনাল অফিস না জোনাল অফিস, এই অবস্থা। কাঞ্চনপুরটা হচ্ছে আপনার 10টা সাব জোনাল, লালবির সাব জোনাল অফিস বাড়িয়েছেন, চলছে কোথায়, 10টা সাব জোনাল অফিস থেকে। অর্থাৎ কি জানেন, চেয়ারম্যান এবং চেয়ারম্যানদেরকে বাদ দেওয়া, এইভাবে কি বল, তাদের কোনো মানে এই গণতান্ত্রিক পরিবেশ নেই ওইখানে। উন্নয়নমূলক কাজ একদম স্তব্ধ হয়ে রয়েছে বললেই বলে। আপনারা বিরোধী দল রয়েছে বা আপনি বিরোধী দল নেতা হিসাবে আপনাকে জানতে চাইবো, আপনারা সঠিকভাবে কাজ করতে পারছেন এডিসিতে কাজ করতে পারছেন, প্রশ্ন না, কাজ করতে পারছেন, কাজই নেই, কোথায় করবেন, কাজ থাকলে না করবেন, কাজই নেই, কাজ করবেন। যার কারণে দেখছেন সাবজোনাল চেয়ারম্যান তাদের মনোনীত সাবজোনাল চেয়ারম্যান বল কাজ নেই, কি চাই, পদত্যাগ করছে। কাজ না থাকলে, কাজ থাকলে না কাজ করার প্রশ্ন আছে না, থাকলে কাজ করার কাজই নেই। টাকাটা কোথায় রাজা বাবু সাহেব জানতে পারবে, সিএম সাহেব জানতে পারবে, 2 ছাড়া জানার কোনো ক্ষমতা নেই, প্রশ্ন করারও কোনো ক্ষমতা নেই দলের মধ্যেই। একটি অভিযোগ আছে, যিনি এটির বর্তমানে সিএম আছেন পূর্ণচন্দ্র জ্যোতিয়া স্যার, উনি নাকি বিজেপি সরকার, যে সরকার তোমার শাসন ক্ষমতায় রয়েছে, আরডি ব্লক থেকে যে রাস্তা পূর্বে এডিসির জন্য বানিয়ে দিয়েছিলেন, সেই রাস্তা নাকি সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া এডিসিতে দেখে তার অর্থ আত্মসাৎ করে গেছেন। এই বিষয়ে আপনারা কতটুকু জানেন বা আপনার থেকে একটু যাবো এই বিষয়টা কতটুকু? আপনি তো পূর্ণচন্দ্র জমাতিয়ার কথা বলছেন, আপনার সমস্ত সাবজনগুলোতে অবস্থা দেখেন একই অবস্থা। আপনারা যদি কিনাকো যান, যদি জিজ্ঞেস করেন আপনারা কি কি কাজ করেছেন, যদি দেখায় পেপার নিয়ে এখন আপনারা ভিজিট যাবেন, দেখবেন যে কোথাও কিছু যেখানে রাস্তায় নেই, সব জায়গাতে, শুধু পূর্ণ এখানে কেন বলবেন? আর ওরা বলে যে আমরা তো সহ্য প্রায় 20 টাকার উপরে খরচ করে তারা ওই ব্যারাক টেরাক আনার জন্য, থাকার জন্য, আরো বলে আমাদের কিচ্ছু লাগে না। হ্যাঁ, এরপরে আপনার শুধু না যে অডিট রিপোর্টে না, অডিট রিপোর্টে আপনার এখানে পরিষ্কারভাবে অডিটর জেনারেল নিয়ে আছেন, উনি ডাইরেক্ট আপনার গভর্নরকে মাননীয় রাজ্যকে উনি লিখিতভাবে উনি রিপোর্ট দিয়েছেন যে এডিসিতে সেন্ট্রাল ও স্টেট যত টাকা ডেভেলপমেন্টের জন্য হয়
কোনোটা সঠিকভাবে ব্যয় হয় না এবং তার হিসাব নেই। উনি লিখিতভাবে, এটা আমি 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 বিরোধী দল বিরোধী হিসেবে বলছি না, উনার ভোটে, যার জন্য আমরা সাব জোনাল দলে আমরা ডেপুটেশন আন্দোলন মুভমেন্ট আমরা আমার জনজাতি মোর্চার তরফ থেকে। এটাদের বিয়ের বক্তব্য না তো, অডিটর জেনারেল বক্তব্য যে এডিসি কোনো হিসেবে নেই তাদের। কেন্দ্র সরকার বলুন, রাজ্য সরকারি বলুন, যত প্রকল্প, যত ডেভেলপমেন্ট ওয়ার্ক, কোনোটা সঠিক হিসাব এডিসির হাতে নেই। কি বলবে? স্যার, আমরা আরেকটি বিষয়ে জানতে চাই আপনার থেকে। আমরা দেখাচ্ছি যে যিনি সিএম ছিলেন প্রাক্তন রাধাচরণ বর্মা, তিনি বলেন যে তাদের সঙ্গে এডিসি গাড়ির তেল খরচ 3 লক্ষ টাকার মতো, কিন্তু আজকের দিনে বর্তমানে এডিসিতে যে দল ক্ষমতায় রয়েছে প্রামথা, তা সেই 3 লক্ষ টাকাকে 33 লক্ষ টাকাতে এনে দাঁড় করছে শুধুমাত্র গাড়ির তেল খরচ। সেখানে বলা হচ্ছে, বা রাধাচরণ বর্মা যিনি আছেন, রাধাচরণ বলেন যে জনগণের ট্যাক্সের টাকা তারা নিজেদের নিচেই সেখানে খরচ করে যাচ্ছেন। এ বিষয়ে কি প্রতিক্রিয়া থাকে? কি বলবেন? সেখানে রাধাচরণ বাবু বলেন, জানি নাকি অডিট বোর্ডের রাধাচরণ বাবুদের সময়ের অবস্থা এখন একই অবস্থা। কাজের প্রশ্ন আছে, কাজই করে নাই, তাহলে উন্নয়নের কোনো থেকে আসবে? কোনো কোথাও নেই। তারা বলুন না কি কাজ করেছেন, বলুক, তারা একটা বলুক এই ডেভেলপমেন্ট করেছে, প্রকাশ করুক। আপনি বিরোধী দল নেতা রয়েছে, নিশ্চয়ই আমার কাছে অনেক খবর রয়েছে। আমরা একটু জানতে চাইবো যে এডিসির বর্তমান পরিস্থিতি কি রয়েছে, যে নতুন দল ত্রিপুরা মথা তারা কিভাবে কাজ করতেন, বা তারা আরো কাজ করছে কিনা, কি তথ্য একটু যদি বলে। যে কোনো সরকার যদি পরিচালনা করতে হয় তাদের এক সিস্টেম থাকে না, সিস্টেমের মধ্যে কাজ থাকতে হবে। তাদের কোনো সিস্টেম নেই, যার জন্য প্রথম অবস্থায় তারা ক্ষমতা আসার পরে বিশেষ করে জনজাতি সমস্ত কর্মচারী অফিসাররা ছিলেন, ওরা খুব আনন্দিত যে হ্যাঁ একটা জনজাতিদের যারা ভালো চিন্তা করে এরকম একটা দল ক্ষমতা যে আমরা ভালোভাবে কাটতে পারবো। এরপরে বিরক্ত, কারণ কোন সিস্টেমই নেই, সিস্টেম ছাড়া কাজ। তাহলে অফিসার জেলে যায়, জেলে যাবে, অফিসারও সিস্টেম নেই, জোরপূর্বক। এই যে কোন, বিশেষ করে আমি একটা এই প্রশ্ন তুলে মনে আমি চিন্তা করি, আমরা এখন আন্দোলন করেছি শিডিউলের জন্য, অনেক প্রভাবিত হয়েছেন, এখন আছেন, আমি আলাপ করি, যেমন এখন চেয়ারম্যান জগদীশ বাবু, যিনি কাউন্সিলের চেয়ারম্যান, আমরা এতে আন্দোলন করেছি শিডিউলের জন্য। আমাদের সুখী ছিল যে জনজাতির অধিকার দেওয়া, ঠিক শিডিউল। আমি সময় বলেছিলাম আমরা নিজেদেরকে নিজে শাসন করব, কিসের মাধ্যমে নিজেদেরকে শাসন করব? জনজাতি লেখাপড়ায় পিছিয়ে, আইনের দিয়ে বোঝামতা অনেক কম,